হ্যাঁ, এবার বলে দিই যে তোমাদের যে কয়েকটা ক্লাস নিয়েছি তার রেকর্ড আমি ২-১ দিনের মধ্যেই আপলোড করে দেব। আপলোড করতে একটু সময় লাগছে, ঠিক আছে? YouTube এ একটু মানে আ যেগুলো লেন্দি ভিডিও হচ্ছে দেখছি একটু সময় লাগছে। তাহলে যে ২-৩ টে যে ক্লাস আমি নিয়েছি সেগুলো তোমরা শুক্র, শনিবারের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার্টিব্রেট। তোমরা যে বলছিলে যে টেরিডোফাইটার নোটসটা আমি দিয়ে দিয়েছি জুলাই ক্লাসে। হ্যাঁ? সবাই দেখেছো তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দিচ্ছি, বলে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই থাকবে এবং তার সঙ্গে, সঙ্গে তোমাদের যারা মানে কোর্স যখন শেষ হবে, ধরা যাক তোমাদের যে মাসে কোর্স শেষ হলো, ওই মাসে আমি যতগুলো ক্লাস নিয়েছি সমস্ত লিঙ্ক আবার তোমাদেরকে শেয়ার করব। মানে ধরো যে জুলজির যে কয়েকটা ক্লাস নিয়েছি তার একটা প্লেলিস্ট তোমাদেরকে দেব। ফিজিওলজির যেগুলো নিয়েছি সেগুলো দেব। কমন টপিকস মোট ৪ টে প্লেলিস্ট তোমাদেরকে দেব। এখানে মোস্ট প্রবাবলি 3rd ব্যাচে কয়েকজন আছে, তাই তো? আছো তো? সরবরি আছে, অনিমা আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেগুলো আছে তো? একটুখানি বলে দাও তাহলে, বুবুলার চিন্তা করছি। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দেবো। এখন ক্লাসগুলো তো কমপ্লিট না হলে তো টোটালটা দেওয়া যাবে না। সুতরাং ক্লাস কমপ্লিট হলে সমস্তটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আমি তাহলে ক্লাসটা শুরু করি আজকে। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি যে তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি যেটা দেওয়া আছে আর কি, সিলেবাসে মেনলি যেটা মানে কর্ডাটার যে ক্লাসিফিকেশন। তাহলে দেখো, প্রথমে আমি তোমাদের ক্লাসিফিকেশন যেটা পড়িয়েছি, প্রথমে প্রোটোজোয়া পড়িয়েছি। প্রোটোজোয়া পরিফেরা মানে প্রথম যে ক্লাসটা ছিল। তো সুতরাং পরিফেরার কিছুটা অংশ বাকি আছে, ঠিক আছে? সেটা আমি দিয়ে দেবো তোমাদেরকে রেকর্ড করে। রবিবার দিন নিয়েছিলাম। তারপরে প্রোটোজোয়া পরিফেরা নিডারিয়া টিনোফোর এর আগের দিন করেছি, সেটা আমি ভিডিও দিয়ে দেবো। তার মানে দুটো ক্লাস লিঙ্ক তোমাদেরকে দিতে হবে। তারপরে নিডারিয়া টিনোফোরা প্ল্যাটিহেলমিনথিস অ্যানিলিডা পর্যন্ত আগের দিন পড়িয়েছিলাম। তারপরে আর্থ্রোপোডা মোলাস্ক এবং একাইনোডার্মাটা এটা তোমাদেরকে রেকর্ড দিয়ে দেবো, নোটস আমি প্রোভাইড করে দিয়েছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ফাইলাম কর্ডাটা। তো ফাইলাম কর্ডাটাকে প্রধানত দুটো সিরিজে পড়বো। একটি হলো লোয়ার কর্ডেট এবং আরো একটা হায়ার কর্ডেট। তোমাদের সিলেবাসে কিন্তু মেনলি স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া আছে অ্যাম্ফিবিয়া, রেপটাইলস এবং ম্যামালস। কিন্তু দেখো, শুধুমাত্র ওইটুকু পড়লে হবে না, কারণ লোয়ার কর্ডেট থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে? যদিও সিলেবাসে ওটা মেনশন করা আছে, কিন্তু তবুও আমাদের এই লোয়ার কর্ডেটটা পড়তে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে দেখো, ক্লাসিফিকেশনে মোট কতগুলো নোটস আছে। প্রথমে আমি যেটা দিয়েছিলাম আরেকবার বলে দিচ্ছি। প্রোটোজোয়া পরিফেরা এবং তার সঙ্গে সঙ্গে বেসিক ক্লাসিফিকেশন, এটা হচ্ছে প্রথম নোটস ছিল এবং সেই নোটসের রেকর্ডিং আমি এখনো প্রোভাইড করিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, প্রোটোজোয়া পরিফেরা হয়ে গেল, নিডারিয়া টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, আস্কহেলমিনথিস মানে যেগুলো ছিল অ্যানিলিডা পর্যন্ত। তো সেটা হচ্ছে সেকেন্ড, তার নোটস দিয়েছি কিন্তু রেকর্ডিং দিইনি, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয়। থার্ড যেটা হচ্ছে যে আর্থ্রোপোডা, মোলাস্ক এবং একাইনোডার্মাটা তোমাদেরকে নোটস দিয়েছি, রেকর্ডটা আমি প্রোভাইড করে দেবো, মানে 3টে রেকর্ড আমাকে দিতে হবে, ঠিক আছে? তারপরেই যেটা আছে, তার মানে ইনভার্টিব্রেট টোটাল হয়ে গেল এক্ষেত্রে, মানে নন কর্ডেট। ইনভার্টিব্রেট বলতে নন কর্ডেট। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ফাইলাম কর্ডাটা। এগুলো একদম লাইভলি নেব তোমাদের সাথে। সুতরাং ফাইলাম কর্ডাটা এটা হচ্ছে লোয়ার কর্ডেট, এর নোটসও তোমাদেরকে দিয়েছি কালকে। আর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বাকি যে হায়ার কর্ডেট আছে, মানে ডিফারেন্ট ক্লাস অফ ভার্টিব্রেটস, তার মানে হচ্ছে অ্যাম্ফিবিয়া, রেপটাইলস, যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো, ঠিক আছে? ইন্টারেস্টিং বিষয়। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফাইলাম কর্ডাটা। ফাইলাম কর্ডাটার সঙ্গে নন কর্ডেটস এর কিন্তু পার্থক্য আছে। দেখো, প্রোটোজোয়া থেকে শুরু করে একদম একাইনোডার্মাটা পর্যন্ত যে সমস্ত এনিম্যালস আছে তারা কিন্তু নন কর্ডেট। তাহলে কর্ডেট আমরা কাদেরকে বলবো? যাদের লাইফ সাইকেলে মানে জীবনের কোনো না কোনো সময় যাদের নোটোকর্ড থাকে, সুতরাং তারাই হলো কর্ডাটা, ঠিক আছে? আবার কর্ডাটাকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা ভার্টিব্রাটা এবং আর একটা ইনভার্টিব্রাটা। তো আমরা একটু নোটসটাকে প্রথমে তোমাদের দেখিয়ে দিই। দেখো, ফাইলাম কর্ডাটা, এক্ষেত্রে একদম ফাইলাম কর্ডাটার কিছু ইনফরমেশন দেওয়া আছে। তারপর দেখো, বিগ থ্রি অ্যান্ড দ্য স্যাটেলাইট ক্যারেক্টার, অর্থাৎ ফাইলাম কর্ডাটার যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তাকে 3টে মেন বৈশিষ্ট্য আছে। তো নোটোকর্ড, ফ্যারিঞ্জিয়াল, গিল স্লিটস ইত্যাদি, এটা হচ্ছে বিগ থ্রি, এটাকে এই 3টে ক্যারেক্টারকে বলে বিগ থ্রি। এবং বাকি যে ক্যারেক্টার্স আছে তো তাকে বলা হয় স্যাটেলাইট ক্যারেক্টার, ঠিক আছে? এবং তারপরেই দেখো ফাইলাম কর্ডাটার ক্লাসিফিকেশন, এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। ফাইলাম কর্ডাটার যে ক্লাসিফিকেশন, আমাদের অনেক সময় কনফিউজড হয়ে যায়, মানে পড়তে গিয়ে আমরা ভুলে যাই। সুতরাং এই ফাইলাম কর্ডাটার ক্লাসিফিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরেই দেখো, এই যে বিভিন্ন যে ক্যারেক্টার্স যেগুলো আছে, তো সেই ক্যারেক্টার্সের যেগুলো ইম্পর্টেন্ট অংশগুলো আছে সেখানে এই বই থেকে আমরা একটু দেখে নেব। খুব ভালো দেওয়া আছে, সেই জন্য এখান থেকে আমি তুলেছি। তারপরেই দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেমিকর্ডাটা।
হেমিকর্ডাটা সম্পর্কে আমরা পড়বো লোয়ার কর্ডেট বলতে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং তার সঙ্গে সেফালোকর্ডাটা পর্যন্ত, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে হেমিকর্ডাটা এবং হেমিকর্ডাটার আন্ডারে যে অ্যানিমালস আছে তো সেটাই হচ্ছে ব্যালানোগ্লসাস। এরপরে হেমিকর্ডাটার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাকে টিউনিকেটাও বলা হয়, কারণ ইউরোকর্ডাটার দেহেতে টিউনিক বা টেস্ট থাকে, তো সেই কারণের জন্য একে আমরা টিউনিকেটা বলবো। সুতরাং এটা হচ্ছে ইউরোকর্ডাটা। আচ্ছা, এটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে সুবিধা হচ্ছে তাই তো দেখতে, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। তো ইউরোকর্ডাটা দেখে নাও, ফাইলাম ইউরোকর্ডাটা, তো সাবফাইলাম, সরি সাবফাইলাম ইউরোকর্ডাটা। তো ইউরোকর্ডাটার আন্ডারে তোমরা জানো যে ইউরোকর্ডাটা এক্ষেত্রে টিউনিক বা টেস্ট থাকে এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার পরে আমরা যেটা দেখবো, দেখো ইউরোকর্ডাটার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তারপরে হচ্ছে সাবফাইলাম সেফালোকর্ডাটা। তো সেফালোকর্ডাটা মানে যাদের নোটোকর্ড একদম হেড থেকে শুরু করে একদম টেল পর্যন্ত যে ক্ষেত্রে প্রসারিত, তো তারাই হলো সেফালোকর্ডাটা। এবং এই সেফালোকর্ডাটার কিন্তু ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে, মানে ক্লাসিফিকেশন বিভিন্ন গ্রুপস আছে সেফালোকর্ডাটার। তারপরেই দেখো যেটা আমরা দেখবো তো সেটাই হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার দু রকমের ফিচার্স আছে, একটা জেনারেল ক্যারেক্টার্স এবং আরেকটা হলো স্পেশাল ক্যারেক্টার্স। তো জেনারেল ক্যারেক্টার্স যেমন আমরা দেখবো তার সঙ্গে সঙ্গে স্পেশাল ক্যারেক্টার্স দেখবো। এবং এই ভার্টিব্রাটাকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। দেখো আগনাথা আছে, তার সঙ্গে সঙ্গে ন্যাথোস্টোমাটা আছে, এবং সবশেষে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে ভার্টিব্রাটা আছে, তো এই ভার্টিব্রাটা প্রধানত কিভাবে তার ইভলিউশন হলো, তার মানে জাস্ট একটু ব্রিফ ইভলিউশনের হিস্ট্রি আমরা দেখে নেব। এক্ষেত্রে দেখো ন্যাথোস্টোমাটা, আগনাথা, ন্যাথোস্টোমাটা একটু সম্পর্কেও আমাদেরকে আইডিয়া রাখতে হবে, কারণ এরপরে যখন আমরা ক্লাসিফিকেশন আমরা যখন পড়বো ফার্দার, যে সমস্ত হায়ার কর্ডেট আছে তো সেগুলো সম্পর্কে জানতে গেলে একটু আমাদের স্কাল সম্পর্কেও আইডিয়া রাখতে হবে। এবং একদম লাস্ট আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে হিস্ট্রি, মানে ইভলিউশন অফ ভার্টিব্রাটা। তো তারপরে একদম এরপরে আমরা শুরু করব ভার্টিব্রাটার বিভিন্ন ক্লাসগুলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে নোটস। আবার বলে দিচ্ছি যে আজকে আমরা যেটা আলোচনা করব মেনলি হচ্ছে ফাইলাম কর্ডাটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এবং তারপরে এই ফাইলাম কর্ডাটার আন্ডারের যে ডিফারেন্ট সাব ফাইলাম আছে, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এগুলো আলোচনা করব। এবং ভার্টিব্রাটার ক্যারেক্টার্স আলোচনা করবে, এবং ভার্টিব্রাটার আন্ডারে যে সমস্ত লোয়ার ভার্টিব্রেটস যেগুলো আছে তো সেগুলো সম্পর্কেও আমরা দেখব, মানে আগনাথা সম্পর্কে আমরা একটু আইডিয়া রাখবো, ঠিক আছে। কর্ড, নার্ভ কর্ড এবং ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকে। যাই হোক, আমরা আরো ডিটেলসে আমরা জেনে নেব এগুলো। দেখো, দেয়ার আর 30 এনিম্যাল ফাইলা কারেন্টলি রেকগনাইজড। তো অন্তত 30টা এনিম্যাল ফাইল আমরা জানি। আগের দিন আমরা দেখছিলাম যে মেজর ফাইল এবং মাইনর ফাইল ইত্যাদি আমরা দেখেছিলাম, যেমন ফাইলাম, প্রোটোজোয়া, পরিফেরা ইত্যাদি সবকিছু দেখেছিলাম। অন্তত 30টা ফাইলা এখনো পর্যন্ত রেকগনাইজ করা গেছে। তার মধ্যে কেউ কেউ মেজর ফাইলা, এবার আবার কেউ কেউ মাইনর ফাইলা। কিন্তু প্রথম যে লাস্ট যে মেজর গ্রুপ অফ দ্য এনিম্যাল কিংডম ইজ ফাইলাম কর্ডাটা। তাহলে সব থেকে ওয়েল ডেভেলপড যে গ্রুপ আছে তো সেটাই কিন্তু ফাইলাম কর্ডাটার অন্তর্গত, ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত আবিষ্কৃত এনিম্যাল ফাইলা কতগুলো? 30। কর্ডেট possesses a fluid filled internal body cavity which is known as coelom। তাহলে কর্ডেট কিন্তু সিলোমেটা, অবভিয়াসলি এরা কিন্তু সিলোমেটা, কারণ তাদের দেহ গহ্বর মেসোডার্ম দ্বারা কভার থাকে, এবং এই যে দেহ গহ্বর বা বডি ক্যাভিটি আছে এর মধ্যে প্রধানত ডিফারেন্ট অর্গ্যানগুলো থাকে, ঠিক আছে। সুতরাং এই যে সিলোমেটা আছে, এই সিলোমেটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। দেখো কিভাবে নোটসটা করা আছে। যখনই আমি সিলোম এই টার্মটা দেখছি সঙ্গে সঙ্গে মনে হবে যে তাহলে সিলোমেটা কারা। তাহলে সিলোমেটার আমরা দুটো গ্রুপ দেখবে, একটা প্রোটোস্টোমিয়া এবং আর একটা ডিউটারোস্টোমিয়া। তো প্রোটোস্টোমিয়ার আন্ডারে অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং মোলাস্কা। তাহলে দেখো অ্যানিলিডা হচ্ছে প্রথম সিলম। অ্যানিলিডা হচ্ছে সেই ফাইলাম যে ফাইলামে ফার্স্ট সিলম অ্যাপেয়ার করেছিল, সুতরাং সেটাই হলো অ্যানিলিডা। তারপরে আর্থ্রোপোডা আছে, তারপরে মোলাস্কা আছে, আর এটা হচ্ছে প্রোটোস্টোমিয়া। আর ডিউটারোস্টোমিয়া কারা? ডিউটারোস্টোমিয়া, তাহলে এক্ষেত্রে একাইনোডার্মাটা, প্রোটোকর্ডেট এবং কর্ডেট এরাই হচ্ছে ডিউটারোস্টোমিয়া, ঠিক আছে। তাহলে কর্ডেট কিন্তু টোটালি কিন্তু ডিউটারোস্টোমিয়ার অন্তর্গত। তো সিলোমেটাকে দুটো গ্রুপে ভাগ করব, একটা প্রোটোস্টোমিয়া এবং আর একটা ডিউটারোস্টোমিয়া। তো আসিলোমেট যে সমস্ত প্রোটোস্টোমিয়া আছে, তাহলে আসিলোমেট প্রোটোস্টোমিয়া কারা? প্ল্যাটিহেলমিনথিস এবং নিমাটিনিয়া বা নিমাটোডা। আর সিউডোসিলোমেট যে সমস্ত প্রোটোস্টোমিয়া আছে, দেখো আসকেলমেন্থিস, এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। আসিলোমেট কারা? তাহলে প্ল্যাটিহেলমিনথিস এবং নিমাটিনিয়া। আর সিউডোসিলোমেট কারা? আসকেলমেন্থিস, যেমন একান্তোসেফালা এবং এন্টোপ্রোক্টা। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের ফোকাস যেখানে থাকবে তো সেটাই হচ্ছে ফাইলাম কর্ডাটা। তো কর্ডাটা যে শব্দ থেকে এসছে, তো দ্য টার্ম কর্ডাটা ইজ অ্যাডাপ্টেড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড নোটো কর্ড থেকে এসছে। নোটন মানে হচ্ছে ব্যাক এবং কর্ডা মানে হলো কর্ড, অর্থাৎ দেহের পিছনের দিকে যাদের একটা
লম্বা কিছু একটা শক্ত অংশ থাকে, একটা স্টিফ মানে প্রচন্ড শক্ত একটা সাপোর্টিং টোটাল বডিকে যাদের সাপোর্ট দেয়, তো সেরকম একটা রড লাইক স্ট্রাকচার, পিঠের দিকে একটা রড লাইক স্ট্রাকচার, যেমন আমরা যখন কোনো ঠাকুর তৈরি করি, দুর্গা ঠাকুর হচ্ছে এখন, তো তার একটা কাঠামো দিতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রেও সেরকম কোনো এনিম্যালকে একটা ব্যাক সাইডে একটা সাপোর্ট দিতে হবে, এবং এই সাপোর্টটাই কিন্তু প্রকৃতপক্ষে নোটোকর্ড। যে সমস্ত এনিম্যালে এই সমস্ত সাপোর্ট থাকে, তো তারাই হলো ফাইলাম কর্ডাটার অন্তর্গত, হুইচ ইজ ফাউন্ড ইন অল মেম্বার্স অফ দ্য ফাইলাম অ্যাট আ সাম স্টেজ অফ দেয়ার লাইভস। তাহলে এই যে নোটোকর্ড আছে, এই নোটোকর্ড জীবনের কোনো না কোনো অবস্থাতে থাকে, সেটা এমব্রায়োনিক কন্ডিশনে হতে পারে, অথবা সেটা অ্যাডাল্ট কন্ডিশনে হতে পারে। কোনো কোনো অর্গানিজমস আছে যাদের কেবলমাত্র এমব্রায়োনিক কন্ডিশনে নোটোকর্ড দেখা যায়, আবার কোনো কোনো অর্গানিজমস আছে যাদের থ্রু আউট লাইফ তাদের নোটোকর্ড দেখা যায়। তার মানে আমি যেটা বলতে চাইছি, জীবনের কোনো না কোনো স্টেজে যাদের নোটোকর্ড থাকে, যাদের এই ব্যাক বোন থাকে, তো তারাই হলো কিন্তু ফাইলাম কর্ডাটার অন্তর্গত। ফাইলাম কর্ডাটা ফর্ম অ্যাবাউট 6.5% অফ দ্য হোল এনিম্যাল কিংডম। তাহলে টোটাল যে এনিম্যাল আছে, টোটাল যে এনিম্যাল কিংডম আছে, তার মধ্যে 6.5% কিন্তু ফাইলাম কর্ডাটার মধ্যেই পড়ে। এটা একটা বায়োডাইভার্সিটি স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখে নিই। অ্যাবাউট 49,000 স্পিসিস রেকর্ডেড। তাহলে ফাইলাম কর্ডাটার আন্ডারে আচ্ছা, অ্যাবাউট 49,000 স্পিসিস হ্যাভ বিন রেকর্ডেড। তার মধ্যে হাফ অফ দ্য লিভিং স্পিসিস হচ্ছে মোলাস্কা, মানে আমরা জানি যে 1.7 মিলিয়ন স্পিসিস এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তাহলে এই জায়গাতে দেখো, যত স্পিসিস এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম হাফ অফ দ্য লিভিং স্পিসিস ইজ দ্য মোলাস্কা অ্যান্ড লেস দ্যান 1/10 অফ দ্য আর্থ্রোপোডা। ঠিক আছে? তাহলে হাফ অফ দ্য লিভিং স্পিসিস অফ মোলাস্ক অ্যান্ড লেস দ্যান 10th অফ দ্য আর্থ্রোপোড। তার মানে এই যে ফাইলাম কর্ডাটার আন্ডারে যে এতগুলো স্পিসিস আছে, 49,000 যে স্পিসিস আছে, এটা মোলাস্কা স্পিসিসের অন্তত হাফ। মানে যতগুলো মোলাস্কা, যতগুলো প্রজাতি আছে, সেই প্রজাতির হাফ, মানে মোলাস্কা যদি 98,000 হয়, তাহলে ফাইলাম কর্ডাটা হচ্ছে 49,000। ঠিক আছে? আর আর্থ্রোপোডা যদি হয় অন্তত 10 গুণ, এটাকে 10 দিয়ে তাহলে গুণ করো, তাহলে 1/10 অফ দ্য আর্থ্রোপোডা। আমি কি বললাম, বোঝাতে পেরেছি? তাহলে ফাইলাম কর্ডাটা কি? হাফ অফ মোলাস্কা, যতগুলো মোলাস্কা প্রজাতি আছে, শামুক জাতীয় প্রাণী আছে, তার হাফ কিন্তু ফাইলাম কর্ডাটা। আর 1/10 হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা, মানে আর্থ্রোপোডার যতগুলো স্পিসিস আছে, তার 1/10 স্পিসিস নাম্বার হলো ফাইলাম কর্ডাটা। ঠিক আছে? এটার মানে বুঝতে পারলে? এটা একটুখানি বোঝাটা ঠিক আছে? এটা হয়ে গেল। এরপর দেখো, এই ফাইলাম কর্ডাটার আন্ডারে যে সাবফাইলাম, দুটো সাবফাইলাম আছে, একটা ইউরোকর্ডাটা আর একটা সেফালোকর্ডাটা। তো ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাতে অন্তত এক্ষেত্রে 2,500টা স্পিসিস আছে। তো এই যে ভার্টিব্রাটা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে আমি 49,000 বলছি। অ্যাকচুয়ালি আমরা যদি ধরে নিই যে এখনো পর্যন্ত মোটামুটিভাবে এই যে ভার্টিব্রাটা, আচ্ছা, এই যে ফাইলাম যে কর্ডাটা আমরা দেখলাম, তো ফাইলাম কর্ডাটাতে তাহলে কতগুলো স্পিসিস আছে? 49,000 স্পিসিস আছে। তার মধ্যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা হচ্ছে 2,500। তাহলে ভার্টিব্রাটা কতগুলো হবে? এরা তো ভার্টিব্রাটা নয়, এরা কিন্তু কর্ডাটা, বাট দে আর নট ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটা তাহলে 46,500 স্পিসিস। ঠিক আছে? তো ভার্টিব্রেটার আন্ডারে আবার দেখো ফিশ কতগুলো আছে, সব থেকে হাইস্ট যে ভার্টিব্রেট আছে, তো সেটাই হচ্ছে মাছ, পিসেস, সুপার ক্লাস পিসেস। তো এক্ষেত্রে 25,000 স্পিসিস এখনো পর্যন্ত রেকর্ড করা গেছে। আর অ্যাম্ফিবিয়া দেখো 2,500 স্পিসিসের অ্যাম্ফিবিয়া, রেপটাইলস আছে 6,000, বার্ডস আছে 9,000, এবং ম্যামালস হচ্ছে 4,500। তো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, একদম ফাইলাম কর্ডাটার রিসেন্ট স্ট্যাটিস্টিক্স, যেটা এখনো পর্যন্ত যতগুলো স্পিসিস ডিসকভার্ড হয়েছে। এই জায়গাটা বুঝতে পেরেছো? এখান থেকে অনেক সময় বায়োডাইভার্সিটিতে প্রশ্ন দিতে পারে। ক্যারেক্টার, যেটা তোমাদের প্রথমেই আমি প্রশ্ন করলাম যে হু আর কর্ডেট। অ্যাকচুয়ালি যারা কর্ডেট আছে, তো তাদের জীবনে 3টে মেন ক্যারেক্টার্স দেখা যায়। অল দ্য কর্ডেটস possesses 3 কমন ডেফিনিট স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স এট সাম স্টেজ অফ দেয়ার লাইফ। তার মানে তাদের জীবনের কোনো না কোনো দশাতে প্রধানত 3টে ক্যারেক্টার্স দেখতে পাওয়া যায়। প্রথম যে ক্যারেক্টার্স, তো সেটা হচ্ছে নোটোকর্ড, যেটা তোমাদেরকে বললাম যে একদম যেটা ব্যাক সাইডে যেটা তৈরি হচ্ছে একটা রড লাইক স্ট্রাকচার, সো দিস ইজ কল্ড নোটোকর্ড। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, মানে গলবিল, আমাদের যে মাউথ আছে এবং মুখের পরে যে স্ট্রাকচার থাকে, তো তার নাম হচ্ছে ফ্যারিংস, মানে গলবিল। এবং এই গলবিলে ছিদ্র থাকে, এবং তাকেই বলা হয় গলবিলিয়জ, ফুলকা ছিদ্র। এবং মাছের ক্ষেত্রে এই ফুলকা ছিদ্র কিন্তু পার্মানেন্ট হয়। মাছের ক্ষেত্রে এই ছিদ্রটা থাকে, তো তাকেই আমরা বলবো ফুলকা ছিদ্র। তাহলে মাছের গলবিলে দেখবে মুখের পরেই তো তাদের কানকোয়া থাকে, নিশ্চয়ই কানকোয়াটা মুখের সামনের দিকে থাকে না? তাহলে মাউথ ক্যাভিটির পরে তো তাদের কানকোয়া থাকে, অপারকিউলাম থাকে, তো সেটা দিয়ে প্রধানত ফুলকা ঢাকা থাকে। তাহলে সেই ফুলকা কোথায় থাকবে? এদের ফ্যারিংসে থাকবে, এদের গলবিলে থাকবে। সুতরাং
জীবনের কোনো না কোনো অবস্থাতে মানুষের ক্ষেত্রেও ফুলকা ছিদ্র থাকে, কিন্তু সেটা একদম এমব্রায়োনিক স্টেজে থাকে। তাহলে জীবনের কোনো না কোনো কন্ডিশনে নোটোকর্ড থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে এবং ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড। ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড এর মানে কি? এর মানে পৃষ্ঠদেশে ফাঁপা স্নায়ুরজ্জু। এই স্নায়ুরজ্জুর সামনের দিকের অংশটা ব্রেন তৈরি করে এবং পিছনের দিকের অংশটা স্পাইনাল কর্ড তৈরি করে। তাহলে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডরসাল সাইডে থাকে, পিঠের দিকে থাকে। ডাইজেস্টিভ সিস্টেম যদি এরকম হয়, তো ডাইজেস্টিভ সিস্টেমের উপরে থাকবে এই ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড, আর নিচের দিকে যেটা থাকবে ভেন্ট্রাল সাইডে প্রধানত ইনভার্টিব্রেট বা যেগুলো দেখলাম যে অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, তো এই সমস্ত ফাইলামের প্রধানত নার্ভাস সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেমের নিচের দিকে মানে ভেন্ট্রাল সাইডে থাকে। কিন্তু যেগুলো কর্ডেট আছে তো তাদের নার্ভাস সিস্টেম কিন্তু একদম ডাইজেস্টিভ সিস্টেমের উপরের দিকে মানে ডরসাল সাইডে থাকে। তাহলে এই যে তিনটে ক্যারেক্টার্স আমরা দেখলাম, এই তিনটে ক্যারেক্টার্সকে বলা হয় বিগ থ্রি ক্যারেক্টার্স। সো দিস থ্রি ক্যারেক্টার্স আর রিগার্ডেড অ্যাজ বিগ থ্রি। ঠিক আছে, এবার দেখো অন্যান্য ক্যারেক্টার্স আছে, আদার ক্যারেক্টার্স নট নেসেসারিলি ইউনিক অ্যামং দ্য কর্ডেটস আর কল্ড দ্য স্যাটেলাইট ক্যারেক্টার। এবং আরো কিছু কিছু ক্যারেক্টার্স আছে যেগুলো মানে অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তো এদেরকে আমরা স্যাটেলাইট ক্যারেক্টার বলবো। এরকমই একটা স্যাটেলাইট ক্যারেক্টার হলো পোস্ট অ্যানাল টেল, দেহের পিছনের দিকে লেজ থাকে। তাহলে প্রধান তিনটি ক্যারেক্টার্স হচ্ছে এই তিনটি ক্যারেক্টার, এবং স্যাটেলাইট যে ক্যারেক্টার তো সেটাই হচ্ছে পোস্ট অ্যানাল টেল, যেটা অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু প্রত্যেকটা কর্ডেটস এর লাইফ সাইকেলে আমরা কিন্তু লেজ বা পোস্ট অ্যানাল টেল দেখতে পাবো। এবং পোস্টেরিয়ার এলঙ্গেশন অফ দ্য বডি বিয়ন্ড দ্য অ্যানাস, তার মানে পায়ুছিদ্রের পিছনের দিকে লেজ থাকে, সুতরাং এটাই হলো পোস্ট অ্যানাল টেল। তো এই পোস্ট অ্যানাল টেল কি কাজ করে? ইট সাপোর্ট দ্য নোটোকর্ড এন্ড দ্য ভার্টিব্রাল কলাম। এটা কিন্তু নোটোকর্ড এবং ভার্টিব্রাল কলামকে সাপোর্ট দেয়। দেখো নোটোকর্ড পরবর্তীকালে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়, তো তাকেই বলবো ভার্টিব্রা। তো ভার্টিব্রেটস এর ক্ষেত্রে প্রধানত এটা থাকে, এবং এই ভার্টিব্রাল কলামে বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট থাকে। যেমন প্রথম যে সেগমেন্ট আছে তাকে আমরা বলবো অ্যাটলাস, এবং অ্যাটলাসের সাহায্যে আমাদের স্কাল অ্যাটাচড হয়ে থাকে। তারপরে অ্যাক্সিস, তারপরে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, কডাল ভার্টিব্রা, এরকম বিভিন্ন বিভিন্ন খণ্ড থাকে। এবং কডাল ভার্টিব্রা যেটা থাকে এটা প্রধানত টোটাল ভার্টিব্রাল কলামকে সাপোর্ট দেয়। এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম যে তিনটে বিগ ক্যারেক্টার, তো তাকে বলবো বিগ থ্রি, এবং পোস্ট অ্যানাল টেল হলো স্যাটেলাইট ক্যারেক্টার। তো ফাইলাম কর্ডাটাকে যদি আমরা দেখি, তার ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, ফাইলাম কর্ডাটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। একটি হলো ক্রেনিয়াটা অর প্রোটোকর্ডেট। ঠিক আছে, ক্রেনিয়াটা, ক্রেনিয়াম মানে কি ব্রেন বক্স। যখন কোনো বক্সের ভিতরে, কোনো স্কালের ভিতরে যাদের ব্রেন থাকে তো তারাই হলো ক্রেনিয়াটা। তাহলে যাদের ক্ষেত্রে এরকম কোনো রকম ব্রেন বক্স থাকে না তো তারাই হলো প্রোটোকর্ডাটা। তো প্রোটোকর্ডাটা মানে হচ্ছে লোয়ার কর্ডেট, আর ক্রেনিয়াটা বা ইউ কর্ডাটা তাহলে কারা? হায়ার কর্ডাটা। ঠিক আছে, প্রোটোকর্ডাটার আন্ডারে কে কে আছে? সাবফাইলাম ইউরোকর্ডাটা এবং সাবফাইলাম সেফালোকর্ডাটা। দেখো এই জায়গাতে কিন্তু আমি হেমিকর্ডাটাকে কিন্তু রাখিনি। রিসেন্টলি এটা বলা হচ্ছে যে হেমিকর্ডাটার মধ্যে কোনো রকম নোটোকর্ড থাকে না। অ্যাকচুয়ালি তাদের নোটোকর্ডের মধ্যে একটা স্ট্রাকচার থাকে, তো তার নাম হচ্ছে স্টোমোকর্ড। সেটা আর কিছুই নয়, বলছে ডাইজেস্টিভ সিস্টেমের একটা এলঙ্গেশন। দিস ইজ নট ট্রু নোটোকর্ড। তো সেই কারণের জন্য এই ক্লাসিফিকেশনে আমরা হেমিকর্ডাটাকে রাখিনি। তাহলে এক্ষেত্রে দুটো সাবফাইলামকে রেখেছে, ফাইলামের পরেই তো সাবফাইলাম আসে। তো সাবফাইলাম ইউরোকর্ডাটা এবং সাবফাইলাম সেফালোকর্ডাটাকে আমরা ক্রেনিয়াটার মধ্যে রেখেছি। এবং ক্রেনিয়াটা যেটা আছে তো সেই ক্রেনিয়াটার আন্ডারে যে সাবফাইলাম আছে তো সেটাই হলো সাবফাইলাম ভার্টিব্রাটা। তাহলে কর্ডাটার আন্ডারে কিন্তু তিনটে সাবফাইলাম আছে, একটা ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা এবং আরো একটা ভার্টিব্রাটা। এবং এই ভার্টিব্রাটার আবার দুটো ভাগ আছে, একটি আগনাথা এবং আর একটা ন্যাথোস্টোমাটা। আগনাথা এবং ন্যাথোস্টোমাটা। আগনাথা মানে কি? যাদের কোনো চোয়াল থাকে না। দেখো আমাদের চোয়াল থাকে, আমাদের এটা ওপরের চোয়াল এবং এটা হচ্ছে নিচের চোয়াল। হ্যাঁ ঠিক আছে, তাহলে নিচের চোয়াল এবং ওপরের চোয়াল দুদিকেই কিন্তু দাঁত আছে। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে কোনো রকম চোয়াল থাকে না, যাদের মাউথ অনেকটা গোলাকার মাউথ হয়, সাকটোরিয়াল মাউথ হয় মানে চোষক হয়, তো তারাই হচ্ছে আগনাথা। তো আগনাথার আন্ডারে দুটো ক্লাস আছে, একটা অস্ট্রাকোডার্মি এবং আর একটা হলো সাইক্লোস্টোমাটা। কিন্তু ঘটনা হচ্ছে এই অস্ট্রাকোডার্মি এখন অবলুপ্ত হয়ে গেছে, যেটা আছে তো সেটাই হলো সাইক্লোস্টোমাটা। সাইক্লো মানে গোলাকার। আর ন্যাথোস্টোমাটার আন্ডারে দেখো অনেকগুলো সুপার ক্লাস আছে। অনেকগুলো বলতে আই মিন দুটো সুপার ক্লাস আছে, একটা হচ্ছে সুপার ক্লাস পিসেস এবং আর একটা টেট্রাপোডা। তো পিসেস আমরা কাদেরকে বলবো? যাদের কোনো রকম লিম্ব থাকে না, সোকল্ড যাদের লিম্ব থাকে না,
কিন্তু লিম্বের পরিবর্তে এদের যেটা থাকে তো সেটা হচ্ছে ফিন, মানে পাখনা থাকে। আমাদের যেমন হাত আছে তাহলে আমাদের লিম্ব আছে, ঠিক আছে? অ্যাম্ফিবিয়ার যেমন লিম্ব আছে, মানে লিম্ব বলতে আই মিন হাত এবং পা। কিন্তু এক্ষেত্রে এই যে পিসেস আছে তো এদের কোনো রকম লিম্ব থাকে না, তো সেই জন্য একে একটা আলাদা সুপার ক্লাসে রাখা হয়েছে। তো তার নাম হচ্ছে পিসেস, PIACES। এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে সুপার ক্লাস আছে যেটা, তো সেটাই হচ্ছে টেট্রাপোডা। টেট্রাপোডা মানে 4টে পা থাকে। তো সুপার ক্লাস পিসেসের আন্ডারে আবার 3টে ক্লাস আছে, একটা হলো প্ল্যাকোইডার্মি, একটা কন্ড্রিকথিস এবং আর একটা অস্ট্রিকথিস। তো প্ল্যাকোইডার্মি কারা? প্ল্যাকোইডার্মি মানে এদের আঁশ থাকে এবং সেই আঁশগুলো আর্মড আঁশ। তার মানে কি এদের যে স্কেল থাকে সেই স্কেলগুলো অনেক বড় বড় হয় এবং সেগুলো প্রচন্ড শক্ত হয়, প্রচন্ড টাফ হয়, রাফ হয়। তো এরাই প্রধানত প্ল্যাকোইডার্মি। তো প্ল্যাকোইডার্মি এখন এক্সটিংক্ট হয়ে গেছে, এখন আর নেই পৃথিবীতে। এখন যেটা আছে সেটা হচ্ছে অস্থিযুক্ত মাছ এবং তরুণাস্থিযুক্ত মাছ। তরুণাস্থিযুক্ত যে মাছ আছে তো সেটাই হচ্ছে হাঙর, তো তারাই হচ্ছে কন্ড্রিকথিস। আর অস্থিযুক্ত যে মাছ আছে তো তারা হলো অস্ট্রিকথিস। এবং এই যে টেট্রাপোডা আছে, এই টেট্রাপোডার আন্ডারে আবার 4টে ক্লাস আছে, ক্লাস অ্যাম্ফিবিয়া, ক্লাস রেপটিলিয়া, ক্লাস অ্যাভিস এবং ক্লাস ম্যামালিয়া। ঠিক আছে? তাহলে দেখো এর মধ্যে এই যে অ্যাম্ফিবিয়া আছে, এই অ্যাম্ফিবিয়া ছাড়া বাকি যে 3টে ক্লাস আছে তো এরাই কিন্তু অ্যামনিয়টা। তার মানে এদের এমব্রায়ো অ্যামনিয়টিক ক্যাভিটির মধ্যে থাকে, সেই জন্য এরা হলো অ্যামনিয়টা। কিন্তু অ্যাম্ফিবিয়া এবং তার সঙ্গে সঙ্গে মৎস্য এরা কিন্তু অ্যানঅ্যামনিয়টা। দেখো অ্যানঅ্যামনিয়টা মানে হচ্ছে এদেরকে আমরা বলবো লোয়ার ভার্টিব্রেট। তাহলে অ্যামনিওটা কারা? অ্যামনিওটা হচ্ছে প্ল্যাকোইডার্মি, কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস এবং তার সঙ্গে সঙ্গে অ্যাম্ফিবিয়া। ক্লিয়ার? দেখো এই ক্লাসে এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে যে কিছু ইনফরমেশন আমরা নিয়ে নিই। দেখো কর্ডাটা প্রথম কবে ডেভেলপ করেছিল, অরিজিন কবে হয়েছিল? অর্ডোভিসিয়ান পিরিয়ড অফ দ্য পেলিওজোইক এরা। তো পেলিওজোইক এরার অর্ডোভিসিয়ান পিরিয়ডে কিন্তু কর্ডাটার ডেভেলপমেন্ট ঘটে। এবং নোটোকড এদের জীবনের কোনো না কোনো অবস্থাতেই থাকে, শুধুমাত্র যেগুলো হাইলাইট করা আছে এই অংশগুলো ভালো করে পড়বে। ঠিক আছে? কডেটের মধ্যে সব থেকে স্পিসিস যেটা ম্যাক্সিমাম, যে স্পিসিস যেখানে যে গ্রুপে পাবো তো সেটাই হচ্ছে মৎস্য গ্রুপে, মানে পিসেস গ্রুপে। আর মিনিমাম লাইফ অফ দ্য এনিম্যাল ইজ ম্যামালিয়ান গ্রুপ। তাহলে ম্যামালসে কিন্তু আমরা সব থেকে কম প্রজাতি দেখতে পাবো, আর মৎস্যতে আমরা সব থেকে বেশি প্রজাতি দেখতে পাবো। এরপরে যেটা পার্থক্য আছে, কম্পারিজন বিটুইন কর্ডেট অ্যান্ড নন কর্ডেট, আমরা এখান থেকে পড়বো না, আমি যেটা নোটসে লিখিয়েছি সেখান থেকে পড়বো। তো এই যে 3টে ক্যারেক্টার্স দেখলাম, এই 3টে ক্যারেক্টার সম্পর্কে আমরা এবার একটু জেনে নিই। দেখো এই জায়গাতে একটা বেসিক বডি প্ল্যান দেওয়া আছে, সুতরাং এটা দেখছে যে ডাইজেস্টিভ সিস্টেম। এবং এই ডাইজেস্টিভ সিস্টেমের এটা হচ্ছে ফ্যারিংস, তো মাউথের পরে আসবে ফ্যারিংস, তারপরে হচ্ছে স্টোম্যাক ইত্যাদি এই সমস্ত স্ট্রাকচার থাকে। তো ফ্যারিংস এর মধ্যে আমরা অনেকগুলো ছিদ্র দেখতে পাচ্ছি, তো একেই বলা হয় ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র। জীবনের কোনো না কোনো অবস্থাতে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এবং এই ডাইজেস্টিভ সিস্টেমের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে নোটোকড আছে, তাহলে এখানে দেখো নোটোকড আছে। এবং ডাইজেস্টিভ সিস্টেমের উপরের দিকে দেখো একটা হলো নার্ভ কর্ড, এই জায়গাটাতে কিন্তু হলো মানে ফাঁকা একটা জায়গা, সুতরাং ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড এবং নোটোকড। তো এই যে 3টে বিগ 3 ক্যারেক্টার্স আছে এবং এক্ষেত্রে আমরা টেলও দেখতে পাচ্ছি, তো এটাই হচ্ছে স্যাটেলাইট ক্যারেক্টার। ঠিক আছে? তাহলে আমরা একটা বেসিক বডি প্ল্যান দেখলাম। এরপরে এই প্রত্যেকটা স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু দেখব, অর্থাৎ নোটোকড, নার্ভ কর্ড ইত্যাদি সম্পর্কে আমরা দেখব। দেখো প্রেজেন্স অফ দ্য নোটোকড অর দ্য কর্ডা ডরসালিস। তো নোটোকডকে আমরা কর্ডা ডরসালিস কেন বলছি? কারণ এটা ডাইজেস্টিভ সিস্টেমের ডরসাল সাইডে থাকে। ইন দ্য এমব্রায়োনাল স্টেজ অফ দ্য কর্ডেট এনিম্যালস দেয়ার ইজ এ সলিড রড লাইক স্ট্রাকচার। তাহলে দেখো এই যে এটা কিন্তু এমব্রায়োনিক স্টেজে এটা কিন্তু সলিড স্ট্রাকচার থাকে, মানে সলিড। সুতরাং নোটোকড কিন্তু সলিড একটা স্ট্রাকচার জাস্ট বিলো দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখো নার্ভাস সিস্টেমের নিচের দিকে থাকবে। ঠিক আছে? আমি তোমাদের কি দেখালাম, ডাইজেস্টিভ সিস্টেমের উপরেই থাকে নোটোকড। এবং এই নোটোকড একটা সলিড এবং রডের মতো গঠন, একটা রডকে যেমন আমরা দেখি, একটা রড নিয়ে তুমি যদি দেখো তো সেটাই হচ্ছে নোটোকড, তাকে জাস্ট সেরকম দেখতে। তো একেই আমরা বলবো নোটোকড। এবং নোটোকড কোথা থেকে অরিজিন করে? মেসোডাম থেকে অরিজিন করে। এটাই কিন্তু প্রাইমারি এন্ডোস্কেলিটন। এন্ডোস্কেলিটন আমরা কাকে বলবো? আমাদের দেহের মধ্যে যে স্কেলিটন আছে তো সেটাই এন্ডোস্কেলিটন। এক্সোস্কেলিটন কোনটাকে বলবো? আমাদের যে নখ আছে, চুল আছে, এগুলোই হচ্ছে আমাদের এক্সোস্কেলিটন। যেমন কোনো হুফ হুফ তারপরে শিং, তো এগুলোই হচ্ছে এক্সোস্কেলিটন। তাহলে দেহের ভিতরের যে স্কেলিটন তো সেটাই হচ্ছে এন্ডোস্কেলিটন, এবং এটাকে প্রাইমারি এন্ডোস্কেলিটন বলবো কারণ প্রথমে এই এন্ডোস্কেলিটনই কিন্তু অ্যাপিয়ার করে নোটোকড। যেগুলো প্রোটোকডেড গ্রুপ আছে, নোটোকড ইজ প্রেজেন্ট থ্রু আউট দ্য লাইফ স্প্যান বাট ইন দ্য ভার্টিব্রাটা, তো এটা কিন্তু মডিফাই হয়ে গেছে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডে। তাহলে যেগুলো প্রোটোকডেড আছে তাদের যে নোটোকড সেটা রডের মতো,
কিন্তু যারা ভার্টিব্রেট আছে তো তাদের নোটোকর্ড ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডে পরিণত হয়েছে। মেরুদণ্ডে অনেক অনেক ছোট ছোট আমরা খণ্ড দেখতে পাবো, তো তাদেরকেই আমরা বলবো ভার্টিব্রা। তাহলে এই জায়গাতে আমরা বলতে পারি অল ভার্টিব্রাটা আর কর্ডাটা। দেখো, ভার্টিব্রাটা মানে কি? তাহলে যে সমস্ত অর্গানিজমস যাদের লাইফ সাইকেলের কোনো না কোনো স্টেজে নোটোকর্ড থাকে তো তারাই তো কর্ডাটা, এবং যে সমস্ত কর্ডাটা নোটোকর্ড ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয়েছে তারাই ভার্টিব্রাটা। তাহলে সমস্ত ভার্টিব্রাটাই কর্ডাটা, কিন্তু বাট অল কর্ডাটা আর নট ভার্টিব্রাটা। যেগুলো প্রোটোকর্ডেট আছে তাদের নোটোকর্ডই থাকে, কোনো রকম ভার্টিব্রাল কলাম তৈরি হয় না। সেই জন্য যেগুলো প্রোটোকর্ডেট আছে তারা কিন্তু ভার্টিব্রাটা নয়। তাহলে এই যে টার্ম আছে অল ভার্টিব্রাটা আর কর্ডাটা, বাট অল কর্ডাটা আর নট ভার্টিব্রাটা। সুতরাং এটা আমরা দেখলাম, আমরা ছোট থেকেই এটা পড়ে এসেছি, আমরা জানি যে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্স অফ ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড। ডরসাল সারফেস অফ দ্য বডি মানে নোটোকর্ডের জাস্ট উপরের দিকে থাকবে, এটা কিন্তু হলো, ফাঁকা এবং টিবিউলার, নন গ্যাংলিয়নেটেড। তার মানে এর মধ্যে কোনো রকম গ্যাংলিয়ন থাকে না। গ্যাংলিয়ন মানে কি, যখন নিউরনের সেল বডিগুলো একটা জায়গাতে থাকে তো তখনই তাকে আমরা বলবো গ্যাংলিয়ন, এবং এরা প্রধানত থাকবে জাস্ট অ্যাভোভ দ্য নোটোকর্ড। তো এটা তাহলে কোথা থেকে তৈরি হয়? একটোডার্ম থেকে তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্রেজেন্স অফ দ্য ফ্যারিঞ্জিয়াল গিল ক্লেপ্টস বা গিল স্লিটস, যেটাই ক্লেপ্ট তো সেটাই হচ্ছে স্লিপস, মানে স্লিটস। তো ক্লেপ্ট মানে ছিদ্র এবং স্লিটস মানেও ছিদ্র। তাহলে পিয়ার্ড ল্যাটারাল গিল ক্লেপ্টস, তার মানে কি, যে ওয়াল আছে এই ওয়ালের দুদিকে থাকে, ল্যাটারাল সাইডে থাকে, ইন দ্য ওয়ালস অফ দ্য ফ্যারিংস ফর রেসপিরেশন ইন এনি স্টেজ অফ দ্য লাইফ স্প্যান। ঠিক আছে, তো এই ফ্যারিঞ্জিয়াল গিল ক্লেপ্টস কি কাজ করবে? রেসপিরেশনে সাহায্য করে। যেগুলো হায়ার কর্ডেট এনিম্যালস আছে তাদের ক্ষেত্রে ফ্যারিঞ্জিয়াল গিল ক্লেপ্টস আর ফাউন্ড ইন অনলি এমব্রায়োনিক স্টেজ, সো দিস আর অ্যাবসেন্ট ইন দ্য অ্যাডাল্ট। যেগুলো হায়ার কর্ডেট আছে মৎস্য ছাড়া বাকি সমস্ত এনিম্যালসের ক্ষেত্রে এই যে গিল ক্লেপ্টস বা গলবিলীয় ফুলকা ছিদ্র, এটা প্রধানত এমব্রায়োনিক স্টেজে দেখা যায়। কিন্তু অ্যাকোয়াটিক যে সমস্ত কর্ডেট আছে যেমন পিসেসের ক্ষেত্রে অ্যান্ড দ্য লোয়ার কর্ডেটে আছে, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা গিল ক্লেপ্টস থ্রু আউট দেয়ার লাইফ স্প্যান আমরা দেখতে পাবো। তাহলে লোয়ার কর্ডেট এবং তার সঙ্গে সঙ্গে পিসেসের ক্ষেত্রে এই গিল ক্লেপ্টস কিন্তু আমরা সারা জীবন দেখতে পাই। কারণ টেরিস্ট্রিয়াল যে সমস্ত কর্ডেট আছে তো তাদের গিল ক্লেপ্টসের আর প্রয়োজন নেই, তাদের লাংসের ডেভেলপমেন্ট ঘটেছে, যেমন অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে লাংসের ডেভেলপমেন্ট ঘটেছে। সুতরাং আমরা তিনটে ক্যারেক্টার্স আমরা দেখে নিলাম, নোটোকর্ড, নার্ভ কর্ড এবং ফ্যারিঞ্জিয়াল গিল ক্লেপ্টস। এছাড়া আরো কিছু কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স কর্ডেটের দেখে নাও, জেনারেল ক্যারেক্টার্স। এরা অ্যাকোয়াটিক হতে পারে, জলে থাকতে পারে, স্থলে থাকতে পারে, বাতাসে থাকতে পারে, উড়তে পারে। বাইলেটারালি সিমেট্রিক্যাল, অবভিয়াসলি বাইলেটারালি সিমেট্রিক্যাল হবে, ট্রিপ্লোব্লাস্টিক, তিনটে জার্ম লেয়ারই পাওয়া যায়। এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, দেখো মেটামেরিজম ক্যান বি ফাউন্ড। মেটামেরিজম মানে কি? কর্ডেটের ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে এদের দেহে কিন্তু বিভিন্ন খণ্ড থাকে। এর কারণটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাসলস ইন দ্য এমব্রায়োনিক স্টেজ। তাহলে দেখো, যখন এমব্রায়োনিক স্টেজে থাকে তখন দেহ অনেকগুলো সেগমেন্ট থাকে, সেগমেন্ট মানেই কিন্তু মেটামেরিজম। তাহলে মেটামেরিজম যেমন আমরা দেখেছিলাম অ্যানিলিডার ক্ষেত্রে, যেমন দেখেছিলাম কর্ডেটের ক্ষেত্রেও আমরা মেটামেরিজম দেখতে পাবো। এবং এমব্রায়োনিক স্টেজে মাসেলসের যে সেগমেন্টগুলো, তো সেগুলোকেই আমরা বলবো মেটামেয়ার। সুতরাং এদের ক্ষেত্রে আমরা মেটামেরিজম আমরা দেখতে পাই। এবং অ্যাডাল্টসের ক্ষেত্রে দেখো ভার্টিব্রা এবং রিবস থাকে। আমরা জানি যে ভার্টিব্রার মধ্যে ছোট 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 খণ্ড থাকে ভার্টিব্রাল কলামে। সুতরাং কর্ডেটের আরো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স হচ্ছে, তো এক্ষেত্রে আমরা মেটামেরিজম দেখতে পাবো। ঠিক আছে, এবং সিলম দেখো ইন্টারোসিলাস সিলম, এবং তার সঙ্গে সঙ্গে ডিউটারাস্টোমিয়া, অর্থাৎ এদের যে আর্কেন্টেরান থাকে তো সেই আর্কেন্টেরান থেকে সিলেমের ডেভেলপমেন্ট হয়। সেই জন্য একে বলে ইন্টারোসিলাস সিলম। ইন্টারো কথার মানে হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এবং ডিউটারাস্টোমাস এনিমেল। এবং ডাইজেশন কিন্তু সবসময় এক্সট্রা সেলুলার ডাইজেশন হবে। কেন? কারণ ডাইজেস্টিভ যে সিস্টেম আছে তো ডাইজেস্টিভ সিস্টেম থেকে বিভিন্ন এনজাইম সিক্রেটেড হবে, এবং সেই ডাইজেস্টিভ ক্যানালের মধ্যে প্রধানত ডাইজেশন হয়। সেই জন্য ডাইজেশন কিন্তু সবসময় এক্সট্রা সেলুলার ডাইজেশন। এবং হার্ট কিন্তু ভেন্ট্রাল হয়, হার্ট কিন্তু ভেন্ট্রাল হয়। ঠিক আছে, ডাইজেস্ট, তাহলে এক্ষেত্রে আমরা দেখব ইন দিস এনিম্যালস হার্ট প্রধানত ভেন্ট্রাল সাইডে থাকবে। এবং ব্লাড ভাস্কুলার সিস্টেম ইজ ক্লোজ টাইপ। ঠিক আছে, দেখো হার্ট তাহলে ভেন্ট্রাল সাইডে আমাদের আছে, এবং এক্ষেত্রে ডরসাল মানে পিঠের দিক, তো পিঠের দিকে তো হার্ট থাকবে না। হার্ট কোন দিকে থাকবে? আমাদের বুকের দিকে থাকবে। সেই জন্য হার্ট কিন্তু সমস্ত কর্ডেটস এর ক্ষেত্রে ভেন্ট্রাল সাইডে থাকে। এবং রক্ত সংবহনতন্ত্র অবশ্যই বদ্ধ হবে। বদ্ধ মানে কি? যখন রক্ত যখন ব্লাড ভেসেলস এর মধ্যে যখন থাকবে তো তখনই তাকে আমরা বলবো ক্লোজ টাইপ। এবং এই জায়গাতে দেখো হেপাটিক পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম মানে কি? যখন শিরা এবং ধমনীর যখন সংযোগস্থল জালক তৈরি করে তো তাকেই আমরা বলবো নর্মাল সিস্টেম। ঠিক আছে, কিন্তু
শিরার ধমনির মাঝখানে যখন কোনো রকম জালক তৈরি না হয়ে অন্য কোনো অর্গানে যখন জালক তৈরি হয়, তো যদি লিভারে যদি হয় তাহলে সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল, আর যদি কিডনিতে যদি হয় তখন তাকে আমরা বলবো রেনাল পোর্টাল। ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাতে হেপাটিক, আমরা আরো পরে আমরা দেখবো এগুলো সম্পর্কে, শুধু এখন ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখে নাও। হেপাটিক পোর্টাল সিস্টেম ইজ ফাউন্ড ইন অল কর্ডেড, ভালো করে দেখো, হেপাটিক পোর্টাল সিস্টেম ইজ ফাউন্ড ইন অল কর্ডেড, কিন্তু রেনাল পোর্টাল সিস্টেম ইজ প্রেজেন্ট ইন অল এক্সেপ্ট বার্ডস এবং ম্যামালস। তাহলে বার্ডস এবং ম্যামালস ছাড়া অ্যাকচুয়ালি সমস্ত এনিম্যালসের ক্ষেত্রে আমরা রেনাল পোর্টাল সিস্টেম দেখতে পাবো। ঠিক আছে? হেপাটিক পোর্টাল সিস্টেম সমস্ত কর্ডেটে দেখতে পাবো, রেনাল পোর্টাল সিস্টেম কিন্তু পাখি এবং স্তন্যপায়ীতে দেখতে পাবো না। এটা একটুখানি মাথায় রাখবে। এক্সোস্কেলিটন ইজ প্রেজেন্ট, অবভিয়াসলি এক্সোস্কেলিটন থাকে, যেমন মাছের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্কেল থাকে প্লাস মানে এন্ডোস্কেলিটন ছাড়া বাকি যে স্ট্রাকচার। মেসোডার্মাল এন্ডোস্কেলিটন ইজ প্রেজেন্ট হুইচ ইজ মেড আপ অফ কার্টিলেজ অ্যান্ড দ্য বোনস। তাহলে আমাদের যে এন্ডোস্কেলিটন মানে অস্থি, তরুণাস্থি, যেগুলো একটা পার্টিকুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু, তাহলে এদের ডেভেলপমেন্ট কোথা থেকে হচ্ছে? মেসোডার্ম থেকে হচ্ছে, এবং এগুলো কার্টিলেজ এবং বোন দিয়ে তৈরি। এমব্রায়োনিক স্টেজে একটা মাস্কুলার টেল আমরা পাবো, তো তাকেই বলা হয় পোস্ট অ্যানাল টেল। এবং কিডনি কিন্তু তিন ধরনেরই হতে পারে, প্রো, মেসো এবং মেটানেফ্রিক কিডনি, এবং মেল এবং ফিমেল কিন্তু সেপারেটেড হয়। এবং এরা কিন্তু কোল্ড ব্লাডেড হতে পারে, যেগুলো কোল্ড ব্লাডেড তো তাদেরকে আমরা বলবো পয়কিলোথার্মাস এনিমেল। তাহলে কোল্ড ব্লাডেড এনিমেল কোনগুলো? ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস। ঠিক আছে? অথবা ওয়ার্ম ব্লাডেড হতে পারে, তো ওয়ার্ম ব্লাডেড মানে এন্ডোথার্মিক অর দ্য হোমিওথার্মিক, তাহলে হোমিওথার্মিক এনিমেল কোনগুলো? বার্ডস এবং ম্যামালস। সুতরাং একটাই হচ্ছে প্রধানত ফাইলাম কর্ডাটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, যেগুলো ইম্পর্টেন্ট একটু তোমাদেরকে বলে দিই। যেমন তিনটে এক্ষেত্রে দেখো হাইলাইট করে দেওয়া আছে, সুতরাং এই জায়গাটি ইম্পর্টেন্ট আছে, এখানটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবার ডরসাল টিবুলার হলো নার্ভ কর্ড, জাস্ট এটা জেনে রাখবে যে ডরসাল টিবুলার হলো নার্ভ কর্ড থাকে। এবং এই জায়গাতে দেখো ফ্যারিঞ্জিয়াল গিল ক্লেফটসের এই অংশটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? অনেক সময় আমরা গলবিলীয় ফুলকাছিদ্র জিনিসটা কি আমরা বুঝতে পারি না, তো আশা করি সেটা তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে দেখো মেটামেরিজম, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে দেখো কোন ধরনের প্রধানত সিলোমেটা এবং এক্সট্রা সেলুলার, প্রধানত ডাইজেশন এক্সট্রা সেলুলার হবে, হার্ট ভেন্ট্রাল হবে, এবং এই যে হেপাটিক পোর্টাল সিস্টেম, এই পোর্টাল সিস্টেমটা একটু মাথায় রাখবে। এবং অনেক সময় এটা পরীক্ষাতে প্রশ্ন দেয়, যদি ইজি প্রশ্ন হয়ে যায়, কিন্তু কোল্ড ব্লাডেড বা পয়কিলোথার্মিক এনিম্যাল কোনগুলো, এবং ওয়ার্ম ব্লাডেড বা এদেরকে একটোথার্মিক এনিম্যালও বলে, এবং এন্ডোথার্মিক বা হোমিওথার্মিক এনিম্যাল যেগুলো, তো তারাই হচ্ছে বার্ডস এবং ম্যামালস। তাহলে ভার্টিব্রাটা, ঠিক আছে? তাহলে এটুকু ঠিক আছে। দেখো, তো আমি তো ভার্টিব্রাটার কথা বললাম, অর্থাৎ ফাইলাম কর্ডাটার সম্পর্কে আমরা আলোচনা করলাম, কিন্তু ফাইলাম কর্ডাটার আন্ডারে ভার্টিব্রাটা আছে, এবং এই ভার্টিব্রাটার দুটো ডিভিশন আছে, আগনাথা এবং ন্যাথোস্টোমাটা। আগের ক্লাসিফিকেশনেও আছে। তো এক্ষেত্রে আগনাথা যেটা আছে তো ক্লাস সাইক্লোস্টোমাটা, এবং এই যে ন্যাথোস্টোমাটা মানে যারা দেখো এক্ষেত্রে বিয়ার ফিন্স মানে পিসেস যেটা আছে, তো তাদের ক্ষেত্রে ফিন্স থাকে মানে পাখনা থাকে। আর টেট্রাপোডা যেগুলো আছে, তো তাদের ক্ষেত্রে বিয়ার লিমস মানে এদের হাত পা ইত্যাদি থাকে। তো পিসেসের আন্ডারে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস আর এগুলো আছে। ঠিক আছে? জাস্ট এইটুকু একটু দেখে রাখবে। পরের অংশে চলে যাই। তো ফাইলাম কর্ডাটা আমরা দেখলাম। তো ফাইলাম কর্ডাটার পরে ফাইলাম কর্ডাটার আন্ডারে অনেকে বলছেন যে চারটি সাবফাইলাম আছে, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। কিন্তু বিভিন্ন সায়েন্টিস্ট বর্তমানে হেমিকর্ডাটাকে ফাইলামের মধ্যে রেখেছেন। তারা বলছেন যে হেমিকর্ডাটা ইজ নট ইনক্লুডেড আন্ডার ফাইলাম কর্ডাটা, অ্যাকচুয়ালি দিস ইজ এ সেপারেট ফাইলাম, এটা একটা আলাদা একটা ফাইলাম। ঠিক আছে? তাহলে হেমি কথার মানে হচ্ছে হাফ, এবং কর্ডাটা মানে হলো নোটোকর্ড। ডিউ টু দ্য সাম সিমিলারিটিজ উইথ দ্য কর্ডেট, যেহেতু কর্ডেটের সঙ্গে এই হেমিকর্ডাটার কিছু সিমিলারিটি আছে, সাম ওয়ার্কার্স যেমন বিটিসন 1885 সালে কনসিডার্ড হেমিকর্ডাটা অ্যাজ এ সাব ফাইলাম আন্ডার দ্য ফাইলাম কর্ডাটা। তাহলে ফাইলাম কর্ডাটার সঙ্গে যেহেতু এই গ্রুপের স্পিসিসের কিছু সিমিলারিটি থাকে, তো সেই জন্য বেটিসন বলছেন যে হেমিকর্ডাটা ফাইলাম কর্ডাটারই আন্ডারে একটা সাব ফাইলাম। কিন্তু রিসেন্ট সায়েন্টিস্ট লাইক দ্য ভেন ডার হর্স্ট 1939 সালে এবং ডাউডফ এবং মার্কাস 1958 সালে হ্যাভ গিভেন ইট দ্য স্ট্যাটাস অফ এ ফাইলাম আন্ডার নন কর্ডাটা। তাহলে বলছে যে এটা কিন্তু কর্ডাটার অন্তর্গত নয়, এটা কিন্তু নন কর্ডাটা। নন কর্ডেট কারা? যাদের কোনো রকম নোটোকর্ড থাকবে না, সেটা প্রোটোজোয়া হতে পারে, পরিফেরা হতে পারে, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। সুতরাং যাদের লাইফের কোনো স্টেজেই নোটোকর্ড থাকে না, তো তারাই হচ্ছে নন কর্ডেট।
তাহলে যেহেতু এদের কোনো রকম লাইফ সাইকেলের কোনো স্টেজে কখনোই নোটোকর্ড থাকে না, তো সেই কারণের জন্য এই বিজ্ঞানীরা একে আলাদা ফাইলামে রেখেছেন। ঠিক আছে? তোমাদের হয়তো কনফিউশন হতে পারে, কোনো কোনো বইতে এটাকে ফাইলাম কর্ডাটার মধ্যে রাখা হচ্ছে, আবার এক্ষেত্রে আমি লিখছি যে ফাইলাম এটা হেমিকর্ডাটা একটা সেপারেট ফাইলাম, তো কেন সেটা লিখলাম তো সেটা বুঝতে পারছে। তাহলে এটা কিন্তু একটা সেপারেট ফাইলাম, তো রিসেন্ট অংশটাই আমরা ধরবো। ঠিক আছে? এটুকু ক্লিয়ার হেমিকর্ডাটা? আচ্ছা, এবার দেখো এই হেমিকর্ডাটার প্রথমে আগে একটা ছবি দেখে নিই, তারপরে আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখবো। তো এক্ষেত্রে তোমরা যে এনিম্যালসকে দেখতে পাচ্ছ, তো এটা হলো ব্যালানোগ্লসাস। তো ব্যালানোগ্লসাসের দেহে প্রধানত তিনটে স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে প্রোবোসিস, দেহের সামনের দিকের যে অংশটা সেটাই হচ্ছে প্রোবোসিস। তারপরে যেটা থাকবে তো তার নাম হচ্ছে কলার, এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ট্রাঙ্ক। দেখো আমাদের যেমন হেড থাকে, নেক থাকে এবং বডি মানে ট্রাঙ্ক থাকে, তো এদের কিন্তু তিনটে স্ট্রাকচার থাকে। একটা হচ্ছে প্রোবোসিস, একটা হলো কলার এবং আর একটা হচ্ছে ট্রাঙ্ক, এটা হচ্ছে মেন বডি। এবং ট্রাঙ্ক আবার এরকম ভাবে অ্যাবডোমেন তৈরি করেছে এবং পিছনের দিকে প্রধানত অ্যানাস থাকে। তো এটাই হলো ব্যালানোগ্লসাস। কিন্তু এই জায়গাতে যে প্রোবোসিস আছে, এই প্রোবোসিসে একটা স্পেশাল টাইপের স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, তো এই স্ট্রাকচারকেই আমরা বলবো স্টোমোকর্ড। এটাকেই আমরা বলবো স্টোমোকর্ড। এবং এই স্টোমোকর্ড আগে বিজ্ঞানীরা ভাবতেন যে এটা হচ্ছে প্রধানত প্রধানত এটা হচ্ছে যে কি বলে ওটাকে, হ্যাঁ নোটোকর্ড। ঠিক আছে? তো এটা সায়েন্টিস্টরা ভাবতেন যে এটা হয়তো কোনো নোটোকর্ড। তো নোটোকর্ড যেহেতু হাফ আছে, খুব কম পরিমাণে আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র প্রোবোসিস রিজিয়ানে সেটা কনফাইন্ড হয়ে আছে অ্যাডাল্ট এনিম্যালের ক্ষেত্রে। তো সেই জন্য তারা একে বলছেন যে হেমিকর্ড এটা। ঠিক আছে? মানে টোটাল নোটোকর্ড নয়, নোটোকর্ডের কিছুটা পোর্শন এক্ষেত্রে আছে, তো সেই জন্য সেটা হচ্ছে হেমিকর্ড এটা। তাহলে স্টোমোকর্ড, তো স্টোমোকর্ড যে অংশে আমরা পাবো তো সেটাই হচ্ছে প্রোবোসিস। জাস্ট একটু ডায়াগ্রাম আমরা দেখে নিলাম, তার ফলে একটা ছবি আমাদের মধ্যে তৈরি হয়ে গেল যে হেমিকর্ডাটাকে কেমন দেখতে হয়। এইবার দেখো, এরা কিন্তু এক্সক্লুসিভলি মেরিন হয়, কোনো রকম জলে মানে নর্মাল পুকুরের জলে এদেরকে বা নদীতে পাওয়া যায় না, এবং প্রধানত বারোজ মানে গর্তের মধ্যে থাকে। বডি কিন্তু সফট এবং ওয়ার্ম লাইক, মানে তোমরা যে বডি দেখলে এটা কিন্তু খুব নরম হয়। ওয়ার্ম লাইক মানে কি একটা লম্বা থ্রেড লাইক স্ট্রাকচার, সুতোর মতো কেঁচোকে যেরকম দেখতে হয় তো সেরকম। এবং বডি তাহলে দেখো তিনটে অংশে বিভক্ত, একটা প্রোবোসিস, একটা কলার এবং আর একটা হলো ট্রাঙ্ক। যেগুলো পিঙ্ক কালারে দিয়েছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মোস্টলি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোটোকর্ডকে আমরা বলবো স্টোমোকর্ড, ফাউন্ড ইন দ্য রুফ অফ দ্য বাক্কাল ক্যাভিটি। তার মানে এদের যে বাক্কাল ক্যাভিটি থেকে, বাক্কাল ক্যাভিটি মানে ডাইজেস্টিভ সিস্টেমের একটি স্ট্রাকচার, মাউথকে এদেরকে আমরা বলবো বাক্কাল ক্যাভিটি। তো সেই মাউথ ক্যাভিটির জাস্ট ওপরের দিকে থাকে। তুমি শুধু এটুকু মাথায় রাখবে, নোটোকর্ডকে স্টোমোকর্ড বলবো। এবং এই স্টোমোকর্ড কি, ইট ইজ এ হলো আউটগ্রোথ ফ্রম দ্য রুফ অফ দ্য বাক্কাল ক্যাভিটি, মানে এদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমের ছাদ থেকে বলছে যে একটা আউটগ্রোথ তৈরি হয়ে গেছে। এবং এই আউটগ্রোথকেই আমরা বলবো বাক্কাল ডাইভার্টিকুলাম, অর একে আমরা বলবো স্টোমোকর্ড। তাহলে আমরা যে ভাবছি যে এটা অ্যাকচুয়ালি নোটোকর্ড, বাট দিস ইজ নট নোটোকর্ড, অ্যাকচুয়ালি ইট ইজ এ হলো আউটগ্রোথ ফ্রম দ্য রুফ অফ দ্য বাক্কাল ক্যাভিটি। এবং সেই জন্য একে আমরা বাক্কাল ডাইভার্টিকুলাম বা একে আমরা স্টোমোকর্ড বলবো। আগে বিজ্ঞানীরা ভাবতেন যে এটা হচ্ছে নোটোকর্ড, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি নোটোকর্ড, এটা বাক্কাল ক্যাভিটির রুফের একটা আউটগ্রোথ, এবং সেই জন্য একে আমরা বাক্কাল ডাইভার্টিকুলামও বলবো। এবং ইট ইজ প্রেজেন্ট ইন প্রোবোসিস। তারপরেই দেখো এদের কিন্তু গিল স্লিটস থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে ইন দ্য ন্যারো ওপেনিংস ইন দ্য ফ্যারিংস। তো ফ্যারিংসের মধ্যে আমরা কিন্তু গলবিলীয় ফুলকা ছিদ্র দেখতে পাবো, এটা কর্ডেটের মতো ক্যারেক্টার। হোয়েন গিল স্লিটস আর প্রেজেন্ট দে আর ওয়ান টু সেভারাল পেয়ার্স। যদি গিল স্লিট বা গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে তারা এক জোড়া হতে পারে অথবা একাধিক জোড়া হতে পারে। এবং গিল স্লিটস আর দ্য ডরসাল ইন পজিশন, দে আর ল্যাটারাল ইন কর্ডেট। তাহলে দেখো এদের গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে কর্ডেটের মতো, কিন্তু কর্ডেটে আমরা কি দেখেছিলাম, যখন গলবিলীয় ফুলকা ছিদ্রের কথা বলছিলাম সেটা ল্যাটারাল সাইডে থাকে, মানে দুই দিকের ওয়ালে থাকে, দেওয়ালে থাকে। ঠিক আছে? একটা পাইপ আছে, সেই পাইপের দুই সাইডে থাকে। কিন্তু এক্ষেত্রে কি, পাইপের উপরের দিকে যখন ছিদ্রটা থাকছে। তাহলে হেমিকর্ডাটার ক্ষেত্রে আমরা গিল স্লিটসকে কোথায় দেখতে পাচ্ছি, ডরসাল সাইড অফ ফ্যারিংস, ফ্যারিংসের ডরসাল সাইডে, যেটা কর্ডেটের ক্ষেত্রে ল্যাটারাল সাইডে থাকে। নার্ভাস সিস্টেম ইজ প্রিমিটিভ এবং মেড আপ অফ দ্য নার্ভ প্লেক্সাস। নার্ভাস সিস্টেম একদম প্রিমিটিভ, এক্ষেত্রে বিশাল যে ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে সেরকম নয়, কেবলমাত্র কিছু জালের আকারে নার্ভাস সিস্টেম থাকে, সেই জন্য একে আমরা বলবো নার্ভ প্লেক্সাস। এবং ব্যালানোগ্লসাস হ্যাভ বোথ
ডরসাল নার্ভ কর্ড অ্যান্ড দ্য ভেন্ট্রাল নার্ভ কর্ড। ঠিক আছে, আমরা কর্ডেটের ক্ষেত্রে দেখেছিলাম কেবলমাত্র ডরসাল টিউবুলার হলো নার্ভ কর্ড আমরা পাবো, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে দুই রকমের নার্ভ কর্ড আছে, একটা ডরসাল আর একটা ভেন্ট্রাল। তাহলে নোটোকর্ডের দিক দিয়ে হেমিকর্ডাটার ক্যারেক্টার্স আমরা দেখলাম, গিল স্লিটসের দিক দিয়ে হেমিকর্ডাটার ক্যারেক্টার দেখলাম, কোথায় তারা কর্ডেটের থেকে সেপারেট, এবং তার সঙ্গে সঙ্গে নার্ভ কর্ডের দিক দিয়ে আমরা কর্ডেটের সঙ্গে তার সেপারেশন দেখলাম। এবং ব্লাড ভাস্কুলার সিস্টেম কিন্তু ওপেন টাইপ, কর্ডেটের ক্ষেত্রে আমরা ক্লোজড টাইপের ব্লাড ভাস্কুলার সিস্টেম দেখেছিলাম, এদের কিন্তু মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় এবং ব্লাড কিন্তু কালারলেস হবে, কোনো রকম পিগমেন্ট এক্ষেত্রে থাকে না, কিন্তু সেক্সেস কিন্তু সেপারেটেড হয়, ফার্টিলাইজেশন এক্সটার্নাল এনিম্যালের দেহের বাইরে হয়, ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট থ্রু এ ফ্রি সুইমিং টর্নারিয়া লার্ভা। ইনডাইরেক্ট মানে কি, যখন এগ থেকে মানে যখন লার্ভা থ্রু দিয়ে যখন ডেভেলপমেন্ট হয় তো তখনই তাকে বলে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর যদি সরাসরি যদি অ্যাডাল্ট তৈরি হয় অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল থেকে তো তখন তাকে বলে ডাইরেক্ট ডেভেলপমেন্ট। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে লার্ভা তৈরি হচ্ছে এবং এদের লার্ভাকে বলা হয় টর্নারিয়া লার্ভা। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, তাহলে এদের যে লার্ভা তো সেটাই হচ্ছে টর্নারিয়া লার্ভা। ডিউ টু অ্যাবসেন্স অফ দ্য ট্রু নোটোকর্ড, যেহেতু প্রকৃত নোটোকর্ড থাকে না, সো ইট ইজ টার্মড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইনভার্টিব্রেট ফাইলাম। ঠিক আছে, যেহেতু এক্ষেত্রে কোনো রকম আমরা নোটোকর্ড দেখতে পাই না, সেই জন্য এটাকে একটা ইনভার্টিব্রেট ফাইলামের মধ্যে রাখা হচ্ছে, এবং ইট ইজ কনসিডার্ড টু বি দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন একাইনোডার্ম অ্যান্ড দ্য কর্ডেট। অ্যাকচুয়ালি এরা কিন্তু ট্রু কর্ডেট নয়, এটাকে কার মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে রাখা হচ্ছে, একাইনোডার্ম এবং কর্ডেটের মধ্যে, অর্থাৎ স্টারফিশ এবং তার সঙ্গে সঙ্গে কর্ডেটের মধ্যে, বিকজ অফ দ্য রিজেম্বলেন্সি অফ বিটুইন দ্য টর্নারিয়া লার্ভা। তাহলে টর্নারিয়া লার্ভা আমরা কাদের ক্ষেত্রে দেখেছিলাম, ব্যালানোগ্লসাস, এবং বাইপিনারিয়া আর ডাইপ্লিউরিলা লার্ভা অফ দ্য একাইনোডার্ম। এবং সেই জন্য দেখবে প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয় যে একাইনোডার্মের লার্ভা কোনগুলো, কেন, কারণ এর একটা সিগনিফিকেন্স আছে ইভলিউশনারিলি। কি সিগনিফিকেন্স, বাইপিনারিয়া এবং ডাইপ্লিউরিলা লার্ভা, এই যে একাইনোডার্মের এই দুটো লার্ভা এদের কিন্তু টর্নারিয়া লার্ভার সঙ্গে সিমিলারিটি আছে, এবং এটা দেখেই বলছে যে এরা প্রথমত কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করবে একাইনোডার্ম এবং কর্ডেটসের মধ্যে। সুতরাং যে ক্যারেক্টার্স যেগুলো এদের যখন ক্যারেক্টার্স তোমরা পড়বে, প্রথমে নোটোকর্ড মানে কোন গ্রুপে নোটোকর্ড কেমন দেখতে হয়, ফেরেঞ্জিয়াল গিল স্লিটস কেমন দেখতে হয়, তার সঙ্গে সঙ্গে নার্ভ কর্ড কেমন দেখতে হয়, এবং এই জায়গাতে কিছু লার্ভা সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে, এবং ইম্পর্টেন্ট যে অংশগুলো তোমাদের বললাম ক্যারেক্টার যেগুলো পড়বে, নোটোকর্ড, নার্ভ কর্ড এবং ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস কোন গ্রুপে কেমন হয় সেটা তেমন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে স্পেশাল ফিচার্সগুলোও একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে লার্ভা যেগুলো বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অন্তত 90টা নোন স্পিসিস দেখা গেছে এবং এদেরকে দুটো ক্লাসে ভাগ করা হয়েছে, একটা ইন্টারপনিওস্টা এবং আর একটা হলো টেরোব্রাঙ্কিয়া। তাহলে সাবফাইলাম হেমিকর্ডাটার আন্ডারে দুটো ক্লাস আছে। প্রথম যে ক্লাস তো সেটাই হচ্ছে ইন্টারপনিউসটা, এবং সেকেন্ড যে ক্লাস তো সেটাই হলো প্রোটারোব্রাঙ্কিয়া। এবার আমরা একটু এই ক্লাস ক্যারেক্টার্স দেখে নিই। দেখো এই যে ইন্টারপনিউসটা আছে, তো ইন্টারপনিউসটার বডি কিন্তু ওয়ার্ম লাইক হয়, তাহলে হেমিকর্ডাটার মোট কতগুলো প্রজাতি আছে, 90টা প্রজাতি আছে, খুব ছোট্ট ফাইলাম। এবং ইন্টারপনিউসটা যেটা আছে তো তার বডি কিন্তু ওয়ার্ম লাইক হবে এবং এলংগেটেড, 9 থেকে 45 সেন্টিমিটার লং, তো একে অ্যাকর্ন ওয়ার্ম বলা হয়। তাহলে ইন্টারপনিউসটার কে আমরা কি বলবো, অ্যাকর্ন ওয়ার্ম। ঠিক আছে, ফ্রুট অফ ওক, যেন ওক গাছের ফলের মতো এদেরকে দেখতে লাগে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো সলিটারি অ্যানিম্যাল সবসময় এককভাবে থাকে, প্রোবোসিস এলংগেটেড হয়, অনেক বড় হয় এবং কনিকাল হয়, মানে উপরের দিকে এরকম কনিকাল টাইপের হবে, কলার ছোট হবে এবং উইদাউট দ্য আর্মস, কোনো রকম আর্ম থাকবে না, এবং ট্রাঙ্ক কিন্তু অনেক লম্বা হয়। এক্সাম্পল কি, ব্যালানোগ্লসাস এবং স্যাকোগ্লসাস। দেখো এত ক্যারেক্টার্স মনে থাকবে না, অ্যাকচুয়ালি তুমি যেটা মাথায় রাখবে ইন্টারপনিয়াসটাকে আমরা অ্যাকর্ন ওয়ার্মও বলবো, এবং এদের যে এক্সাম্পল তো সেটাই হচ্ছে ব্যালানোগ্লসাস এবং স্যাকোগ্লসাস। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে প্রোটারোব্রাঙ্কিয়া। তো প্রোটারোব্রাঙ্কিয়ার বডি কিন্তু এলংগেটেড নয়, বডি কিন্তু শর্ট বডি। দেখো এক্ষেত্রে যেটা দেখছিলাম যে 45 সেন্টিমিটার, এর সাইজ কত হচ্ছে 122 মিলিমিটার। সিডেন্টারি, অর্থাৎ খুব বেশি সুইম করতে পারে না, এবং টিউব ডুয়েলিং মানে একটা মাটির মধ্যে থাকে, অ্যাকচুয়ালি গর্তের মধ্যে থাকে, এবং অ্যাগ্রিগেটিভ অর্থাৎ কলোনিয়াল এনিম্যাল। ব্যালানোগ্লসাস যেখানে একা একা থাকে, এরা কিন্তু কলোনি তৈরি করে, এবং এদের যে প্রোবোসিস আছে সেই প্রোবোসিস ডিস্কের মতো দেখতে হয়। তাহলে দেখো এদের প্রোবোসিসকে কেমন দেখতে হচ্ছে, ডিস্ক বা একটা চাকতির মতো দেখতে হয়, এবং একেই বলা হয় সেফালিক ডিস্ক। তো টেরোব্রাঙ্কিয়াতে তাহলে আমরা ডিস্ক লাইক প্রোবোসিস আমরা দেখতে পাই।
আর যেটা আমরা দেখলাম যে ইন্টারোবনিয়াসটা, তো এক্ষেত্রে আমরা কেমন প্রোবোসিস দেখতে পাবো? কনিক্যাল প্রোবোসিস দেখতে পাবো, ঠিক আছে? ত্রিভুজের মতো প্রোবোসিস দেখতে পাবো, আর এক্ষেত্রে চাকতির মতো প্রোবোসিস দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কলার বিয়ার দ্য ভেন্ট্রালি মাউথ অ্যান্ড দ্য ডরসাল সাইড possesses 9 pairs of the লোফোফোরাল আর্মস বিয়ারিং দ্য টেন্টাকলস। তাহলে দেখো এই কলারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অসংখ্য আর্ম দেখতে পাচ্ছি, দেখো এগুলো টেন্টাকলস আমরা দেখতে পাচ্ছি। এবং গাট কিন্তু ইউ শেপেড হয়, ডাইজেস্টিভ সিস্টেম ইউ শেপেড হয়, আসেক্সুয়াল রিপ্রোডাকশন এরা করতে পারে। এক্সাম্পল হচ্ছে র‍্যাপডোপ্লিউরা এবং সেফালোডিসকাস। তাহলে এক্ষেত্রে এক্সাম্পলটা মাথায় রাখবে। তাহলে ক্লাস যে প্রোটারোব্রাঙ্কিয়া আছে, দেখো শুধুমাত্র প্রোবোসিসের ওপর ভিত্তি করে একটুখানি শুধুমাত্র প্রোবোসিসটা একটু খেয়াল করবে। ক্লাস এন্টারোপনিওস্টার প্রোবোসিস কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে কনিকাল, কিন্তু টেরোব্রাঙ্কিয়ার যে প্রোবোসিস তো সেটা হচ্ছে ডিস্ক লাইক এবং কলারের মধ্যে অনেকগুলো আর্ম আমরা দেখতে পাবো। র‍্যাপডোপ্লিউরা তাহলে টেরোব্রাঙ্কিয়ার অন্তর্গত। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সাবফাইলাম ইউরোকর্ডাটা। তাহলে ফাইলাম কর্ডাটার এবারে মেন ক্লাসিফিকেশনে আমরা ঢুকছি। ফাইলামের আন্ডারে কি আছে? সাব ফাইলাম। তাহলে সাব ফাইলাম আমরা ইউরোকর্ডাটা বা টিউনিকেটা পড়বো, কিন্তু সেটা পড়ার আগে একটু আমরা কর্ডেট এবং নন কর্ডেটের পার্থক্য দেখে নেব। যেটা তোমাদের বলছিলাম যে বই থেকে পড়তে হবে না, আমি লিখেছি তো সেটা পড়বে, তো সেটাই তোমাদের বলি। তো কর্ডেট কারা? যাদের নোটোকর্ড থাকে তো তারাই হলো কর্ডেট, আর যাদের নোটোকর্ড থাকে না তো তারাই হলো নন কর্ডেট। কর্ডেটের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে সেটা কিন্তু হলো হবে ডরসাল এবং সিঙ্গেল। দেখো আমাদের যে ব্রেন আছে আমরা জানি যে ব্রেনের মধ্যে ভেন্ট্রিকল থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমাদের ব্রেনের মধ্যে থাকে, স্পাইনাল কর্ডের মধ্যে থাকে। তাহলে অবভিয়াসলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু হলো হবে, ফাঁকা হবে, তবেই না তার মধ্যে ফ্লুইড থাকবে এবং ডরসাল সাইডে থাকবে এবং সিঙ্গেল হবে। ঠিক আছে? আর এক্ষেত্রে দেখো নন কর্ডেটের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভেন্ট্রাল হবে, ডাইজেস্টিভ সিস্টেমের নিচের দিকে থাকবে, সলিড হবে এবং ডাবল হবে। আমরা জানি যে ডাবল নার্ভ কর্ড থাকে, ডাবল নার্ভ কর্ড মানে দুটো লম্বা সুতো থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফ্যারিংস পারফোরেটেড বাই দ্য গিল স্লিটস, এদের ফ্যারিংসে ছিদ্র থাকবে, কার? কর্ডেটের। কিন্তু নন কর্ডেটের ক্ষেত্রে ফ্যারিংস বা গলবিলে, ডাইজেস্টিভ সিস্টেমের গলবিলে কোনো রকম ছিদ্র থাকবে না। কর্ডেটের ক্ষেত্রে পোস্ট অ্যানাল টেইল থাকবে, কিন্তু নন কর্ডেটের ক্ষেত্রে কোনো পোস্ট অ্যানাল টেইল থাকবে না। তাহলে কর্ডেট কোনগুলো? হেমিকর্ডাটা টু ভার্টিব্রাটা। এই জায়গাতে আবার হেমিকর্ডাটাকে কর্ডেটের মধ্যে রাখছে। অ্যাকচুয়ালি ইউরোকর্ডাটা থেকে আমরা ধরতে পারি, অথবা কোনো কোনো সায়েন্টিস্ট বলছেন যে হেমিকর্ডাটা থেকে ভার্টিব্রাটা যারা, তো তারাই প্রধানত কর্ডেট। তাহলে নন কর্ডেট কারা? অবভিয়াসলি প্রোটোজোয়া থেকে একাইনোডার্মাটা। তাহলে প্রোটোজোয়া থেকে একাইনোডার্মাটা এরাই হলো নন কর্ডেট, জীবনের কোনো দশাতেই এদের নোটোকর্ড থাকে না। তাহলে এই জায়গাতে দেখো যদি আমরা কর্ডেট আর নন কর্ডেট যদি আমরা ধরি, তাহলে কর্ডেট মানে যাদের নোটোকর্ড থাকে, আর নন কর্ডেট মানে যাদের জীবনের কোনো দশাতেই নোটোকর্ড থাকে না। তুমি এক্ষেত্রে হেমিকর্ডাটাকেও তুমি ধরে নিতে পারো। ঠিক আছে? তাহলে প্রোটোজোয়া থেকে শুরু করে, প্রোটোজোয়ার তো নোটোকর্ড থাকবে না, তাহলে অবভিয়াসলি সেটা নন কর্ডেট হবে। এরপরে আমি যেটা বলবো যে এই যে কর্ডেট আছে, তো কর্ডেটকে যদি আমরা দেখি তাহলে কি দেখব? কর্ডেটকে যদি আমরা দেখি তাহলে কর্ডেটকে আবার দুটো গ্রুপে ভাগ করতে পারি, একটা ভার্টিব্রেট এবং আর একটা ইনভার্টিব্রেট। তাহলে একটা ভার্টিব্রেট এবং আর একটা কি হচ্ছে? ইনভার্টিব্রেট। তো এই যে ইনভার্টিব্রেট আছে, তো ইনভার্টিব্রেট মানে কি? যাদের মধ্যে ভার্টিব্রাল কলাম থাকবে না। তাহলে কার মধ্যে ভার্টিব্রাল কলাম নেই? লোয়ার কর্ডেটের মধ্যে ভার্টিব্রাল কলাম নেই। আর কার মধ্যে নেই? কোনো নন কর্ডেটের মধ্যে নেই। সুতরাং লোয়ার কর্ডেট মানে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এদের মধ্যে কোনো ভার্টিব্রাল কলাম নেই, তাহলে তারা কিন্তু ইনভার্টিব্রেট। এবং তার সঙ্গে সঙ্গে যত নন কর্ডেট আছে তারা কিন্তু ইনভার্টিব্রেট। তার মানে নন কর্ডেট এবং কর্ডেটের মধ্যে পার্থক্য আছে, আবার ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেটের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? এটুকু বোঝাতে পারলাম। তাহলে ইনভার্টিব্রেট কোনগুলো? লোয়ার কর্ডেট এবং নন কর্ডেট। ঠিক আছে? এরাই কিন্তু ইনভার্টিব্রেট। এবং তার সঙ্গে সঙ্গে আমরা নন কর্ডেট আমরা দেখে নিলাম, এবং তার সঙ্গে সঙ্গে কর্ডেট আমরা দেখে নিলাম। তাহলে কর্ডেটকে আমরা প্রধানত দুটো গ্রুপে ভাগ করতে পারি, একটা লোয়ার কর্ডেট এবং আর একটা হায়ার কর্ডেট। তো লোয়ার কর্ডেট মানেই এরা প্রধানত ইনভার্টিব্রেটের মধ্যেই কিন্তু পড়ে যাবে। ঠিক আছে? এটুকু সবাই বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার? তাহলে আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি প্রোটোকর্ডেট, তো প্রোটোকর্ডেট প্রকৃতপক্ষে তাহলে ভার্টিব্রেট হবে না ইনভার্টিব্রেট হবে? বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, একদম। তাহলে দেখো যেটা বললাম যে অ্যাকচুয়ালি যে কর্ডাটা আছে, তো সেই কর্ডাটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করছি, একটা প্রোটোকর্ডেট এবং আর একটা হায়ার কর্ডেট। তো প্রোটোকর্ডেট মানেই কিন্তু আক্রেনিয়াটা। ঠিক আছে? প্রোটোকর্ডেট মানে যাদের কোনো রকম ব্রেন বক্স নেই,
তো তারাই হচ্ছে প্রোটোকর্ডেট। তো প্রোটোকর্ডেটের মধ্যে তাহলে কারা আছে? ইউরোকর্ডাটা আছে। ইউরোকর্ডাটা আমরা কাদেরকে বলবো? যাদের নোটোকর্ড কেবলমাত্র রেস্ট্রিক্টেড টু দ্য টেল রিজিয়ন। নোটোকর্ড প্রেজেন্ট অনলি ইন দ্য লার্ভাল স্টেজ অ্যান্ড রেস্ট্রিক্টেড টু দ্য টেল রিজিয়ন। শুধুমাত্র লেজ অংশে যাদের নোটোকর্ড থাকবে তো তারাই হচ্ছে ইউরোকর্ডাটা। যেমন অ্যাসিডিয়া, সালপা এবং হার্টমানিয়া, আমরা এটা সম্পর্কে পড়বো। সেফালোকর্ডাটা কাদেরকে বলবো? যাদের নোটোকর্ড প্রেজেন্ট থ্রু আউট দ্য লাইফ এক্সটেন্ট ইন ফ্রন্ট আপ টু দ্য টিপ অফ দ্য স্নাউট। স্নাউট আমরা কাকে বলবো? অর্থাৎ আমাদের যে যেমন একটা মানে কি বলবো, একটা বিয়ার বা একটা ভাল্লুকের তুমি যদি মুখটাকে যদি দেখো, মুখটা ছুঁচালো থাকে, যেটাই ছুঁচালো হবে মুখটা, তো তাকেই আমরা বলবো স্নাউট। ঠিক আছে? যেমন আমরা একরকমের সেই মাস্ক উঠেছিল না যখন করোনা হচ্ছিল, যে ট্রায়াঙ্গুলার একটা মাস্ক উঠেছিল, ঠিক আছে, মানে যেন মনে হচ্ছে যে মুখটা সামনের দিকে এ হয়ে আছে, ঠিক আছে, তো ওটাকেই আমরা বলবো স্নাউট। ওরকম যদি আমাদের হতো তো তখন তাকে আমরা বলতাম স্নাউট। তাহলে সেফালোকর্ডাটা আমরা কাকে বলছি? যে সেফালোকর্ডাটা মানে একদম স্নাউট পর্যন্ত যে ক্ষেত্রে নোটোকর্ড বিস্তৃত থাকবে তো সেটাই হচ্ছে সেফালোকর্ডাটা। এদের যে এক্সাম্পল সেটা হচ্ছে এমফিঅক্সাস অর দ্য ল্যান্সলেট। এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়। ল্যান্সলেট আর ল্যাম্প্রে এবং পেট্রোমাইজন, এদের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি না। এরকম যদি হয়, ধরা যাক তুমি কোনো রিভিশন দেওয়ার সময় পাচ্ছ না, ঠিক আছে, তুমি প্রচন্ড কনফিউজড হয়ে গেছো সবকিছু, কিন্তু এই জায়গাটা ভুলবে না, অ্যাম্ফিঅক্সাস বা ল্যান্সলেট এবং ল্যাম্প্রে আর পেট্রোমাইজন এগুলো কোন গ্রুপের মধ্যে পড়ে? প্রচুর এক্সামিনার্স চয়েস এই জায়গাটা, ঠিক আছে। অ্যাম্ফিঅক্সাস বা ল্যান্সলেট এবং পেট্রোমাইজন এবং মিক্সিন, এরা কোন গ্রুপের মধ্যে পড়ে? তাহলে আমি কি দেখলাম এখানে? ল্যান্সলেট মানেই কিন্তু অ্যাম্ফিঅক্সাস এবং সেটা কিন্তু সেফালোকর্ডাটার মধ্যে পড়ে। আর পেট্রোমাইজন, মিক্সিন, হ্যাগফিস এগুলো কার মধ্যে পড়ে আমি পরে আসছি। আর হেমিকর্ডাটা আছে যেটা সেক্ষেত্রে বাক্কাল ডাইভার্টিকুলাম অর্থাৎ স্টোমোকর্ড থাকবে, কোথায় থাকবে? প্রোবোসিসে থাকবে। এবং আর্লিয়ার ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য নোটোকর্ড। প্রথমে এটাকে নোটোকর্ড হিসেবে বলা হতো, কিন্তু এখন এটা রিভিল দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি আউটগ্রোথ অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। এখন বলা হচ্ছে এটা এলিমেন্টারি ক্যানালের একটা আউটগ্রোথ। তো এটাই হচ্ছে হেমিকর্ডাটা। তো আমরা যেটা পড়বো এবার, তো সেটাই হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা মানে কি? ইউরোকর্ডাটা মানে যাদের নোটোকর্ড ইজ রেস্ট্রিক্টেড টু দ্য টেল রিজিয়ন, তো তারাই কিন্তু ইউরোকর্ডাটা। তাহলে দেখো ইউরোকর্ডাটার ক্যারেক্টার্স দেখে নাও। সবাই কিন্তু মেরিন হবে, সবাই কিন্তু সামুদ্রিক হবে, নোটোকর্ড তাদের প্রেজেন্ট থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আচ্ছা, এই জায়গাতে দেখো, হ্যাঁ, এখানে ইউরোকর্ডাটার ক্যারেক্টার্স আছে, এই জায়গাতে ইউরোকর্ডাটার ক্যারেক্টার্স আছে অ্যাকচুয়ালি। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হেমিকর্ডাটার আবার ক্যারেক্টার সেক্ষেত্রে দেওয়া আছে, এটা তো আগে বলেছি, ঠিক আছে। সবাই মেরিন, নোটোকর্ড থাকবে। আচ্ছা, এটা অন্য অন্য একটা পেজের আছে, ঠিক আছে, এইখানটা পড়বে না। কি বললাম বুঝতে পেরেছো? ভালো করে শুনে নাও। এখানে যে আক্রেনিয়াটা অর্থাৎ প্রোটোকর্ডেট আছে, তো আক্রেনিয়াটা বা প্রোটোকর্ডেট যেটা আছে সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, হেমিকর্ডাটা। এবং আক্রেনিয়াটা বা প্রোটোকর্ডেট যারা আছে তো তাদের এবার ক্যারেক্টার্স এখানে হচ্ছে এই আক্রেনিয়াটার ক্যারেক্টার্স দেওয়া আছে। সবাই কিন্তু মেরিন হবে, তাদের নোটোকর্ড থাকবে, ফ্যারিঞ্জিয়াল গিল ক্লেপ্ট এদের থ্রু আউট লাইফ থাকবে। যারা প্রোটোকর্ডের তাদের গলবিলীয় পুলকচিত্র সারা জীবন ধরে থাকবে, রেসপিরেশন গিলসের সাহায্যে হয়, এদের ক্রেনিয়াম থাকবে না। সেই তাহলে দেখতে পাচ্ছ আক্রেনিয়াটা এরা। ব্রেন প্রধানত ওয়েল ডেভেলপড ব্রেন থাকবে না, ভার্টিব্রাল কলাম এদের থাকবে না, ভার্টিব্রাল কলাম মানে মেরুদণ্ড থাকবে না, জজ অ্যাবসেন্ট থাকবে, সেই জন্যই তো তারা আক্রেনিয়াটা। এবং পেয়ার্ড অ্যাপেন্ডেজেস অ্যাবসেন্ট থাকবে, কোনো কিছু অ্যাপেন্ডেজেস থাকবে না, হাত, তার সঙ্গে সঙ্গে ফিন সেরকম থাকবে না, এক্সোস্কেলিটন অ্যাবসেন্ট থাকবে। এবং এরা ইউনিসেক্সুয়াল অথবা বাইসেক্সুয়াল হতে পারে, ঠিক আছে, এক লিঙ্গ অথবা উভয় লিঙ্গ হতে পারে, রিপ্রোডাকশন আসেক্সুয়াল অথবা সেক্সুয়াল হতে পারে। লার্ভাল স্টেজ প্রেজেন্ট অ্যান্ড শো দ্য মেটামরফোসিস। তার মানে লার্ভাল স্টেজ এদের এক্ষেত্রে আমরা দেখতে পাই এবং মেটামরফোসিস থাকে। একটুখানি ভালো করে দেখে নাও। তাহলে আক্রেনিয়াটা যেটা, এরা কিন্তু প্রোটোকর্ডেট, এবং আক্রেনিয়াটার আন্ডারে আমরা তিনটে গ্রুপ দেখলাম, এবং এই তিনটে গ্রুপের আমরা কমন ফিচার্স হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে কমন ফিচার্স। তাহলে এটাই হচ্ছে আক্রেনিয়াটা। এইবারে আমাদের ওই ক্লাসিফিকেশনটা লাগবে। একটুখানি চলে আসে এখানে, এইখানে যে ক্লাসিফিকেশনটা দিয়েছি একটুখানি দেখে নাও তাহলে। আচ্ছা, ভার্টিব্রাটার প্রথম যে ক্লাসিফিকেশন যেটা দেখাচ্ছিলাম, এবার তোমাদের বলে দিই, দাঁড়াও, এখানটা, এই যে দেখো এইখানটা, ঠিক আছে। তাহলে দেখো এই যে ফাইলাম কর্ডাটা আছে, তো ফাইলাম কর্ডাটার কি দেখেছিলাম? দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে প্রোটোকর্ডাটা মানে যেটা লোয়ার কর্ডেট, তো তারাই হচ্ছে আক্রেনিয়াটা। তাহলে এদের যেমন ক্রেনিয়াম থাকবে না, তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে কোনো রকম জ থাকবে না। আবার দেখো যেটা ক্রেনিয়াটা আছে, তো ক্রেনিয়াটার মধ্যে ক্রেনিয়াম থাকবে, আবার কোনো কোনো ক্রেনিয়াটার মধ্যে জ থাকে, আবার কারোর মধ্যে থাকে না। যাদের মধ্যে থাকে না তো সেটা হচ্ছে আগনাথা। তাহলে প্রথম ক্ষেত্রে আক্রেনিয়াটা এবং আগনাথা এদের কিন্তু কোনো রকম জ থাকে না।
চোয়াল থাকে না। এই যে আমি হাঁ করছি, ঠিক আছে, তার মানে আমার চোয়াল আছে, কিন্তু এক্ষেত্রে কোনো রকম চোয়াল থাকে না। ন্যাথোস্টোমাটা মানে তাদের চোয়াল থাকে, ঠিক আছে। তাহলে আক্রেনিয়াটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা দেখছি, অর্থাৎ এইটার ক্যারেক্টার্স আমরা দেখছি, এইটার ক্যারেক্টার্স আমরা দেখছি, ঠিক আছে। কি বললাম বোঝাতে পেরেছি? দেখো, ক্লিয়ার তো? আচ্ছা, বেশি বললে আবার কনফিউজড হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, তো আক্রেনিয়াটার আন্ডারে যে সাবফাইলাম আছে তো সেটাই হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স তো সেটা হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস মানে কি? মানে লার্ভা ডেভেলপ দেন অ্যাডাল্ট, লার্ভা ডেভেলপ দেন অ্যাডাল্ট, তো তাকেই আমরা বলবো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে লার্ভার ক্ষেত্রে কত সমস্ত ক্যারেক্টার্স আমরা দেখতে পাচ্ছি। যেমন নোটোকড আমরা দেখতে পাচ্ছি, নার্ভ কড আমরা দেখতে পাচ্ছি। দেখো এটা হচ্ছে নোটোকড, নোটোকডের উপরে নার্ভ কড আছে, এবং এদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, ওয়েল ডেভেলপড ডাইজেস্টিভ সিস্টেম আছে, এবং এই ডাইজেস্টিভ সিস্টেমে আমরা দেখছি যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আছে। আবার দেখো এই ডাইজেস্টিভ সিস্টেম কয়েলড হয়ে গিয়ে এক্ষেত্রে অ্যানাস তৈরি হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাউথ আছে, ঠিক আছে। সুতরাং ডাইজেস্টিভ সিস্টেম ওয়েল ডেভেলপড, নোটোকড, নার্ভ কড, এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আবার লেজও আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই সমস্ত ক্যারেক্টার্স আমরা লার্ভাতে দেখতে পাচ্ছি। কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তখন আমরা শুধুমাত্র কাকে পাচ্ছি? তখন শুধুমাত্র আমরা রিপ্রোডাক্টিভ অর্গ্যানকে পাবো এবং ডাইজেস্টিভ সিস্টেমকে পাবো। বাকি সবকিছু ডেজেনারেট করে যায়। লেজ, নোটোকড, নার্ভ কড আর কিছুই থাকে না। যেহেতু লার্ভা ফ্রি সুইমিং হয়, লার্ভা প্রধানত অ্যাক্টিভ হয়, এবং লার্ভার ক্যারেক্টার্স অ্যাডাল্টের থেকে যেহেতু অনেক বেশি থাকে, অনেক ওয়েল ডেভেলপড ক্যারেক্টার্স হয়, তাহলে অ্যাডাল্টের মধ্যে এই সমস্ত ক্যারেক্টার্সগুলো যেহেতু লস্ট হয়ে যায়, তো সেই জন্য এই ধরনের যে মেটামরফোসিস তো তাকেই আমরা বলবো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এদের যে অ্যাডাল্ট আছে তো তাদের ডাইজেস্টিভ সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনকারেন্ট সাইফন থাকে। সাইফন মানে একটা ক্যাভিটি থাকবে যার মধ্য দিয়ে ওয়াটার ঢুকবে। ইনকারেন্ট মানে কি জল ঢুকছে, এবং এটা মাউথ আছে। আবার ফ্যারিংসে দেখো অসংখ্য গলবিলীয় ফুলকাছিদ্র, স্টোম্যাক আছে এবং অ্যানাস আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাডাল্টের দেহ কিন্তু টোটালি একটা টেস্ট বা টিউনিক দিয়ে আবৃত থাকে, এবং এই টেস্ট বা টিউনিক আবার যে প্রোটিন দিয়ে তৈরি হয় তার নাম হচ্ছে টিউনিসিন। তাহলে এদের ডাইজেস্টিভ সিস্টেমে আমরা দুটো ক্যাভিটি দেখতে পাবো, একটা ইনকারেন্ট সাইফন আর একটা এক্সকারেন্ট সাইফন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা টিউনিক বা টেস্ট দেখতে পাবো। আর কিছু রিপ্রোডাক্টিভ অর্গ্যান দেখতে পাবো, বাকি আর কিছু দেখতে পাবো না। সেই জন্য এটা কিন্তু প্রকৃতপক্ষে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। দেখো, অল মেম্বার্স অফ দিস ফাইলাম shows retrogressive metamorphosis. A well developed free swimming larva is changed into less developed fixed adult. তাহলে যে লার্ভা যেটা মুভ করতে পারছিল বা সেটা ফিক্সড অ্যাডাল্টে পরিণত হয়ে যাচ্ছে। only one corded character is found in the adult, that is the pharyngeal gill cleft. কেবলমাত্র একটাই কর্ডেড ক্যারেক্টার আমরা অ্যাডাল্টে দেখতে পাবো, বাকি যে নোটোকড, নার্ভ কড আর কিছুই দেখতে পাবো না। সেটা হলো গলবিলীয় ফুলকাছিদ্র। দেখতে পাচ্ছ চোখে পড়ছে, এটা গলবিলীয় ফুলকাছিদ্র। ফ্রি সুইমিং লার্ভা ইজ কল্ড দ্য ট্যাডপোল লার্ভা। তাহলে এদের লার্ভাকে আমরা কি বলবো? ট্যাডপোল লার্ভা। ব্যালানোগ্লাসাসের লার্ভাকে কি বলবো আমরা আগে দেখেছি। তাহলে ইউরোকর্ডাটার যে লার্ভা তো সেটা কিন্তু ব্যাঙের মতো ট্যাডপোল লার্ভা। এবং এরা কিন্তু প্রকৃতপক্ষে মেরিন হয় এবং ফিক্সড হয়, মানে যে অ্যাডাল্ট অ্যানিম্যাল, এরা কিন্তু কখনো ফ্রেশ ওয়াটারে থাকে না, এবং এরা কিন্তু এক্সক্লুসিভলি মেরিন সমুদ্রে থাকবে এবং ফিক্সড হবে একটা জায়গাতে, এরা ফিক্সড হয়ে থাকে। অল দ্য মেম্বার্স হ্যাভ দ্য লেদারি টেস্ট অর দ্য টিউনিক অল ওভার দ্য বডি, মানে টোটাল বডিতে লুজ। এক্ষেত্রে লেদারি মানে কি? লেদারি মানে চামড়ার মতো, মানে লুজ যেটাকে বলা হয়, ঠিক আছে। প্রচন্ড টাইট, প্রচন্ড শক্ত নয়। গন্ডারের চামড়া যেমন শক্ত হয়, এটা কিন্তু সেরকম নয়। একটা মানে লেদারি মানে সফট একটা স্ট্রাকচার থাকে, তো তাকেই বলা হয় টিউনিক বা টেস্ট। এটা কিন্তু এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। মেড আপ অফ দ্য সেলুলোজ লাইক মেটেরিয়াল কল দ্য টিউনিসিন। আমি প্রোটিন বলছিলাম, অ্যাকচুয়ালি এটা সেলুলোজ, মানে কার্বোহাইড্রেট দিয়ে এটা প্রধানত তৈরি হয়, এবং সেই কার্বোহাইড্রেটের নাম হচ্ছে টিউনিসিন, এবং সেই জন্য এই গ্রুপকে আমরা টিউনিক এটা বলবো। এবং এলিমেন্টারি ক্যানাল কিন্তু ইউ শেপেড হবে, ইউ আকৃতির মতো দেখেছিলাম, ব্রাঞ্চিং হচ্ছে। এবং ফ্যারিংস কিন্তু এনলার্জ হবে এবং স্যাক লাইক, এদের ফ্যারিংস বা গলবিল থলির মতো হয়, এবং সেই জায়গাতে অসংখ্য নিউমেরাস গিল স্লিটস থাকে, অনেক এক্ষেত্রে ফুলকা ছিদ্র থাকে। এবং এই ডাইজেস্টিভ সিস্টেমের ভেন্ট্রাল সারফেসে একটা স্ট্রাকচার থাকে, তার নাম হচ্ছে এন্ডোস্টাইল, এবং এন্ডোস্টাইল আয়োডিনকে ক্যাপচার করতে পারে, এবং সেই জন্য বলা হয় এন্ডোস্টাইল হয়তো প্রিমিটিভ থাইরয়েড গ্ল্যান্ডের মতো ফাংশন করে। আমরা পরে পড়বো ফিল্টার ফিডিং, আমরা যখন পড়বো মানে এগুলো সম্পর্কে আমরা দেখবো। এবং দেখো, নার্ভাস সিস্টেম কেবলমাত্র একটা সিঙ্গেল ডরসাল গ্যাংলিয়ান। তাহলে নার্ভাস সিস্টেম কিন্তু বড় একটা নার্ভ কর্ড নয়, জাস্ট একটা ছোট্ট একটা গ্যাংলিয়ান ফর্মে থাকে। কাদের? অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পড়ছি কাদের ক্যারেক্টার্স? অ্যাডাল্টের ক্যারেক্টার।
অ্যাডাল্ট টিউনিকেট ড্রজ ওয়াটার থ্রু দ্য ইনকারেন্ট সাইফন, ডাইজেস্টিভ সিস্টেম ইনকারেন্ট সাইফন থাকে। তারপরে ওয়াটার কোথায় চলে আসবে, মাউথে চলে আসবে, মাউথ থেকে ফ্যারিংসে আসবে, ফ্যারিংস তখন একটা চেম্বারে চলে আসে, তো তার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে দেখো ফ্যারিংসে একটা চেম্বার থাকবে, দেখো এক্ষেত্রে ফ্যারিংস থাকবে এবং ফ্যারিংস থেকে স্টোম্যাক যেমন থাকবে তার সঙ্গে সঙ্গে স্টোম্যাক বা অ্যাট্রিয়াম নামক একটা চেম্বারে প্রধানত এক্ষেত্রে ওয়াটার চলে আসে এবং তারপরে কি হবে, এক্সিটস থ্রু দ্য এক্স কারেন্ট সাইফন, এক্স কারেন্ট সাইফন দিয়ে এটা বাইরে বেরিয়ে চলে যাবে। সেই জন্য এরা কিন্তু ফিল্টার ফিডার অর্থাৎ সিলিয়ারি ফিডার। যেহেতু জল যাচ্ছে এবং জলের মধ্যে খাবারগুলোকে এরা ছেঁকে খেয়ে নেয়, তো সেই জন্য এরা কিন্তু ফিল্টার ফিডার। যখন ক্যারেক্টার্স পড়বে কি অত ডিটেলসে পড়তে হবে না, যেগুলো হাইলাইট করা আছে দেখে নাও। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়, কেবলমাত্র ফ্যারেঞ্জিয়াল গিল ক্লেপ্ট আমরা দেখতে পাবো এবং এদের লার্ভাকে আমরা বলবো ট্যাডপোল। এরা সমুদ্রে থাকবে এবং ফিক্সড হবে, মানে মুভ করতে পারে না, এবং এদের দেহ টেস্ট বা টিউনিক দিয়ে আবৃত, সেই জন্য এদের টিউনিক এটা বলা হয়। ফেরিংসের মধ্যে অসংখ্য গলবিলীয় ফুলকাচিত্র থাকে এবং নার্ভাস সিস্টেমে একটা সিঙ্গেল ডরসাল গ্যাংলিয়ান থাকবে এবং ডাইজেস্টিভ সিস্টেমে আমরা এন্ডোস্টাইলকেও দেখতে পাবো এবং এরা কিন্তু ফিল্টার ফিডার হবে। ঠিক আছে, অ্যানাস এমটিস থ্রু দ্য এক্স কারেন্ট সাইফন, এক্স কারেন্ট সাইফন দিয়ে অ্যানাস দেহের বাইরে চলে যাবে। সাম অফ দ্য স্পিসিস শুট এ জেট লাইক ওয়াটার থ্রু দ্য এক্স কারেন্ট সাইফন হোয়েন অ্যাটাকড, সো দে আর কল্ড অ্যাজ দ্য সি স্কোয়াডস। তাহলে সি স্কোয়াডস আমরা কাকে বলবো? কোনো কোনো প্রজাতি আছে এক্ষেত্রে যখন তাদেরকে অ্যাটাক করা হয় তখন এই সাইফন দিয়ে, এক্স কারেন্ট সাইফন দিয়ে জলকে একদম ফোর্সে বের করে দেয়। যেমন যেরকম ভাবে আমরা দেখছিলাম যে কয়েকদিন আগে যে জল কামান যেটা ইউজ হচ্ছিল, ঠিক আছে, তো এক্ষেত্রেও সেরকম ভাবে এরা এরকম জলকে ফোর্সে বের করে দেবে তাদের শত্রুর দিকে। তো সেই কারণের জন্য একে আমরা বলবো সি স্কোয়াডস। ঠিক আছে, সি স্কোয়াডস। তাহলে সি স্কোয়াডস কিন্তু ইউরোকর্ডাটার অন্তর্গত একটা স্পিসিস। প্রধানত বাইসেক্সুয়াল হবে। বাইসেক্সুয়াল মানে কি? বাইসেক্সুয়াল মানে হচ্ছে মেল আর ফিমেল প্রধানত সেপারেটেড হবে এবং গুনাড কল দ্য ওভোটেস্টিস ফার্টিলাইজেশন এক্সটার্নাল অর দ্য ক্রস ফার্টিলাইজেশন হতে পারে। এবং নোটোকট, দেখো নোটোকট কেবলমাত্র লার্ভাল স্টেজে থাকবে, অনলি ইন দ্য লার্ভাল টেল, প্রেজেন্ট অনলি ইন দ্য লার্ভাল টেল, কেবলমাত্র লার্ভাল টেলে থাকে, লেজ অংশে থাকে। টেল ইজ লস্ট ডিউরিং দ্য রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস এবং সেই জন্য অ্যাডাল্টের ক্ষেত্রে প্রধানত নোটোকট থাকে না। এবং এদের যে রেসপিরেটরি পিগমেন্ট আছে, দেখো রেসপিরেটরি পিগমেন্ট ইজ ভ্যানাডিয়াম। আচ্ছা, তাহলে এদের রেসপিরেটরি পিগমেন্ট কি? এদের রেসপিরেটরি পিগমেন্ট হচ্ছে ভ্যানাডিয়াম। ঠিক আছে, আচ্ছা আমরা ইউরোকর্ডাটা পড়ছি, হ্যাঁ। এবং এদের রেসপিরেটরি পিগমেন্ট আমাদের যেমন হিমোগ্লোবিন থাকে, তাহলে এদের ব্লাডেতে প্রধানত আমরা যেটাকে দেখতে পাবো, তো সেটা হচ্ছে যে রেসপিরেটরি পিগমেন্ট থাকবে, তো তার নাম হচ্ছে ভ্যানাডিয়াম। হুইচ ইজ স্টোর্ড ইন দ্য পার্পল ব্লাড কর্পাসেল কল দ্য ভ্যানাডোসাইট। তাহলে এক্ষেত্রে আরবিসি থাকে না, কিন্তু ভ্যানাডোসাইট থাকে এবং এদের এই ভ্যানাডোসাইটের মধ্যে আমরা ভ্যানাডিয়ামকে দেখতে পাবো এবং অ্যাবসেন্ট ইন হার্ডমানিয়া, হার্ডমানিয়াতে কিন্তু এরা অ্যাবসেন্ট থাকে। তো এই যে সাবফাইলাম ইউরোকর্ডাটা দেখলাম, এর তিনটে ক্লাস আছে। একটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, একটা হলো থ্যালিয়াসিয়া এবং আর একটা হচ্ছে লার্ভাসিয়া। তো অ্যাসিডিয়াসিয়া কারা? দেখো টেস্ট প্রধানত পার্মানেন্ট হয়, টেস্টের উপর ভিত্তি করে প্লাস আরো কিছু স্ট্রাকচারের উপর বেস করে ক্লাসিফিকেশন করা হয়। টেস্ট মানে সবসময় থাকবে অ্যাডাল্টের ক্ষেত্রে এবং ওয়েল ডেভেলপড হবে এবং খুব মোটা হবে, লার্ভা ফ্রি সুইমিং হবে এবং হাইলি ডেভেলপড। তাহলে এদের ক্ষেত্রে অ্যাসিডিয়াসিয়া যেটা, তাদের লার্ভা হাইলি ডেভেলপড হবে এবং অ্যাডাল্ট উইথ দ্য সলিড ডরসাল গ্যাংলিয়ান, মানে অ্যাডাল্টের যে নার্ভাস সিস্টেম কেবলমাত্র একটা সলিড ছোট্ট একটা গ্যাংলিয়ন ফর্মে থাকে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হার্ড মানিয়া। হার্ড মানিয়া হচ্ছে সি পটেটো অর দ্য সি স্কোয়াডস, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম, সি স্কোয়াড। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিডিয়া। তাহলে অ্যাসিডিয়া আর হার্ডমানিয়া কিন্তু ডিফারেন্ট প্রজাতি। ঠিক আছে, হার্ডমানিয়া মানে সি পটেটো অর দ্য সি স্কোয়াডস, আর অ্যাসিডিয়া এছাড়া সায়োনিয়া, মলগুলা এবং বট্রিলাস, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। তাহলে হার্ডমানিয়া আর অ্যাসিডিয়া হচ্ছে অ্যাসিডিয়াসিয়ার অন্তর্গত। এটা হচ্ছে একটা ক্লাস এবং এই ক্লাস প্রধানত যে সাবফাইলেমের অন্তর্গত, তো সেটাই হচ্ছে ইউরোকর্ডাটা। থ্যালিয়াসিয়া তাহলে কারা? দেখো এদের টিউনিক পার্মানেন্ট হবে, অর্থাৎ এদের বাইরে যে কভারিং থাকে সেটা পার্মানেন্ট হবে, কিন্তু এটা থিন হবে। আগে কি দেখেছিলাম থিক, এখন কি দেখছে থিন হবে এবং ট্রান্সপারেন্ট হবে। এবং অ্যাডাল্ট উইদাউট দ্য নোটোকর্ড, নার্ভ কর্ড অ্যান্ড দ্য টেল। এক্সাম্পল কি? পাইরোজোমা। কেন পাইরোজোমাটা ইম্পর্টেন্ট? দেখো এরা কিন্তু বায়োলুমিনেসেন্ট, মানে এদের দেহ থেকে লাইট বেরোয় এবং স্ট্রংগেস্ট লাইট অ্যামং দ্য মেরিন এনিম্যাল। যত বায়োলুমিনেসেন্ট অর্গানিজম আছে, যেমন আসকেলমেন্থিস আমরা, হ্যাঁ, যেমন আমরা দেখছিলাম যে যেক্ষেত্রে কোম প্লেট থাকে যে ফাইলামে, তো তারাও কিন্তু বায়োলুমিনেসেন্ট। তো সমুদ্রেতে এরকম বিভিন্ন রকমের বায়োলুমিনেসেন্ট বা লাইট এমিটিং বিভিন্ন অর্গানিজম থাকে। তো তার মধ্যে সব থেকে তীব্র আলো দেয় যেটা, তো সেটাই হচ্ছে পাইরোজোমা।
এটা কিন্তু থ্যালিয়াসিয়ার অন্তর্গত একটি এনিম্যাল। এবং তার সঙ্গে সঙ্গে ডলিওলাম যেটা ব্যারেল সেপেড এবং সালপা, তাহলে ডলিওলাম সালফা এরা সবাই কিন্তু ইউরোকর্ডাটার অন্তর্গত। তো এরা থ্যালিয়াসিয়া ক্লাসের অন্তর্গত। লাস্ট যেটা আছে তো সেটাই হচ্ছে লার্ভাসিয়া। লার্ভাসিয়ার ক্ষেত্রে আবার কোনো মেটামরফোসিস থাকবে না, অ্যাডাল্টকে লার্ভার মতো দেখতে হয়, ঠিক আছে, ফর্ম উইথ নোটোকর্ড অ্যান্ড দ্য নার্ভ কর্ড। এবং টেস্ট অর দ্য টেস্ট ফর্মিং এ টেম্পোরারি হাউস অর রিনিউড পিরিয়ডিক্যালি, অর্থাৎ এদের যে টেস্ট থাকে সেটা কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর সাপ যেরকমভাবে খোলস ত্যাগ করে এরা টেস্টকেও সেরকমভাবে ত্যাগ করে এবং অ্যাট্রিয়াম অ্যাবসেন্ট থাকে। এক্সাম্পল হচ্ছে ওইকোপ্লিউরা। exhibit the pseudomorphism, a gelatinous cell envelop the appendicularia। তো অ্যাপেন্ডিকিউলারিয়াতে একটা জিলাটিনের মতো একটা শেল তৈরি হয়, ঠিক আছে। এবং ওইকোপ্লিউরা যেটা হয় তো তারা প্রধানত সিউডো মরফিজম দেখায়। তার মানে বিভিন্ন ফর্মে এরা প্রধানত থাকে, বিভিন্ন প্রজাতিকে বিভিন্ন রকমের দেখতে হয়। তো একেই আমরা বলবো সিউডো মরফিজম। অ্যাকচুয়ালি তারা একই প্রজাতি, কিন্তু তাদেরকে দেখতে বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে দেখতে বিভিন্ন রকমের হয়। তো সেই জন্য একে আমরা বলবো সিউডোমরফিজম। তাহলে এটাই হচ্ছে প্রধানত ইউরোকর্ডাটার ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তো এই এক্সাম্পলগুলো তোমরা একটু মাথায় রাখবে যে হার্ডমানিয়া, অ্যাসিডিয়া, পাইরোজোমা, ডলিওলাম, সালপা এবং তার সঙ্গে সঙ্গে ওইকোপ্লিউরা এরা প্রধানত ইউরোকর্ডাটার আন্ডারে পড়ে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে সেফালোকর্ডাটা, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে সাবফাইলাম সেফালোকর্ডাটা। তো সেফালোকর্ডাটা দেখো, সেফালোকর্ডাটা অ্যাকচুয়ালি কমপ্লিট কর্ডেট এনিম্যালের মধ্যে একদম আর্লিয়েস্ট গ্রুপ। তো আগেরটা ইউরোকর্ডাটা যেটা ছিল একে আমরা কমপ্লিট কেন বলছি না, কারণ অ্যাডাল্টের মধ্যে তো কর্ডেটের ম্যাক্সিমাম ক্যারেক্টার্সই নেই। সেই জন্য বলছে যে যার মধ্যে একদম কমপ্লিট কর্ডেট ক্যারেক্টার্স যার মধ্যে দেখা গেছে তো সেটাই হচ্ছে সেফালোকর্ডাটা। তো সেই জন্য আমরা বলতে পারি যে একদম ট্রু কর্ডেট যারা তার সব থেকে আর্লিয়েস্ট যে গ্রুপ তো সেটাই হচ্ছে সেফালোকর্ডাটা। দে আর ইনভার্টিব্রেট কর্ডেট, অবভিয়াসলি এদের তো নোটোকর্ড ভার্টিব্রাল কলামে পরিণত হয় না, সেই জন্য তারা ইনভার্টিব্রেট কর্ডেট। তাহলে প্রথম কমপ্লিট কর্ডেট এনিম্যাল। এক্সক্লুসিভলি তারা মেরিন, তারা সবসময় সমুদ্রে থাকে। রেয়ার, এক্সক্লুসিভলি দে আর মেরিন আর রেয়ার বাট ইন ফিউ, কিন্তু রেয়ারলি এরা প্রধানত বিভিন্ন, যেমন আচ্ছা রেয়ার বাট ইন ফিউ এরিয়াস, এবং কোনো কোনো জায়গাতে থাকে যেমন টাউপা বে অন দ্য ফ্লোরিডা কোস্ট মে রিচ ডেনসিটিস অফ দ্য মোর দ্যান 5000 ইন্ডিভিজুয়াল পার স্কোয়ার মিটার। তার মানে এক্ষেত্রে যেটা বলছি যে সব থেকে বেশি সেফালোকর্ডাটা যেখানে দেখা যায় সেটা হচ্ছে টাউপা বে, মানে একটা সাগর আছে ছোট্ট, যেরকম আমাদের বঙ্গোপসাগর আছে তো ফ্লোরিডাতে এরকম একটা এই টাউপা বেতে প্রধানত প্রচুর পরিমাণে আমরা এই সেফালোকর্ডাটাকে আমরা দেখতে পাই। কতগুলো, 1 বর্গ মিটারে প্রধানত 5000 ইন্ডিভিজুয়াল থাকে। ফ্রম দ্য বারো ইন দ্য স্যান্ড, বালিতে এরা গর্ত করে থাকে এবং দে আর নকটার্নাল, রাত্রির বেলা এরা প্রধানত অ্যাক্টিভ থাকে। কিন্তু ঘটনা হচ্ছে এদের যে বডি আছে, একটুখানি বডিটা দেখে নাও, তাহলে এদের বডি কিন্তু ল্যাটারালি কম্প্রেসড, মানে একদম চ্যাপ্টা, মাছের যেরকম বডি হয় এদের বডি সেরকম হয়। এবং এদের সামনের দিকে রস্ট্রাম, বা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা রস্ট্রাম মানে হুড লাইক একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এদের ডাইজেস্টিভ সিস্টেম, এবং ডাইজেস্টিভ সিস্টেমে যে ফ্যারিংস আছে এই ফ্যারিংসে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস আমরা দেখতে পাই। এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে অ্যানাস, তাহলে এটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম। এবং ডাইজেস্টিভ সিস্টেমের সামনের দিকে আবার এরকম সিরি, মানে এরকম টাইপের আঙুলের মতো স্ট্রাকচার চলে এসছে, আমরা পরে ফিল্টার ফিডিং আমরা পড়বো এদের। তো একেই আমরা বলবো বাক্কাল সিরি, ঠিক আছে। মুখের সামনের দিকে সিরি থাকে তো একেই আমরা বলবো বাক্কাল সিরি। আর মুখের দিকে একটা হুড থাকে, যেরকম গাড়িতে যেমন হুড থাকে তো এদের সেরকম মাউথ ক্যাভিটির সামনের দিকে একটা হুড থাকে। এবং হুড দেখো, একটা ধরা যাক তোমার কোনো একটা গাড়ি চালাচ্ছ, তাহলে গাড়ির সামনের দিকে কি আছে, একটা কাঁচ আছে, তো তাকেই আমরা বলছি হুড। এবং ওই হুডেতে যদি তুমি খুব কোনো কিছু একটা ঝুলিয়ে দাও, ডিজাইন করে দাও, তো তাকেই আমরা বলবো সিরি, ঠিক আছে। তাহলে মাউথ ক্যাভিটির সামনের দিকের যেটা একটা কাঁচের মতো অংশ থাকে তো এটাই হচ্ছে ওরাল হুড। আর ওরাল হুড থেকে একটা ডিজাইন করে দিয়েছেন ঈশ্বর, জানি না তিনি আছেন কিনা। তো এক্ষেত্রে আমরা কি দেখবো যে বাক্কাল সিরি করে দিয়েছেন, ঠিক আছে। তারপরে এখানে ফ্যারিংসের মধ্যে আমরা গলবিলীয় ফুলকা ছিদ্র দেখতে পাচ্ছি। এবং এই যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমের জাস্ট ডরসাল সাইডে আমরা কাকে দেখতে পাচ্ছি, নোটোকর্ড। তো নোটোকর্ড, তাহলে একদম এখানে নোটোকর্ড দেখতে পাচ্ছি, এবং নোটোকর্ডের উপরে আমরা দেখতে পাবো ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড, ঠিক আছে। তাহলে সেই জন্য একে আমরা বলছি ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড। এবং কিছু মায়োটম পেশি আমরা এক্ষেত্রে দেখতে পাবো। এবং ফিনও দেখতে পাবো, দু রকমের ফিন দেখতে পাবো, একটা কডাল ফিন লেজ এবং একটা ভেন্ট্রাল ফিন। এবং এক্ষেত্রে ছিদ্র দেখতে পাবো, অ্যানাস দেখতে পাবো, অ্যাট্রিও পোর ইত্যাদি দেখতে পাবো, এটা হচ্ছে অ্যাট্রিয়াম।
সুতরাং জাস্ট একটা স্ট্রাকচার আমরা এটাই দেখলাম যে প্রকৃতপক্ষে এদের মায়োটম পেশি থাকবে, নোটোকর্ড, নার্ভ কর্ড, ফ্যারিঞ্জিয়াল, গিল, স্লিটস সব কিছু এদের অ্যাডাল্টে আমরা দেখতে পাবো এবং বাক্কাল সিরি আমরা দেখতে পাবো যেটা ফিল্টার ফিডিং এ হেল্প করে। তাহলে দেখো বডি কিন্তু ল্যাটারালি কম্প্রেসড লাইক দ্য ফিশ, মাছের মতো, এবং সেগমেন্টেড হয়। বডিতে বিভিন্ন রকমের সেগমেন্ট দেখা যায় এবং হেড অ্যাবসেন্ট থাকে, প্রকৃতপক্ষে হেড থাকে না, কিন্তু বডি প্রধানত ট্রাঙ্ক আর টেলে বিভক্ত, ঠিক আছে, কোনো হেড নেই। এটাকে আমরা বলবো ট্রাঙ্ক আর এটাকে আমরা বলবো টেল, কোনো রকম হেড নেই, হেডের পরিবর্তে রস্ট্রাম থাকে। এবং ক্যান পারফর্ম দ্য সুইমিং লাইক দ্য ফিশ, মাছের মতো এরা কিন্তু মুভ করতে পারে। এদের মায়োটম পেশি প্রধানত ভি আকৃতির। দেখো মায়োটম মাসেলস আর অ্যারেঞ্জড লাইক দ্য রোজ অফ চেভরন্স। চেভরন্স মানে কি, এরকম টাইপের যখন মায়োটম পেশি হয় তখন তাকে বলে রো অফ চেভরন্স অ্যালং দ্য সাইড অফ দ্য নোটোকড। তো নোটোকডের দুই দিকে মায়োটম পেশি ভি এর মতো প্রধানত প্রসারিত থাকে। অ্যান্ড দিস মাসেলস ফ্লেক্সেস দ্য নোটোকড, এবং তার ফলে নোটোকড কি হতে পারে, বেঁকে যেতে পারে। মানে যেদিকে তারা মুভ করবে সেদিকে বাঁকবে। তো এটা প্রধানত কে করবে, এটা প্রধানত এই মায়োটম পেশি করে, প্রডিউসিং সাউথ টু সাইড আনডিউলেশন। আনডিউলেশন মানে হচ্ছে দোলন, তার মানে একদিক থেকে আরেক দিকে এইভাবে তারা প্রধানত যায় আর কি। অ্যান্ড দ্যাট থ্রাস্ট দ্য বডি ফরওয়ার্ড, এবং তার ফলে বডি সামনের দিকে মুভ করে। দ্য সিরিয়াল সেগমেন্ট অফ দ্য মাসেলস, তো মাসেলস এর বিভিন্ন সেগমেন্ট দেখা যায়, ইজ এভিডেন্স অফ দ্য ল্যান্সলেটস সেগমেন্টেশন। মাসেল সেগমেন্ট ডেভেলপ ফ্রম দ্য ব্লকস অফ দ্য মেসোডাম কল দ্য সোমাইট। অর্থাৎ এদের বিভিন্ন মাসেল সেগমেন্ট দেখা যায়, যেটা বলছিলাম যে কর্ডেটের মধ্যে একটা মেটামেরিজম আমরা দেখতে পাই, তাহলে মাসেলসের সেগমেন্ট দেখা যায়, তো সেই সেই এদেরকেই আমরা বলবো সোমাইট বা দেহখণ্ড। অ্যান্ড হুইচ আর ফাউন্ড অ্যালং ইচ সাইড অফ দ্য নোটোকড ইন অল কর্ডেটস অফ দ্য এমব্রায়ো। তার মানে এদের মাসেলসের টুকরো প্রধানত সাইডে প্রধানত থাকে এমব্রায়োতে, ঠিক আছে। তাহলে আমরা মাসেলস আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং নোটোকড অ্যান্ড দ্য ডর্সাল টিবুলার হলো নার্ভ কর্ড রিমেন্স এক্সটেন্ডেড ফ্রম দ্য পোস্টেরিয়র এন্ড অফ দ্য বডি টু দ্য অ্যান্টেরিয়র এন্ড। একদম দেহের সামনের থেকে পিছনের দিকে দেখো নোটোকড কত বড় নোটোকড, এবং নার্ভ কর্ড কত বড় নার্ভ কর্ড, ঠিক আছে। একদম কর্ডেটের সমস্ত ক্যারেক্টার সেক্ষেত্রে ক্লিয়ারলি ভিজিবল হয়, সেই জন্য একে আমরা ট্রু কর্ডেট বলবো, প্রথম ট্রু কর্ডেট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো একদম যেহেতু মাথা পর্যন্ত বিস্তৃত থাকে, তো সেই জন্য একে আমরা সেফালোকর্ডেট বলবো। এবং ডাইজেস্টিভ ট্র্যাক্ট কিন্তু কমপ্লিট হবে, অর্থাৎ মাউথ অ্যানাস এই দুটোই থাকবে। এবং ফ্যারিংসের মধ্যে লার্জ পারফোরেটেড বাই দ্য নিউমেরাস পারজিস্টেন্ট গিল স্লিটস ওপেন ইনটু দ্য অ্যাট্রিয়াম। অর্থাৎ এদের যে ফ্যারিংস আছে, এই ফ্যারিংসে যে গিল স্লিটস থাকে, এই ফুলকা ছিদ্র যে জায়গাতে উন্মুক্ত হয় এটা হচ্ছে অ্যাট্রিয়াম। তার মানে এখান থেকে বিভিন্ন খাবারগুলো কোথায় চলে আসবে, অ্যাট্রিয়ামে চলে আসবে, এবং তারপরে অ্যাট্রিয়াম দিয়ে সেগুলো বাইরে চলে যায়। তাহলে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস কানেক্টেড থাকবে যার মধ্যে, তো সেটাই হচ্ছে অ্যাট্রিয়াম, ঠিক আছে। কোথায় গেল, হ্যাঁ, তো সেটা কি হচ্ছে অ্যাট্রিয়াম। এবং এরা কিন্তু ফিল্টার ফিডার হয়, যেহেতু বাক্কাল সিরি থেকে। ফিল্টার ফিডার মানে কি, সমুদ্রের জল থেকে এরা খাবারকে শুষে নেয়। বাক্কাল ওপেনিং ইজ কভার্ড বাই দ্য ওরাল হুড ফর অল ফোর সাইড, মানে চারদিক থেকে, অর্থাৎ এদের যে মুখ থাকে সেই মুখের চারদিকে কিন্তু কভারিং থাকে, তো তাকেই আমরা বলবো ওরাল হুড। এবং জাস্ট বিনিথ ইট, এই ওরাল হুডের নিচে প্রধানত একটা স্ট্রাকচার থাকে, তো তার নাম হচ্ছে হুইল অর্গ্যান অর সিলিয়েটেড অর্গ্যান অফ মুলার। তাহলে এই অর্গ্যানগুলো কোথায় দেখা যায়, আমরা পরে যখন ফিল্টার ফিডিং পড়বো আমরা ডিটেলসে পড়বে এগুলো। তুমি শুধু এখন জেনে রাখো যে হুইল অর্গ্যান ও সিলিয়েটেড অর্গ্যান অফ মুলার দেখা যায়, প্রেজেন্ট হুইচ হেল্পস ইন ইনজেকশন অফ দ্য ফুড বাই প্রডিউসিং দ্য ওয়াটার কারেন্ট। তার মানে কি, ওরাল হুডের কাছে প্রধানত হুইল অর্গ্যান থাকে, এই হুইল অর্গ্যান জলকে ঘোরাতে থাকে, ঠিক আছে। তখন যত জলকে যখন ঘোরাবে তত মাউথ ক্যাভিটির মধ্যে জল এদের প্রবেশ করবে। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাডস্টেক পিট ফাউন্ড ইন দ্য ওয়াল অফ দ্য ওরাল হুড। এই যে ওরাল হুড আছে, এই ওরাল হুডের ওয়ালে মানে দেওয়ালে হ্যাডস্টেক পিট থাকে, যেটা মিউকাস ক্ষরণ করে। যেরকম ভাবে আমাদের মিউকাস সিক্রেটিং বিভিন্ন গ্ল্যান্ড থাকে, গবলেট সেল থাকে, তো এক্ষেত্রে হ্যাডস্টেক পিট থাকবে। মিউকাস অ্যালং দ্য ফ্যারিঞ্জিয়াল স্লিট ড্রজ ফুড ফ্রম দ্য ওয়াটার অ্যান্ড ট্রান্সফার ইট টু দ্য ইন্টেস্টাইন, এবং ইন্টেস্টাইনের মধ্যে এন্ডোস্টাইল থাকে। তাহলে দেখো এরা প্রধানত ফিল্টার ফিডার হবে। এবং ওরাল হুডের কাছে আমরা হুইল অর্গ্যান দেখতে পাবো, যাকে বলা হয় সিলিয়েটেড অর্গ্যান অফ মুলার। এরা প্রধানত জলের মধ্যে একটা কারেন্ট তৈরি করে এবং তার ফলে ওয়াটার এদের মাউথ ক্যাভিটিতে চলে আসে। এবং ওরাল হুডের মধ্যে আরো একটা স্পেশাল স্ট্রাকচার দেখতে পাবো, তার নাম হচ্ছে হ্যাডস্টেক পিট। এবং এই হ্যাডস্টেক পিট প্রধানত মিউকাস ক্ষরণ করে। এবং ইন্টেস্টাইনের মধ্যে আমরা এন্ডোস্টাইলকে দেখতে পাবো, যেটা একটা থাইরক্সিনের মতো কাজ করে। এবং দেখো ডরসাল কডাল অ্যান্ড দ্য ভেন্ট্রাল ফিন প্রেজেন্ট সাপোর্টেড বাই দ্য ফিন রেজ। ঠিক যেরকম ভাবে মাছের ক্ষেত্রে ফিন রে থাকে, মানে পাখনাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু স্ট্রাকচার থাকে, তো তাকেই বলা হয় ফিন রে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা ফিন দেখতে পাবো।
এবং প্রোটোনেফ্রিডিয়া ইজ প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ দ্য ফ্লেম সেল অর দ্য সোলেনোসাইট। তাহলে এদের যে রেচনাঙ্গ তো সেটাই হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। এবং হ্যাডসচেক নেফ্রিডিয়াম হেল্পস ইন এক্সক্রেশন। তাহলে প্রোটোনেফ্রিডিয়া আর হ্যাডসচেক নেফ্রিডিয়া প্রধানত এক্সক্রেশনে হেল্প করে। দেখো এটাকে তো গোল করে দিচ্ছি, এক্সক্রেশন মানে কি রেচনাঙ্গ, প্রোটোনেফ্রিডিয়া এবং হ্যাডসচেকস নেফ্রিডিয়া। ব্লাড ভাস্কুলার সিস্টেম কিন্তু ক্লোজড টাইপ হবে এবং রেসপিরেটরি পিগমেন্ট অ্যাবসেন্ট থাকবে। ইউনিসেক্সুয়াল হবে, ফার্টিলাইজেশন এক্সটার্নাল হবে, ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট হবে, তার মানে লার্ভার মধ্য দিয়ে হয়। লার্ভা অ্যান্ড অ্যাডাল্ট বোথ শোজ দ্য কর্ডেড ক্যারেক্টার। তাহলে লার্ভা আর অ্যাডাল্ট দুটোতেই কর্ডেড ক্যারেক্টার্স আমরা দেখতে পাবো। এক্সাম্পল কি ব্রাঙ্কিওস্টোমা অর দ্য অ্যাম্ফিঅক্সাস, ব্রাঙ্কিওস্টোমা অর অ্যাম্ফিঅক্সাস অর দ্য ল্যান্সলেট। তাহলে এদের এই অ্যাম্ফিঅক্সাস মানেই কিন্তু ল্যান্সলেট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিমেট্রন। দেখো ট্যাডপোল লার্ভা অফ দ্য ইউরোকর্ডাটা রিজেম্বল উইথ দ্য অ্যাডাল্ট অফ দ্য সেফালোকর্ডাটা। তাহলে দেখো আমরা যে ইউরোকর্ডাটার যে ট্যাডপোল যে লার্ভা দেখেছিলাম সেটা কিন্তু সেফালোকর্ডাটার সঙ্গে তার মিল আছে অনেক, ঠিক আছে। ট্যাডপোল লার্ভা অফ ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটার যে লার্ভা বলেছিলাম সেটা ট্যাডপোল লার্ভা, তার সঙ্গে সেফালোকর্ডাটার মিল আছে। আবার দ্য অ্যামোসিটিস লার্ভা অফ দ্য ল্যাম্প্রে। তাহলে ল্যাম্প্রে মানে সাইক্লোস্টোম, এটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়। ল্যাম্প্রে মানে হচ্ছে সাইক্লোস্টোম, ঠিক আছে। এরা কিন্তু ইউরোকর্ডাটা নয়। তাহলে ল্যান্সলেট ডিফারেন্ট এবং ল্যাম্প্রে কিন্তু আলাদা। তো ল্যাম্প্রের যে লার্ভা তো সেটাই হচ্ছে অ্যামোসিটাস লার্ভা, ইজ স্ট্রাইকিংলি সিমিলার টু দ্য ব্র্যাঙ্কিওস্টোমা। ব্র্যাঙ্কিওস্টোমা মানে কি? ব্র্যাঙ্কিওস্টোমা মানে সেফালোকর্ডেট। তাহলে দেখো পরপর তিনটে গ্রুপকে কল্পনা করো। প্রথম যে গ্রুপ ছিল সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, তার লার্ভার সঙ্গে সিমিলারিটি আছে কার? সেফালোকর্ডাটার অ্যাডাল্ট। আবার দেখো সেফালোকর্ডাটার অ্যাডাল্ট, তো তার সিমিলারিটি আছে কার সঙ্গে? লার্ভা অফ ল্যাম্প্রে, ঠিক আছে। তাহলে এই কারণের জন্য আমি এই কমেন্টটা এখানে লিখেছি। তো এই যে অ্যামোসিটাস লার্ভা, তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারলে, এখানটা একটু ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার? দেখো এখানটা বোঝা গেল। তাহলে যে সাবফাইলাম ভার্টিব্রাটা আমরা দেখলাম, তাহলে আমরা দুটো সাবফাইলাম আমরা দেখে নিলাম। একটা হেমিকর্ডাটা, তিনটে সাবফাইলাম দেখলাম। যদি সেরকম ভাবে ভাবি, যদি হেমিকর্ডাটাকে যদি আমরা সাবফাইলাম ধরে নিই, তাহলে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা দেখলাম, অর্থাৎ লোয়ার কর্ডেট আমরা দেখলাম। তো এরপরে আমরা হায়ার কর্ডেট অর্থাৎ ভার্টিব্রাটাকে দেখব এবং সেই ভার্টিব্রাটা হলো ইউকর্ডেটস। তাহলে বলো লোয়ার। তো এরপর আমরা যেটা দেখব তো সেটাই হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটা। তো একে বলা হয় ইউকর্ডেট, মানে এরা কিন্তু হায়ার কর্ডেট। তো এর দুটো ডিভিশন আছে, একটা আগনাথা এবং একটা হলো নাথোস্টোমাটা। আগনাথা মানে পেট্রোমাইজন বা ল্যাম্প্রে এবং মিক্সিন বা হ্যাগফিশ। তাহলে ল্যান্সলেট কারা ছিল বলতে পারবে? তাহলে ল্যাম্প্রে আর মিক্সিন কোনটা? পেট্রোমাইজনকে বলে ল্যাম্প্রে আর মিক্সিনকে বলে হ্যাগফিশ। ধরা যাক তুমি পরীক্ষার সময় একদম, আমি ধরে নিচ্ছি আর কি, ধরা যাক কোনো সিচুয়েশনে তুমি পড়তে পারছো না লোয়ার কর্ডেট, তখন এই জায়গাটা একদম পড়তে ভুলবে না, ঠিক আছে। এখানটা খুব এক্সামিনার্স একদম চয়েস এই রিজিয়ান্স। অ্যাম্পিওক্সাস মানে হচ্ছে ল্যান্সলেট, পেট্রোমাইজন মানে হলো ল্যাম্প্রে, মিক্সিন মানে হচ্ছে হ্যাগফিশ এবং ল্যান্সলেট প্রধানত সেফালোকর্ডাটার অন্তর্গত প্রজাতি। আর এক্ষেত্রে আমরা যে ল্যাম্প্রে এবং তার সঙ্গে সঙ্গে হ্যাগফিশ যেটা দেখছি এটা কিন্তু আগনাথা, ঠিক আছে। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপরে দেখো, আচ্ছা হ্যাঁ, সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আগনাথা যে আছে যেটা হচ্ছে জলেস। তো জলেস যে আগনাথা আছে প্রধানত পেট্রোমাইজন বা ল্যাম্প্রে এবং মিক্সিন মানে হচ্ছে হ্যাগফিশ। আর ন্যাথোস্টোমাটার দুটো সুপার ক্লাস আছে, একটা পিসেস এবং আর একটা হলো টেট্রাপোডা। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্টিব্রাটার ক্যারেক্টার্স। তো ভার্টিব্রাটার ক্যারেক্টার্স, তাহলে দেখো এই যে ভার্টিব্রাটা আছে, তো ভার্টিব্রাটার এবার ক্যারেক্টার্স দেখবো, তারপরে আমরা আগনাথার ক্যারেক্টার্স দেখবো, তারপরে ন্যাথোস্টোমাটার ক্যারেক্টার্স দেখবো। তো ভার্টিব্রাটা যে আছে, তো ভার্টিব্রাটার ক্যারেক্টার্সকে দুটো ক্যাটাগরিতে আমরা পড়বো, একটি হলো স্পেশাল ক্যারেক্টার্স এবং আরেকটা হলো জেনারেল ক্যারেক্টার্স। তো স্পেশাল ক্যারেক্টার্স এবং আমরা জেনারেল ক্যারেক্টার দেখবো। দেখো স্পেশাল ক্যারেক্টার প্রথমে দেখি। প্রেজেন্স অফ দ্য নোটোকড ইন দ্য এমব্রায়োনিক স্টেজ। তাহলে ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকড কেবলমাত্র কোথায় থাকবে? এমব্রায়োনিক স্টেজে থাকবে। অ্যাডাল্টের ক্ষেত্রে নোটোকড কিসে পরিণত হবে? ভার্টিব্রাল কলামে পরিণত হবে। ইন অ্যাডাল্ট দ্য নোটোকড ইজ রিপ্লেসড বাই দ্য ভার্টিব্রাল কলাম থ্রু হুইচ দ্য ডর্সাল টিবুলার হলো নার্ভ কর্ড অর দ্য স্পাইনাল কর্ড পাস। তাহলে দেখো এই যে নোটোকড আছে একটা রড লাইক স্ট্রাকচার, কিন্তু এই নোটোকড যত সময় যাবে তখন সেটা ভার্টিব্রাল কলামে পরিণত হবে এবং এই ভার্টিব্রাল কলামে অনেকগুলো সেগমেন্ট আমরা দেখতে পাবো। এই প্রত্যেকটা সেগমেন্টকে আমরা বলবো ভার্টিব্রা। এবং ভার্টিব্রার মধ্যে যে ক্যাভিটি থাকে তো তাকেই আমরা বলবো নিউরোসেল
এবং এই নিউরাল ক্যানালের মধ্য দিয়ে বা নিউরোসিলের মধ্য দিয়ে প্রধানত আমাদের স্পাইনাল কর্ড প্রসারিত। সমস্ত ভার্টিব্রেটের এটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। ভার্টিব্রা ভার্টিব্রা প্রধানত অনেক হবে এবং মেড আপ অফ দ্য বোনস অ্যান্ড দ্য কার্টিলেজ। এই যে ভার্টিব্রা আছে এটা বোনস এবং কার্টিলেজ দিয়ে তৈরি হয়, কানেকটিভ টিস্যু। ফ্যারিঞ্জিয়াল ক্লেফট ফিউ ইন নাম্বার, তাহলে ফ্যারিঞ্জিয়াল ক্লেফট যদি থাকে এমব্রায়োনিক কন্ডিশনে তার সংখ্যা অনেক কম হয়। টু পেয়ার্স অফ ফিনস অর লিমস, অর্থাৎ এক্ষেত্রে আমরা দুই জোড়া আমরা ফিনস অথবা লিমস আমরা দেখতে পাবো। দিস আর অ্যাটাচড উইথ দ্য স্পেশাল স্কেলিটাল গার্ডেল, তো তার নাম হচ্ছে পেক্টোরাল আর পেলভিক। তার মানে কি, এই যে পেক্টোরাল গার্ডেল আছে, আমাদের হাত যার সঙ্গে লেগে থাকে তো এটাই হচ্ছে পেক্টোরাল গার্ডেল, আর পা যার সঙ্গে লেগে থাকে তো এটাই হচ্ছে পেলভিক রিজিয়ান, কোমরের কাছে থাকে। জেনারেল ক্যারেক্টার্স তাহলে কি, বাইলেটারাল সিমেট্রি সববার মধ্যে দেখতে পাবো। ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম, সিলোমেট, অবভিয়াসলি সেফালাইজেশন দেখা যায়। সেফালাইজেশন মানে কি, প্রপার হেড অ্যান্ড দ্য ব্রেন স্ট্রাকচার ইজ ফুললি ফর্মড, তার মানে এদের কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, ওয়েল ডেভেলপড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং এর সঙ্গে সঙ্গে নিউরাল টিউব ডেভেলপ ইনটু দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড। তার মানে এই ব্রেন আর স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্ট কোথা থেকে হচ্ছে, নিউরাল টিউব থেকে হচ্ছে। এলাবোরেশন অফ দ্য anterior skeletal elements into the cranium or the skull or the brain box। তাহলে দেখো সামনের দিকের যে স্কেলিটাল সিস্টেম, তো সেটা কি তৈরি করছে, একটা ক্যাভিটি তৈরি করছে, একটা 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 বক্স তৈরি করছে, তো তার নামই হচ্ছে ক্রেনিয়াম অর দ্য ব্রেন বক্স। এবং এই ব্রেন বক্সের মধ্যেই প্রধানত আমাদের ব্রেন থাকে, তাহলে ব্রেন বক্সের মধ্যেই প্রধানত আমরা এই ব্রেনকে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে হেড মানে তাহলে কি, দেখো হেড কথা বলছি, তো হেডের মধ্যে কি থাকবে, ক্রেনিয়াম বা ব্রেন বক্স, এবং তার সঙ্গে সঙ্গে ব্রেন থাকবে এবং বিভিন্ন সেন্স অর্গান থাকবে। তার মানে আমরা যদি আমাদের হেডকে ধরি, হেডের মধ্যে কি থাকবে, ক্রেনিয়াম বা ব্রেন বক্স, তার মধ্যে থাকবে ব্রেন, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সেন্স অর্গান, চোখ, কান, নাক, ঠিক আছে, জিহবা, টাং, ত্বক, এই সব কিছু থাকবে, সেন্স অর্গান থাকবে। তো এটাই হচ্ছে হেড। তাহলে হেড আর ব্রেনের মধ্যে পার্থক্য আছে। অ্যাকচুয়ালি হেডের মধ্যে কি থাকবে, ব্রেন বক্স এবং বিভিন্ন সেন্স অর্গান এবং ব্রেন। আর ব্রেন মানে কি, ব্রেন হচ্ছে নিজেই একটা ব্রেন, যেটা হচ্ছে স্কাল বা ক্রেনিয়ামের মধ্যে থাকে, এটা স্পেশাল স্ট্রাকচার। তাহলে এটাই হচ্ছে হেড আর ব্রেনের মধ্যে পার্থক্য। কি বললাম, বোঝাতে পেরেছি? ইন্টারনাল স্কেলিটন থাকবে, সিঙ্গেল অর দ্য পেয়ার্ড নস্ট্রিল থাকবে, 2 থেকে 3টে সেমি সার্কুলার ক্যানাল ইন দ্য ইন্টারনাল ইয়ার। অন্তঃকর্ণের 2 থেকে 3টে সেমি সার্কুলার ক্যানাল থাকবে, ঠিক আছে, অন্তঃকর্ণ এদের ওয়েল ডেভেলপড হয়, এবং ইউনিসেক্সুয়াল মানে সেক্সেস সেপারেট। তো এই যে ভার্টিব্রাটা আমরা দেখলাম, তো ভার্টিব্রাটার আন্ডারে আবার যে ডিভিশন আছে, প্রথম যে ডিভিশন আমরা পড়বো তো সেটাই হচ্ছে আগনাথা। তাহলে আমরা কোনটা পড়বো, আগনাথা মানে জলেস। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পেরেছো? দেখো, ঠিক আছে। তো ভার্টিব্রাটের যে দুটো গ্রুপ আছে, তো এক্ষেত্রে যে গ্রুপ আমরা পড়বো তো সেটাই হচ্ছে আগনাথা। তাহলে ডিভিশন আগনাথা, তো আগনাথা হচ্ছে মোস্ট প্রিমিটিভ ভার্টিব্রেট, সব থেকে প্রিমিটিভ ভার্টিব্রেট যেটা, তো সেটাই হচ্ছে আগনাথা। ফাউন্ড লেট ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের একদম শেষের দিকে, 500 মিলিয়ন বছর আগে এদের উৎপত্তি হয়েছিল। ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে বিভিন্ন অ্যানিমালসের ডেভেলপমেন্ট ঘটে, আর্থ্রোপোডার হাইলি ফ্লারিস্ট হয়েছিল আর্থ্রোপোডা, তো একেই আমরা বলবো ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। এবং এই ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের একদম শেষের দিকে প্রধানত এই আগনাথার উৎপত্তি ঘটে, এক্ষেত্রে জজ আর অ্যাবসেন্ট। আগনাথা মানে কি, যাদের কোনো রকম জ থাকে না, অ্যাবসেন্ট অফ দ্য পেয়ার্ড ফিনস অ্যান্ড দ্য লিমস, ঠিক আছে, কোনো ফিনও থাকে না, কোনো লিমসও থাকে না, কোনো জও থাকে না। প্রেজেন্স অফ দ্য নোটোকট বোথ ইন লার্ভা অ্যান্ড দ্য অ্যাডাল্ট, লার্ভা আর অ্যাডাল্ট দুটোতেই নোটোকট থাকবে, কোনো রকম এক্সোস্কেলিটন থাকবে না, কোনো স্কেল থাকবে না। তার মানে ইন্টারনাল স্কেলিটন ইজ নট বোনি বাট কার্টিলেজিনিয়াস, ঠিক আছে, ইন্টারনাল যে স্কেলিটন আছে এটা কিন্তু তরুণাস্থিযুক্ত আছে। এই জায়গাতে একটা তোমাদের বিষয় ক্লিয়ার করে দিই, আমরা যখন এমব্রায়োনিক কন্ডিশনে থাকি তখন আমাদের যে স্কেলিটাল সিস্টেম এটা কিন্তু কার্টিলেজিনিয়াস, মানে কি তরুণাস্থিযুক্ত। পরবর্তীকালে এই তরুণাস্থিগুলো শক্ত হয়ে গিয়ে হার্ড হয়ে গিয়ে সেটা বোনসে পরিণত হয়। যত ওয়েল ডেভেলপড যত অর্গানিজম হবে তো তাদের ক্ষেত্রে বোনস তত ডেভেলপ হবে, মানে ইন্ডোস্কেলিটন তত বোনই হবে। তাহলে এক্ষেত্রে আমরা যখন এমব্রায়োনিক কন্ডিশনে আছি, সেই জন্য দেখবে একটা বাচ্চা শিশু তার দেহ খুবই নরম, তার হাড়গুলো অত শক্ত নয়, তখন ম্যাক্সিমাম পোর্শন তার এন্ডোস্কেলেটন কিন্তু কার্টিলেজ, এবং এই কার্টিলেজ গুলো চেঞ্জ হবে ধীরে ধীরে, বোনসে পরিণত হবে। ঠিক আছে, তাহলে কার্টিলেজ গুলো কিসে পরিণত হয়, বোনস বা অস্থিতে পরিণত হয়। এটা কিন্তু ইভলিউশনারিলি এর কিন্তু ইম্পর্টেন্সই আছে।
তাহলে যত অনুন্নত, যত ভার্টিব্রেট হবে, তো তাদের ক্ষেত্রে আমরা প্রধানত কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার আমরা দেখতে পাবো। সিঙ্গেল নস্ট্রিল আমরা দেখতে পাবো, একটাই নাসারন্ধ্র, তো সেই জন্য এটা হচ্ছে মোনোরাইনাস। রাইনো কথার মানে হচ্ছে নাক। 7 or more পেয়ার গিল পাউচেস সাপোর্টেড বাই দ্য ব্রাঙ্কিয়াল আর্চেস। তার মানে কি, এক্ষেত্রে ব্রাঙ্কিয়াল আর্চ থাকবে, যেমন বিভিন্ন অ্যাওটিক আর্চ আমরা যখন পড়বো সেটা সম্পর্কে দেখবো। তুমি শুধু এটুকু মাথায় রাখবে, 7 বা তার বেশি প্রধানত গিল স্লিট আমরা দেখতে পাবো। এবং কোল্ড ব্লাডেড এনিম্যাল অর দ্য এক্টোথার্মিক এনিম্যাল, হার্টেতে দুটো চেম্বার দেখতে পাবো মাছের মতো। বোথ ওভারি অ্যান্ড দ্য টেস্টিস আর প্রেজেন্ট, সেক্সেস সেপারেট এবং ফার্টিলাইজেশন এক্সটার্নাল হবে। দুটো সেমি সার্কুলার ক্যানাল ইন ইন্টারনাল ইয়ার, ইন্টারনাল ইয়ারে দুটো সেমি সার্কুলার ক্যানাল দেখতে পাবো। ওয়ান মিডিয়ান পিনিয়াল আই ফাউন্ড অ্যালং উইথ ল্যাটারাল আইজ অন দ্য হেড, মানে তিনটে চোখ দেখতে পাচ্ছি, একটা পিনিয়াল আই এবং তার সঙ্গে সঙ্গে দুটো ল্যাটারাল আই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে পিনিয়াল আই যেটা আছে, এটা হোমোলোগাস টু দ্য পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড থেকে আমরা জানি যে মেলাটোনিন হরমোন তৈরি হয়, যাকে বলে স্লিপিং হরমোন। তো এক্ষেত্রে তাহলে এই পিনিয়াল গ্ল্যান্ডের জন্যই বা পিনিয়াল আইয়ের জন্যই প্রধানত এদের কালারে ভ্যারিয়েশন দেখা যায়। তাহলে আগ্নাতার ক্যারেক্টার্স তুমি যখন পড়বে কিভাবে পড়বে, জ অ্যাবসেন্ট থাকে, পিয়ার্ড ফিন্স এবং লিমস অ্যাবসেন্ট থাকে, এরা মোনোরাইনাস হয়। 7 বা তার বেশি গিল স্লিট থাকবে এবং কোল্ড ব্লাডেড এনিম্যাল হবে, এবং এদের ইন্টারনাল ইয়ারে প্রধানত আমরা দুটো সেমি সার্কুলার ক্যানাল দেখতে পাবো। এই যে ডিভিশন আগ্নাতা আছে, এই আগ্নাতাকে আমরা দুটো গ্রুপে ভাগ করব, একটা অস্ট্রাকোডাম এবং আরো একটা হলো সাইক্লোস্টোমাটা। তাহলে অস্ট্রাকোডাম কারা? অস্ট্রাকোডাম তো অবভিয়াসলি এক্সটিংক্ট হয়ে গেছে, অ্যানসেস্টার অফ অল ভার্টিব্রেটস ইনক্লুডিং দ্য হিউম্যান। তাহলে এই অস্ট্রাকোডাম থেকেই কিন্তু সমস্ত ভার্টিব্রেটের উৎপত্তি ঘটেছে, ইনক্লুডিং মানুষ। সবার উৎপত্তি কিন্তু অস্ট্রাকোডামস থেকেই হয়েছে, উইথ এক্সোস্কেলিটন, এদের কিন্তু এক্সোস্কেলিটন থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, লিভিং যেটা আছে, তো লিভিং এর মধ্যে এন্ডোস্কেলিটন থাকে, কিন্তু এই অস্ট্রাকোডাম যেটা প্রথমে যারা ছিল, তো তাদের মধ্যে আমরা এক্সোস্কেলিটন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্কেল লাইক স্ট্রাকচার এদের এই অস্ট্রাকোডামস এর মধ্যে ছিল, কিন্তু লিভিং যে সাইক্লোস্টোমাটা আছে, তো এদের কিন্তু কোনো রকম এক্সোস্কেলিটন থাকে না। বডি প্রধানত মাছের মতো হয়, উইথ হিউজ হেড, এদের মাথা বিশাল বড়, এবং গিল রিজিয়ন এবং টেল ফিন, যেমন সেফালাস্পেস। ঠিক আছে, এটা হচ্ছে অস্ট্রাকোডাম। তো অস্ট্রাকোডাম যারা, তাদের কিন্তু এক্সোস্কেলিটন ছিল, মাছের মতো তাদের আঁশ ছিল। তাহলে লিভিং যে আগ্নাতা আছে, তো সেটাই হলো সাইক্লোস্টোমাটা। এরাই হচ্ছে জলেস ফিশ, বা এদেরকে আমরা ফলস ফিশ বলবো। এদের মাউথ ভেন্ট্রাল হয়, তার মানে লম্বা যদি অর্গানিজমস হয়, তো সেই অর্গানিজমসের একদম নিচের দিকে দেখো, মাউথ একটুখানি দেখে নাও, এদের মাউথ কিন্তু ভেন্ট্রাল সাইডে হবে, এবং মাউথে কিন্তু টিথ থাকবে এবং চোখ থাকবে, এবং নস্ট্রিল অন দ্য হেড টপ। ঠিক আছে, একটাই নাক থাকবে, ব্রেন থাকবে, স্পাইনাল কর্ড থাকবে, এক্ষেত্রে স্পাইনাল কর্ড। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই স্ট্রাকচার দেখতে পাচ্ছি যে নোটোকর্ড। নোটোকর্ড প্রধানত ভার্টিব্রাল কলামে চেঞ্জেস হয়ে যায়, এবং বিভিন্ন রকমের ফিনস দেখতে পাচ্ছ, তাহলে এটা হচ্ছে ফিন দেখতে পাচ্ছি আমরা। ডরসাল ফিন আছে, ভেন্ট্রাল ফিন আছে, কডাল ফিন আছে, মাছের মতো, অনেকটা মাছের মতো তাকে দেখতে লাগছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আগ্নাতার ছবি। মাউথ ভেন্ট্রাল হবে, সাক্টোরিয়াল হবে এবং সার্কুলার হবে, এবং সেই জন্য একে সাইক্লোস্টোমাটা বলবো। নোটোকর্ড অ্যান্ড দ্য ভার্টিব্রাল কলাম বোথ প্রেজেন্ট, নোটোকর্ডও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ভার্টিব্রাল কলাম বোথ প্রেজেন্ট, এবং ক্রেনিয়াম অ্যান্ড দ্য ভার্টিব্রাল কলাম বিল্ড উইথ কার্টিলেজ, অর্থাৎ ক্রেনিয়াম এবং ভার্টিব্রাল কলাম। তাহলে দেখো, নোটোকর্ডও আছে আবার ভার্টিব্রাল কলামও আছে, দুটোই কিন্তু থাকবে। এবং এক্ষেত্রে যে নোটোকর্ড, মানে কিছু অংশ নোটোকর্ড থাকবে, কিছু অংশ ভার্টিব্রাল কলাম। নোটোকর্ড তো মেনলি প্রধানত বনি স্ট্রাকচার হবে, তাহলে কিছু বনি পোর্শন হয়তো কার্টিলেজে পরিণত হয়, তো সেই জন্য এরকম টাইপের হয়। এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনাল স্কেলিটন অর দ্য বোনস অ্যাবসেন্ট থাকে, মেনলি বোনস এক্ষেত্রে জেনারেলি অ্যাবসেন্ট থাকে। এবং গিল স্লিটস প্রধানত 6 থেকে 15 জোড়া, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। ঠিক আছে, ইন দ্য ল্যাটারাল স্যাক লাইক পাউচেস অফ দ্য ফ্যারিংস, সেই জন্য একে আমরা বলবো মার্সিপো ব্রাঙ্কি। তার মানে এদের যে ফুলকা ছিদ্র থাকে, সেটা প্রধানত একটা থলির মধ্যে থাকে, সেই জন্য একে আমরা বলবো মার্সিপো ব্রাঙ্কি। ঠিক আছে, লেজ হবে প্রোটারো সার্কাল, প্রোটারো সার্কাল লেজ আমরা দেখতে পাবো। নোটোকর্ড প্রেজেন্ট দ্য লাস্ট এন্ড অফ দ্য টেল অ্যান্ড দ্য টেল ফিন ইজ ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল ডরসাল অ্যান্ড দ্য ভেন্ট্রাল লোব। অর্থাৎ এদের যে টেল ফিন আছে, দুটো ডরসাল এবং দুটো ভেন্ট্রাল লোবে সেটা হচ্ছে বিভক্ত হয়। এবং আচ্ছা, ঠিক আছে, লেজকে অনেকটা প্রোটারো সার্কাল, মানে এরকম টাইপের দেখতে হয়। লেজের মধ্যে সেরকম ভাবে কোনো ক্লিয়ার ডিভিশন আমরা দেখতে পাই না। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে বডি কিন্তু ইল লাইক হবে, এবং এক্ষেত্রে কোনো রকম স্কেল থাকবে না,
এবং পেয়ার্ড ফিনস অ্যাবসেন্ট থাকবে, ডরসাল মিডিয়াল অ্যান্ড দ্য টেল ফিন প্রেজেন্ট থাকবে। মানে ফিন যে আমরা জানি যে জোর এবং বিজোর দুই রকমের পাখনা থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো পেয়ার্ড ফিন থাকবে না। 3টে আই থাকবে, 2টো ল্যাটারাল এবং একটা মিডিয়ান পিনিয়াল আই। 50টা জলেস ফিশ হ্যাভ বিন আইডেন্টিফাইড উইথ 2 অর্ডার। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই। প্রধানত এই যে আগ্নাতা আছে, এই আগ্নাতার 2টো ক্লাস আছে, একটা অস্ট্রাকোডাম এবং আর একটা সাইক্লোস্টোমাটা। তো অস্ট্রাকোডাম মানে হচ্ছে এটাই যে তারা পর্যন্ত এক্সটিংক্ট হয়ে গেছে এবং সেক্ষেত্রে তাদের এক্সোস্কেলিটন প্রধানত বড় বড় আঁশ দিয়ে সেটা মানে ছিল তাদের এক্সোস্কেলিটন। সুতরাং এটাই হচ্ছে অস্ট্রাকোডাম, এখন অবলুপ্ত হয়ে গেছে এবং এটা বলা হয় যে অস্ট্রাকোডাম থেকে সমস্ত ভার্টিব্রেটস এর উৎপত্তি ঘটে। এবং লিভিং যেটা আছে তো সেটাই হচ্ছে সাইক্লোস্টোমাটা। এদের মাউথ গোলাকার হবে এবং সার্কুলার হবে এবং প্রধানত এদের অস্থি থাকে না, এই অংশগুলোই কেবলমাত্র পড়বে। এবং গিলস টিলস প্রধানত 6 থেকে 15টা হয় এবং যে পাউচের মধ্যে থাকে তো তার নামই হচ্ছে মার্সিপ অফ ব্রাঙ্কি। এবং তার সঙ্গে সঙ্গে রুডিমেন্টারি ভার্টিব্রা প্রেজেন্ট ওভার দ্য নোটোকড। তো নোটোকডের উপরে প্রধানত রুডিমেন্টারি ভার্টিব্রা থাকে, সেই জন্য বলছে যে নোটোকড আর নার্ভ কড দুটোই প্রেজেন্ট থাকে। এবং এবং এদের বডি কিন্তু ইল লাইক হবে, ইল মাছ যেরকম হয় সেরকম। এবং ইউনিসেলুলার স্কিন গ্ল্যান্ড থাকবে, এককোষী স্কিন গ্ল্যান্ড থাকবে মাছের মতো, কিন্তু কোনো স্কেল থাকবে না। এবং পেয়ার্ড ফিন্স জেনারেলি অ্যাবসেন্ট থাকে। তো এর প্রধানত কিছু অর্ডার আছে, একটুখানি দেখে নিই। যে অর্ডার আছে তো তার নাম হচ্ছে পেট্রো মাইজন্টিফর্মিস। তাহলে দেখো প্রথম যে অর্ডার, তাহলে সাইক্লোস্টোমাটার 2টো অর্ডার আছে, একটা পেট্রোমাইজন আর একটা মিক্সিন। তো প্রথমে আমরা যেটা দেখবো যে পেট্রোমাইজনকে কেমন দেখতে হয়। তো পেট্রোমাইজন মানেই হচ্ছে ল্যাম্প্রে অর দ্য ল্যাম্পার ইলস, অর তাকে আমরা বলবো স্যান্ড প্রাইড। তো এটাই হচ্ছে পেট্রোমাইজন। অন্তত 35টা প্রজাতি আছে পেট্রোমাইজনের এবং বিভিন্ন রকম মেরিন এবং ফ্রেশ ওয়াটার এরা থাকতে পারে। তাহলে পেট্রোমাইজন, ইকথিওমাইজন, ল্যাম্পটেরা ইত্যাদি এগুলো প্রধানত সবাই কিন্তু ল্যাম্প্রে। ঠিক আছে, পেট্রোমাইজন। আর তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোমাইজন। ঠিক আছে, এরপরে দেখো লাইফ সাইকেল ইনক্লুড দ্য 2 ডিফারেন্ট ফেজেস। এদের যে লার্ভা আছে তো সেই লার্ভাকে আমরা বলবো অ্যামোসিটাস লার্ভা, সবসময় ফ্রেশ ওয়াটারে থাকবে, আর অ্যাডাল্ট কিন্তু মেরিন ওয়াটারে থাকবে। তাহলে লার্ভা কিন্তু ফ্রেশ ওয়াটারে থাকবে আর অ্যাডাল্ট প্রধানত মেরিন ওয়াটারে থাকে। কিন্তু যখন প্রয়োজন হয় তখন এরা নদীতে যায়। তাহলে যে সমস্ত মাছ এরকম ভাবে গমন করে সমুদ্র থেকে নদীতে যায় তো তাদেরকেই বলা হয় অ্যানাড্রোমাস। তাহলে এরা কিন্তু অ্যানাড্রোমাস। এবং কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য সেফালোকডাটা অ্যান্ড দ্য সাইক্লোস্টোমাটা, অর্থাৎ এরা মানে হচ্ছে এই যে অর্ডার যেটা বলছে যে পেট্রোমাইজন্টিফর্মিস মানে পেট্রোমাইজন। সুতরাং এই পেট্রোমাইজন্টিফর্মিস প্রধানত কানেক্টিং লিঙ্ক হচ্ছে সেফালোকডেট এবং সাইক্লোস্টোমাটার মধ্যে। সুতরাং অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দেখলাম, আচ্ছা অ্যাডাল্ট প্রধানত প্যারাসাইট অফ দ্য ফিশ, মানে মাছের প্যারাসাইট হিসাবে কাজ করে, মাছকে খেয়ে নেয়। ইউজ দেয়ার মাউথ অ্যান্ড টাং টু পেনিট্রেট দ্য স্কিন অফ দ্য ফিশ। তার মানে তাদের মুখ দিয়ে প্রধানত মাছের দেহের ভিতরে চলে যায় এবং মাছের রক্ত এবং বিভিন্ন টিস্যু, গিলস এগুলো সমস্ত কিছু খেয়ে নেয়। ঠিক আছে, আর লার্ভা তাহলে কি হবে? লার্ভা স্পেন্ড মাচ অফ ইটস টাইম পার্সিয়ালি বিউরিড ইন দ্য সেডিমেন্ট। ম্যাক্সিমাম সময় কাদাতে তারা তাদের জীবন চালায় এবং ক্লোজ সিমিলারিটি উইথ ব্রাঙ্কিওস্টোমা, ব্রাঙ্কিওস্টোমার সঙ্গে সিমিলারিটি থাকে। সো দ্য ক্লোজনেস অফ দ্য রিলেশনশিপ বিটুইন দিস টু গ্রুপ। এরপরে দেখো এই জায়গাতে দেখো সি ল্যাম্প্রে পেট্রোমাইজন ম্যারিনাস যাকে বলা হয় হ্যাভ ইনভেডেড দ্য গ্রেট লেকস ওভার দ্য past 107 years and have devastated a number of the fisheries there। মানে লাস্ট 170 বছরে এই যে সি ল্যাম্প্রে, তাহলে এই যে ল্যাম্প্রে আছে এরা প্রধানত মাছকে খেয়ে নেয়। এটা প্রধানত গ্রেট লেকস, ঠিক আছে, ইনভেডেড দ্য গ্রেট লেকস ওভার দ্য পাস্ট 170 ইয়ার্স। বিভিন্ন লেকেতে এরা চলে গেছে এবং চলে গিয়ে মাছের ওকে ধ্বংস করে। জাস্ট এগুলো কিছু ইনফরমেশন দেওয়া আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। মাউথ ভেন্ট্রাল হবে, ঠিক আছে, রিঙ্কেল লিপস থাকবে। তারপরে দেখো এক্ষেত্রে স্কেলিটন মেড আপ অফ দ্য কার্টিলেজ এবং কোনো রকম কোলাজেন থাকবে না। কার্টিলেজে কোনো রকম কোলাজেন আমরা দেখতে পাবো না। দেখো কার্টিলেজের মধ্যে ম্যাট্রিক্স থাকবে প্লাস অন্যান্য স্ট্রাকচার থাকবে, বিভিন্ন রকমের ফাইবার থাকবে যেহেতু এরা যোগ কলা, কিন্তু এই জায়গাতে কোনো রকম আমরা কোলাজেন দেখতে পাবো না। তুমি জাস্ট এইটুকু মাথায় রাখবে যে অর্ডার যে পেট্রোমাইজন্টিফর্মিস আছে তো তার আন্ডারে যে অর্গানিজম আছে তো সেটাই হচ্ছে পেট্রোমাইজন বা ল্যাম্প্রে। এবং এদের যে লার্ভা, শুধু এই জায়গাটা মাথায় রাখবে, এদের লার্ভাকে আমরা বলবো অ্যামোসিটাস লার্ভা এবং তার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সবসময় ফ্রেশ ওয়াটারে হবে এবং সেফালোকডেট এবং সাইক্লোস্টোমের মধ্যে এরা কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করে। আর এদের যে অ্যাডাল্ট হবে তো সেই অ্যাডাল্ট কিন্তু অ্যানাড্রোমাস হবে। জাস্ট এইটুকু। আর স্কেলিটন প্রধানত কার্টিলেজ দিয়ে তৈরি হবে এবং এক্ষেত্রে কোনো রকম কোলাজেন থাকবে না। এরপরে যেটা আছে তার নাম হচ্ছে মিক্সিন মানে মিক্সিনিফর্মিস।
দে আর কল্ড অ্যাজ হ্যাগফিশ, এদেরকে আমরা হ্যাগফিশ বলবো। এরা সম্পূর্ণরূপে মেরিন হবে। স্লাইম ইল বলা হয়, কেন স্লাইম ইল বলা হয়? কারণ লার্জ মিউকাস গ্ল্যান্ড ওপেন্স অ্যালং দ্য সাইড অফ দ্য বডি, তার মানে এদের বডির দুদিকে প্রচুর মিউকাস গ্ল্যান্ড প্রধানত থাকে এবং সিক্রেট দ্য ইনার মাউস মিউকাস, প্রচুর মিউকাস মানে আঠালো পদার্থ এরা প্রধানত সিক্রেট করে। ওয়েল নোন ফর দ্য ডিফেন্স মেকানিজম হোয়েন থ্রেটেন্ড ওজ আউট দ্য গ্রেট অ্যামাউন্ট অফ দ্য ফাউল স্লাইম। এরা প্রধানত ডিফেন্স মানে দেখো, যখন কোনো কেউ যখন এদেরকে অ্যাটাক করে তখন কি হবে, তখন এরা হোয়েন থ্রেটেন ওজ আউট দ্য গ্রেট অ্যামাউন্ট অফ দ্য ফাউল স্লাইম, এদেরকে আমরা স্লাইমিল বলবো। তাহলে এদের দেহতে কি থাকবে, প্রচুর পরিমাণে স্লাইম থাকবে, মানে যখনই কোনো অ্যাটাক হবে প্রচন্ড দুর্গন্ধযুক্ত এমন এরা মিউকাস তৈরি করবে যে শত্রু ভয়ে চলে যাবে। ঠিক আছে। এবং মাউথ কিন্তু টার্মিনাল হবে এবং 4 পেয়ার্স অফ দ্য টেন্টাকল, দেখো এদের মাউথ যেটা আছে সেটা টার্মিনাল হবে, একদম দেহের প্রান্তের দিকে থাকবে এবং 4 জোড়া টেন্টাকল থাকবে। কন্টেইন দ্য টুথ লাইক ফরমেশন মেড আপ অফ দ্য প্রোটিন কেরাটিন, এবং এই মাউথে প্রধানত দাঁতের মতো কেরাটিন দিয়ে তৈরি স্ট্রাকচার থাকে। বটম ডুয়েলিং স্ক্যাভেঞ্জার্স ফিড অন ওয়ার্ম অ্যান্ড দ্য সিক অর দ্য ডেড ফিশ, এরা প্রধানত একদম জলের নিচের স্তরে থাকে। স্ক্যাভেঞ্জার্স মানে বিভিন্ন মৃত এনিম্যালকে খাদ্য হিসেবে গ্রহণ করে। নস্ট্রিল কিন্তু টার্মিনাল হবে, 1 থেকে 15টা গিল স্লিট থাকে। ঠিক আছে। তো এটা কিন্তু এই যে মিক্সিন আছে, এটা তো মিক্সিন, হ্যাঁ এটা হচ্ছে মিক্সিন। তো মিক্সিনে কোনো লার্ভা থাকবে না এবং কোনো মেটামরফোসিস হবে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখো হাইলি রিডিউসড ভার্টিব্রা এবং স্কাল মেড আপ অফ দ্য কার্টিলেজ, স্কাল কার্টিলেজ দিয়ে তৈরি হবে। ছোট্ট ব্রেন থাকে, আই থাকে, ইয়ার থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভেস্টিজিয়াল আই, ব্রেন আছে, নার্ভ কর্ড আছে, নোটোকর্ড আছে, এক্সটার্নাল গিল স্লিট আছে। ঠিক আছে, ওপেন ইন অ্যাট্রিয়া বাট সিঙ্গেল গিল স্লিটস ওপেন ডাইরেক্ট। সমস্ত গিল স্লিট প্রধানত অ্যাট্রিয়াতে ওপেন হয় কিন্তু একটা ডিরেক্টলি বাইরের দিকে ওপেন হয়। সুতরাং ডরসাল ফিন ইউজুয়ালি অ্যাবসেন্ট এবং ভেন্ট্রাল ফিন প্রেজেন্ট। তো এগুলোই প্রধানত মিক্সিন। ঠিক আছে। তাহলে দেখো 30টা লিভিং স্পিসিস আছে, যেমন তার মধ্যে একটা এক্সাম্পল হলো, তো সেটাই হচ্ছে মিক্সিন। স্পেশাল একটা নোটস দেখে নাও, দেয়ার স্লাইম কোট দ্য গিলস অফ দ্য ফিশ অ্যান্ড দ্য সাফোকেটেড। তার মানে এরা যখন কোনো মাছকে যখন অ্যাটাক করে তখন এদের যে স্লাইম মানে মিউকাস যেটা সিক্রেটেড হয় তখন সেটা মাছের ফুলকাতে আটকে যায় এবং তার ফলে মাছ আর শ্বাসকার্য করতে পারে না। দেয়ার স্লাইম ইউজড অ্যাজ দ্য স্পেস ফিলিং জেল টু স্টপ দ্য ব্লিডিং ডিউরিং দ্য সার্জারি। যখন আমাদের সার্জারি করা হয় তখন এই জেলটাকে যদি আমরা দিয়ে দিই তাহলে সেখান দিয়ে আর রক্ত বের হয় না। তাহলে সার্জারির সময় যে জেল ইউজ করা হয় সেটা প্রধানত আমরা এই মিক্সিন থেকে পাই। সুতরাং আগ্নাথার দুটো আমরা অর্ডার দেখলাম, একটা হচ্ছে পেট্রোমাইজন, পেট্রোমাইজন এবং আর একটা হচ্ছে মিক্সিন। তুমি যেটা পড়বে তো ওকে স্লাইম ইল বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে কোনো রকম মেটামরফোসিস হয় না, কোনো লার্ভাল স্টেজ আমরা দেখতে পাই না। তো এর এক্সাম্পল হলো মিক্সিন। বাকিগুলো জাস্ট একটু দেখে রাখলে ঠিক আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি এইগুলোই মেন ইম্পর্টেন্ট। বাকিটা দিয়ে দিয়েছে এই কারণের জন্য যাতে কোথাও থেকে আর তোমাদেরকে পড়তে না হয়। কোনো বই হয়তো পড়ছো ভাবছে এই মেটেরিয়ালসটা তো আমার নেই, তো সেরকম যাতে না হয় সেই জন্য টোটাল অংশটা লেখা আছে। ঠিক আছে, দেখো ক্লিয়ার তো? পরকে আমরা পড়লাম ভালো করে, আগ্নাথা, পেট্রোমাইজন, মিক্সিন পড়লাম। তো এবার আমরা যেটা পড়বো তো সেটা হচ্ছে ডিভিশন ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা মানে কি বলতো, এই যে ন্যাথোস্টোমাটা আছে দুটো সাবক্লাস আছে, একটা পিসেস এবং আর একটা টেট্রাপোডা। তো পিসেস মানে যেক্ষেত্রে ফিন্স থাকে, কোনো হাত পা এসব থাকে না, আর টেট্রাপোডা মানে যাদের হাত পা থাকবে আর কি। এর 3টে ক্লাস আছে। প্ল্যাকয়েড আর্মি, প্ল্যাকয়েড আর্মি মানে হচ্ছে আর্মড ফিশ। আর্মড মানে কি, আর্মড মানে হচ্ছে এদের যে স্কেল থাকে সেই স্কেলগুলো বড় বড় হয়, এরকম বড় বড় স্কেল, এবং সেই স্কেলগুলো প্রচন্ড শক্ত হয়, প্রচন্ড হার্ড হয়। তো সেই জন্য একে আমরা বলবো আর্মর্ড ফিশ, কিন্তু এটা লুপ্ত হয়ে গেছে। কন্ড্রিকথিস মানেই কিন্তু ইলাসমো ব্রাঙ্কি, কন্ড্রিকথিস মানেই কিন্তু ইলাসমো ব্রাঙ্কি। ঠিক আছে, কন্ড্রিকথিস মানেই ইলাসমো ব্রাঙ্কি, আর অস্টিকথিস মানেই হচ্ছে টেলিঅস্টি। এই দুটো নাম কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, রক্তের বিভিন্ন সেলের নাম যেমন আমরা মাথায় রাখি সেরকম পিসেসের ক্লাসিফিকেশনে কন্ড্রিকথিস মানে হচ্ছে ইলাসমো ব্রাঙ্কি আর অস্টিকথিস মানে হচ্ছে টেলিওস্টমি। আর এই যে টেট্রাপোডা আছে ডিফারেন্ট ক্লাস, তো আমরা জানি যে ওয়ার্ল্ড ফেমাস অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। তো ন্যাথোস্টোমাটার ক্যারেক্টার্স দেখে নাও। এক্ষেত্রে দুটো ন্যাথোস্টোমাটাকে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মাছ এবং আর একটা হচ্ছে হিউম্যান। প্রথমে আগে হিউম্যানের কথা বলি। আমাদের দুটো চোয়াল থাকে, একটা উপরের চোয়াল আর একটা হচ্ছে নিচের চোয়াল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপার জ আর এটা হচ্ছে লোয়ার জ। আপার জ এবং লোয়ার জতে দুই জায়গাতেই দাঁত থাকে, ওপরের চোয়ালে দাঁত আছে, ওপরের পাটি।
নিচের চোয়ালে দাঁত আছে নিচের পাটে, ঠিক আছে? তাহলে দুটো চোয়ালেই আমরা দাঁত দেখতে পাবো। লোয়ার যে জ আছে তো তাকে আমরা বলবো ম্যান্ডিবল, এবং আপার যে জ আছে মানুষের তো তাকেই আমরা বলবো ম্যাক্সিলা। তাহলে উপরের যে জবন আছে তাকে আমরা বলবো ম্যাক্সিলা, আর আমাদের নিচে যে জবন আছে তো তাকেই আমরা বলবো ম্যান্ডিবল। এবং এই নিচের জবনের সঙ্গে কিন্তু নার্ভ চলে গেছে, দেখো নার্ভ আছে, এবং তার সঙ্গে সঙ্গে টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্ট। তো এই জায়গাতে প্রধানত টেম্পারো ম্যান্ডিবুলার জয়েন্ট মানে কি, মানে আমাদের স্কালেতে যে টেম্পোরাল বোন আছে তো সেই টেম্পোরাল বোনের সঙ্গে এই ম্যান্ডিবল যুক্ত থাকে, ঠিক আছে? স্কালেতে যে টেম্পোরাল বোন আছে এর সঙ্গে ম্যান্ডিবল যুক্ত থাকে। তো এই যে জয়েন্ট আছে তো এটাই হচ্ছে টেম্পারো ম্যান্ডিবুলার জন্য, আমাদের স্কালের সঙ্গেই তো জ লেগে থাকবে। তাহলে স্কালের সঙ্গে যখন জ একটা বোন তৈরি হচ্ছে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা, তার মানেই সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। আর যদি কোনো জ যদি না থাকে, শুধুমাত্র স্কাল আছে, ক্রেনিয়াম আছে, তাহলে সেটা আর ন্যাথোস্টোমাটা হবে না। তো এই জায়গাতে দেখো তাহলে দুটো ওয়েল ফর্মড জ, আচ্ছা একটু মাছের জ একটু দেখে নাও। তাহলে এটা হচ্ছে স্কাল, ঠিক আছে? মাছের এখানে ব্রেন ফ্রেন এই সমস্ত কিছু আছে, এবং উপরের দিকে কিন্তু আমরা ম্যাক্সিলা দেখতে পাচ্ছি। ম্যাক্সিলা কোন ক্ষেত্রে দেখেছিলাম? হিউম্যানের ক্ষেত্রে ম্যাক্সিলা দেখেছিলাম। আর এখানে কোথায় দেখতে পাচ্ছি? মাছের ক্ষেত্রে উপরের চোয়ালকে ম্যাক্সিলা মানুষের মতো, কিন্তু ম্যাক্সিলার সামনের দিকে আরো একটা ছোট হাড় আছে, তার নাম হচ্ছে প্রি ম্যাক্সিলা, ঠিক আছে? তাহলে দুটো হাড় এখানে লেগে থাকবে, একটা প্রি ম্যাক্সিলা আর একটা ম্যাক্সিলা। আর নিচের দিকের যে হাড়টা আছে, মানে যে অস্থিটা আছে যেটা স্কালের সঙ্গে লেগে থাকে, তো সেটা হচ্ছে ম্যান্ডিবল, এবং এই ম্যান্ডিবল দুটো স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, একটা ডেন্টারি এবং আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার আর্টিকিউলার, ঠিক আছে? তাহলে দুটো বোন দিয়ে তৈরি হচ্ছে, একটা ডেন্টারি আর একটা অ্যাঙ্গুলার আর্টিকিউলার। তো ডেন্টারি আর অ্যাঙ্গুলার আর্টিকিউলার এই দুটো নিয়ে তৈরি হচ্ছে কিন্তু ম্যান্ডিবল। ক্লিয়ার? তাহলে দেখো দুটো ওয়েল ফর্মড জ এনসার্কেল দ্য মাউথ অ্যাপারচার ইন দ্য অল মেম্বার্স কনসিস্ট অফ অ্যান ইন্ডোস্কেলিটাল ম্যান্ডিবুলার আর্চ and a variety of the exoskeletal structure for the grasping, ক্রাসিং ইত্যাদি, এবং টিথ অ্যান্ড দ্য জ বোনস। তাহলে মেন দুটো বোন এক্ষেত্রে আমরা দেখতে পাবো, একটা ম্যাক্সিলা আর একটা ম্যান্ডিবল। এর সঙ্গে সঙ্গে আরো অনেক অস্থি প্রধানত এই জয়ের সঙ্গে লেগে থাকে। ন্যাথোস্টোমাটা হ্যাভ দ্য আদার ফিচার্স ডিউ টু দ্য ডুপ্লিকেশন অফ দ্য হক্স জিন। তাহলে দেখো আগ্নাথা যে ছিল সেই আগ্নাথাতে একটাই জিন ছিল, তো সেটা হচ্ছে হক্স জিন, কিন্তু সেই হক্স জিনের ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে, তার ফলে এক্সট্রা এক্সট্রা স্ট্রাকচার আমরা স্কালের মধ্যে পাচ্ছি। সেই জন্য বলছে ন্যাথোস্টোমস হ্যাভ আদার ফিচার্স ডিউ টু ডুপ্লিকেশন অফ দ্য হক্স জিনস। সিঙ্গেল সেট প্রেজেন্ট ইন আর্লি কর্ডেট বিকামস দ্য ফোর, enabling the origin of the jaw and other features। তার মানে যেগুলো আর্লি কর্ডেড ছিল তো সেক্ষেত্রে হক্স জিন ছিল, কিন্তু সেই হক্স জিনের ডুপ্লিকেশন হচ্ছে, যত ইভলিউশন যত প্রোগ্রেস করছে হক্স জিনের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এবং তার ফলে বিভিন্ন নতুন নতুন ক্যারেক্টার্স এর সঙ্গে যোগ হচ্ছে। যত ইন্ডিভিজুয়াল যত মানে ডেভেলপড হবে তত কি হবে, তত তার মধ্যে বিভিন্ন নতুন নতুন ফিচার অ্যাড হবে। নতুন ফিচার বা বৈশিষ্ট্য অ্যাড হওয়ার পিছনে কারণই হচ্ছে জিনের মডিফিকেশন। জিনের সংখ্যা যদি বৃদ্ধি হয় তত নতুন নতুন ক্যারেক্টার অ্যাড হবে। তাহলে হক্স জিনের ডুপ্লিকেশনের জন্যই প্রধানত নতুন ক্যারেক্টার্স এক্ষেত্রে অ্যাড হয়। ফোর ব্রেন এনলার্জড অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্মেল অ্যান্ড দ্য ভিশন। তাহলে দেখো অগ্র মস্তিষ্ক এদের ক্ষেত্রে কি হচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, এবং সেটা গন্ধ যেমন পায় দেখতেও পায়। আমরা জানি যে আমাদের ভিসুয়াল কর্টেক্স আছে এবং ক্যালসিফাইড বোনি স্কাল। তাহলে এদের যে স্কাল হবে তার মধ্যে ক্যালসিয়াম থাকবে, মানে ওয়েল ডেভেলপড ভার্টিব্রাল কলাম থাকবে। মুভমেন্ট দেখো ফিন্স অথবা লেগসের সাহায্যে হবে। তিনটে সেমি সার্কুলার ক্যানাল ইন ইন্টারনাল ইয়ার, ইন্টারনাল ইয়ারে তিনটে সেমি সার্কুলার ক্যানাল থাকবে। পিনিয়াল আই অ্যাবসেন্ট থাকবে, আগ্নাতাতে আমরা দেখেছিলাম যে পিনিয়াল আই থাকে। এনিম্যালস ইউনিসেক্সুয়াল হবে এবং জেনিটাল ড্রাগ প্রেজেন্ট থাকবে, গিলস অর দ্য লাংস ফর রেসপিরেশন। তাহলে ন্যাথোস্টোমাটার যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, জাস্ট এই জায়গাটা পড়বে ম্যান্ডিবুলার আর্চ, অর্থাৎ এদের চোয়াল থাকে, এবং কোন জিনের মডিফিকেশনের জন্য এই চোয়াল তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলে যে চোয়াল বা জ প্রকৃতপক্ষে কি এবং কি দিয়ে সেটা তৈরি হয়, এবং ডেন্টিশন বা দাঁত কোথায় থাকে। ঠিক আছে? অনেকে ভাবে যে এনিম্যাল কিংডম তো স্যার কর্ডাটা সহজেই পড়ে ফেলবো, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপশন ক্লিয়ার রাখতে গেলে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমি তোমাকে বললাম যে হেড এবং ব্রেন এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্রেন যার মধ্যে থাকে সেই সমস্ত অ্যাক্সেসরি স্ট্রাকচার নিয়ে, যেটা যেমন এটা আমাদের হেড, ঠিক আছে? কিন্তু এই হেড থেকে তুমি যদি মাথার খুলিটাকে কেটে তখন ব্রেনটাকে বের করবো,
সুতরাং এইগুলোর মধ্যে তোমাকে কিন্তু ডিফারেন্সগুলোকে জানতে হবে। লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিস্ট্রি অফ ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার ইভলিউশনারি হিস্ট্রি, কোথা থেকে তারা এলো, কিভাবে এলো ন্যাথোস্টোমাটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো, কিভাবে এলো, তো সেটাই আমরা এবার দেখব। ঠিক আছে, তারপরে দেখো বলছে আগ্নাথা রিচড দেয়ার পিক ডাইভার্সিটি বিটুইন 500 থেকে 340 মিলিয়ন বছর এগো। 500 মানে অনেক দিন আগে, তারপরে যত রিসেন্ট হচ্ছে তত কিন্তু নাম্বার কমতে থাকবে। তাহলে 500 থেকে 340 মিলিয়ন বছর আগে প্রথম আগ্নাথার ডেভেলপমেন্ট ঘটে। দে ওয়ার প্লেন্টিফুল বোথ ইন সি অ্যান্ড দ্য ফ্রেশ ওয়াটার। তো প্রথমে যে আগ্নাথা ছিল, এত বছর আগে যারা ছিল, প্রচুর পরিমাণে তারা ফ্রেশ ওয়াটার এবং সি ওয়াটারে ছিল। কিন্তু ন্যাথোস্টোমাটা অ্যাপিয়ার 440 মিলিয়ন বছর আগে। তাহলে 440 মিলিয়ন বছর আগে কিন্তু ন্যাথোস্টোমাটা মানে আগ্নাতার সঙ্গে সঙ্গে এদের অরিজিন হচ্ছে এবং ফ্লারিস্ট ইন দ্য মিডল ডিভোনিয়ান পিরিয়ড টু রিসেন্ট। তাহলে দেখো এই যে জায়গাটা, এই যে টার্মিনোলজিটা আছে, 440 মিলিয়ন বছর আগে ন্যাথোস্টোমাটার ডেভেলপমেন্ট ঘটে এবং ফ্লারিস্ট ইন দ্য মিডল ডিভোনিয়ান পিরিয়ড, সংখ্যা বৃদ্ধি করতে শুরু করলো মিডল ডিভোনিয়ান পিরিয়ডে। এখনো পর্যন্ত এরাই ডমিনেট করছে ন্যাথোস্টোমাটা। 380 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল তাদের ফ্লারিস, তাদের সংখ্যা বৃদ্ধি, এখনো পর্যন্ত এরাই কিন্তু টোটাল ওয়ার্ল্ডকে প্রধানত এরা ডমিনেট করছে, ফ্লারিস্ট করছে এখনো। ঠিক আছে, আর্লিয়েস্ট ওয়াজ একদম প্রথম যে ন্যাথোস্টোমাটা, তো সেটাই হচ্ছে প্ল্যাকোইডার্ম। আমি বললাম যে তোমাদের প্ল্যাকোইডার্ম মিন্স দ্য প্লেট প্লেট স্কিন্ড ডিসঅ্যাপিয়ার 390 মিলিয়ন বছর এগো। ঠিক আছে, তাহলে প্ল্যাকোইডার্ম কবে ডিসঅ্যাপিয়ার করলো? 390 বিলিয়ন বছর আগে। এবং অ্যাকান্থোডিয়ান্স ইমার্জড রাফলি উইথ দ্য প্ল্যাকোইডার্ম। প্ল্যাকোইডার্মের সঙ্গেই প্রধানত অ্যাকান্থোডিয়ান্সের ডেভেলপমেন্ট ঘটে। তো প্ল্যাকোইডার্ম মানে কোনটা একটুখানি দেখে নাও, প্ল্যাকোইডার্ম। ঠিক আছে, ন্যাথোস্টোমাটা। তাহলে দেখো প্ল্যাকোইডার্মের কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। দেখো প্রথম যে ন্যাথোস্টোমাটা যেটা এলো, তো সেটাই হচ্ছে প্ল্যাকোইডার্ম। এবং প্ল্যাকোইডার্মের মধ্যে প্লেট স্কিন্ড মানে প্লেট লাইক স্কিন, তো তার ডেভেলপমেন্ট কবে হয়েছিল? এটা এটা কিন্তু অবলুপ্ত হয়ে গেল কবে? 390 মিলিয়ন বছর আগে। এবং এই প্ল্যাকোইডার্মের সঙ্গেই ডেভেলপমেন্ট হচ্ছে আরো একজনের, তো তার নাম হচ্ছে অ্যাকান্থোডিয়ান্স ইমার্জড রাফলি উইথ দ্য প্ল্যাকোইডার্ম। তো প্ল্যাকোইডার্মের সঙ্গেই এটা কিন্তু তার ডেভেলপমেন্ট হচ্ছে, বাট বিকাম এক্সটিংক্ট 70 মিলিয়ন ইয়ার্স লেটার। কিন্তু তারপরে প্ল্যাকোইডার্ম যেদিন থেকে মানে অবলুপ্ত হয়ে গেল, তার 70 মিলিয়ন বছর পরে এই অ্যাকান্থোডিয়ান্সের প্রধানত মৃত্যু হলো। এবং 440 থেকে 420 মিলিয়ন বছরে হিউজ ইভলিউশনারি চেঞ্জেস এন্ড দ্য মডার্ন ফর্ম প্রবাবলি ইভলভড 420 মিলিয়ন বছর আগে অ্যান্ড স্টিল নাও দে আর ডাইভার্স। তাহলে দেখো এই যে ন্যাথোস্টোমাটা, এটা প্রথমত মিডল ডিভোনিয়ান পিরিয়ডে অ্যারাইজ করে। তো এখান থেকে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে প্ল্যাকোইডার্মি এবং অ্যাকান্থোডিয়ান্স, এই দুটোই অবলুপ্ত হয়ে গেছে। এবং তারপরে বিভিন্ন ইভলিউশনারি লাইনের মধ্য দিয়ে বর্তমানে এই ন্যাথোস্টোমাটা অনেক বেশি ফ্লারিস্ট করেছে। তো একটুখানি ইভলিউশনারি হিস্ট্রি আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যেখানকার রুট ন্যাথোস্টোমাটা, এটা কোথা থেকে এলো, কবে এলো, কিভাবে এলো, সেটা একটু তোমাদেরকে পড়তে হবে। দেখো সব জায়গাতে ক্লিয়ারলি আমরা পিকচার পাই না, কারণ ডিউ টু অ্যাবসেন্স অফ দ্য ফসিল রেকর্ড। তুমি যদি ভাবো যে একদম ঘোড়ার বিবর্তনগত ইতিহাস যেরকম পাবে, তো এক্ষেত্রে সেরকম ভাবে পাবে না। লিঙ্ক এক্ষেত্রে মিসিং লিঙ্ক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় মিস হয়ে যাবে। তো সেগুলোকে খোঁজাটাই বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ, যে কোথায় বিভিন্ন ফসিলস আছে। তো তবেই কিন্তু এই মানে এটা একদম কমপ্লিট আমরা পাবো। কিন্তু যে সমস্ত ইনফরমেশন পেয়েছে, যেমন আগ্নাতার ডেভেলপমেন্ট 500 থেকে 340 মিলিয়ন বছর আগে হয়েছিল এবং ন্যাথোস্টোমাটার ডেভেলপমেন্ট 440 মিলিয়ন বছর আগে হয়েছিল মিডল ডেভোনিয়ান পিরিয়ডে। এবং সব থেকে আর্লিয়েস্ট যে ন্যাথোস্টোমাটা, সেটাই হচ্ছে প্ল্যাকোইডার্মি। এবং এই প্ল্যাকোইডার্মি যখন থেকে ডেভেলপ করে, তার সঙ্গে সঙ্গে অ্যাকান্থোডিয়ান্সেরও ডেভেলপমেন্ট ঘটে। এরা পরবর্তীকালে অবলুপ্ত হয়ে যায় এবং তারপরে এখান থেকে অন্যান্য ইন্ডিভিজুয়াল বিভিন্ন লাইনে তাদের বিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম, তো সেটা হচ্ছে ফাইলাম কর্ডাটা। ফাইলাম কর্ডাটার যেমন ক্যারেক্টার্স দেখলাম, তার সঙ্গে সঙ্গে ফাইলাম কর্ডাটার ক্লাসিফিকেশন দেখলাম। হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এবং তার সঙ্গে সঙ্গে আগ্নাথা, ন্যাথোস্টোমাটার ক্যারেক্টার্স দেখলাম। একদম এই যে লোয়ার যে কর্ডেট আছে, বিশেষত ইউরোকর্ডাটা, বিশেষত সেফালোকর্ডাটা এবং আগ্নাথা,
এই দুটো অংশ কিন্তু খুব ভালো করে পড়তে হবে, তাদের এক্সাম্পল গুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে? পরের দিন তাহলে আমরা ফাইলাম কর্ডাটার বাকি অংশটা আলোচনা করব। যদি দুটো ক্লাস দুটো ক্লাস বলতে আই মিন ধরো অ্যাম্ফিবিয়া রেপটাইলস আছে, আমি একটুখানি নোটসটা আমি তৈরি করছি, কমপ্লিট করে ফেলবো রবিবারের মধ্যে আশা করি। তো দেখি যদি মনে হয় তাহলে একটা ক্লাসে হয়তো কমপ্লিট করতে পারবো, অথবা একটু ভালো করে এটা পড়াতে চাইছি। সুতরাং যদি সেরকম যদি না হয় তাহলে দুটো ক্লাস আমার আরো লাগবে কোঅর্ডিনেট শেষ করতে। একদম নতুন নোটস থেকে যেহেতু করছি, এটা আমার রেকর্ড করা নেই, তো সেই কারণের জন্য একটু ভালো করে মানে করতে গেলে হয়তো দুটো ক্লাস লাগবে। তো সেরকম যদি হয় তাহলে তোমাদের পেলিও বটানিটা আমি তোমাদের বলেছিলাম যে আগস্টে করব, সেটা যদি তাহলে লাইভলি যদি নিতে না পারি তাহলে পেলিও বটানিটা আমি তোমাদেরকে রেকর্ড দিয়ে দেবো, কারণ সেটা রেকর্ড করা আছে। ঠিক আছে? না হলে আমি সেপ্টেম্বরে যেরকম প্ল্যানিং আছে ওরকম ভাবে কমপ্লিট করতে পারবো না। যদি হয়, যদি একটা ক্লাসে হয়ে যায় তো কোনো ব্যাপার নেই, কিন্তু যদি দুটো ক্লাস লাগে তাহলে তোমাদের পেলিও বটানিটা আমি তোমাদেরকে রেকর্ড দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যেটুকু বাকি আছে মানে যে রেকর্ডগুলো দিতে বাকি আছে আমি রবিবারের মধ্যে দিয়ে দেবো। আর তোমরা যে বলছিলে যে টেরিডোফাইটার নোটসটা, তো সেটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে তোমরা ক্লাস লিঙ্ক থেকে পেয়ে যাবে। এবং এই যে মাসে আমি যে ক্লাসগুলো নিলাম, তো তার গুগল ক্লাসরুমেও তার আমি লিঙ্ক দিয়ে দেবো। অনেক সময় তোমরা হারিয়ে ফেলো, তো সেটা যাতে হারিয়ে না যাও, প্লাস আমাকে মানে যাতে তোমরা হোয়াটসঅ্যাপ যাতে করতে না হয়, করতে গিয়ে তোমাদের খারাপ লাগবে। ঠিক আছে? আমি পেলে আমারও খারাপ লাগে। হ্যাঁ, তো সেরকম যাতে না হয়, তো সেই জন্য ক্লাস লিঙ্কগুলোকে তোমরা যারা হারিয়ে ফেলবে, সবাই হয়তো নাও করতে পারো। হুম, তো সেক্ষেত্রে তোমরা একদম মাসের শেষের দিকে তোমরা পেয়ে যাবে ক্লাস নোটসগুলো। ঠিক আছে? কিছু বলবে? বলো।